সো মানে বেসিক্যালি হচ্ছে কয়েকটা জিনিস হচ্ছে ক্লিয়ার করে দিই। সেশনটা বেসিক্যালি হচ্ছে কাদের জন্য? তোমরা হচ্ছে যারা কিনা হচ্ছে রিসেন্টলি টেস্ট পরীক্ষা হচ্ছে পার করেছো, যারা কিনা সামনে হচ্ছে এইচএসসি এক্সামসটা দিতে যাচ্ছ, তাদের জন্য একটা কম্প্যাক্ট সেশনটা হচ্ছে আমরা রান দেওয়া হচ্ছে ট্রাই করবো। দ্যাটস আওয়ার ফার্স্ট রুল নাম্বার ওয়ান। অ্যান্ড তোমরা যদি ইভেন ইফ হচ্ছে আগের মানে যে ইন্টার ফার্স্ট ইয়ার এন্ড আদার জায়গা থেকে থাকো, তাহলে হচ্ছে এই সেশনটা তোমাদের জন্য রেলেভেন্ট। হাউএভার এই সেশনে আমরা ট্রাই করব কম্প্যাক্ট ভাবে হচ্ছে তোমাদের ইন জেনারেল কোয়েশ্চেন্স গুলো হচ্ছে অ্যান্সার দেওয়ার। অ্যান্ড আমরা হচ্ছে তোমাদের যদি আরো ফার্দার কোয়েশ্চেন্স থাকে দ্যাট কুড বি অ্যান্সার লেটার, রাইট? বাট সেকেন্ডলি তোমরা কম্প্যাক্ট সেশন বলতে হচ্ছে কি বোঝাচ্ছি? ফার্স্টে বিকজ হচ্ছে সবার হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে মানে কোয়েশ্চেন্স থাকবে, রাইট? মেনি থিংস মাইট ওভারল্যাপ। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই সেশনটা ফার্স্টে হচ্ছে আমরা তোমাদেরকে কয়েকটা জেনারেল কোয়েশ্চেন্স এর অ্যান্সারসটা দিব, অ্যান্ড লাস্টে একটা আবার কিউএনএ সেশন। সো তোমরা হচ্ছে তোমাদের যে কোয়েশ্চেন গুলো সেগুলো নোট ডাউন করে রাখো, আর কমেন্টে দিয়ে রাখো যেভাবে হাসনাইন বললো। আমরা হচ্ছে তোমাদের সেখান থেকে হচ্ছে পিক করে হচ্ছে প্রপারলি অ্যান্সার গুলো দিব লেটার অন। সো সেশনটা হচ্ছে লেটস স্টার্ট ফ্রম হিয়ার। ফার্স্ট ইউর সিট বেল্টস, হাসনাইন। নেক্সট স্লাইড। আচ্ছা, আমি হচ্ছে আমরা তিনজন হচ্ছে ইনস্ট্রাক্টর, এই সেশনের ইনস্ট্রাক্টর। আমি হাসনান ওয়াসিফ, 1319 আইবি, এন্ড ইফাস চৌধুরী। ওই যে বার্সেলোনার যে প্রোফাইল পিকচার দেখতেছো তোমরা, ওইটা তোমাদের হচ্ছে ইফাস চৌধুরী। এন্ড আমাদের এই যে কি নাম, প্লাবন গোস্বামী হচ্ছে কৌশিক সহায়। প্লাবন গোস্বামীদের ঢুকছে কারণ হচ্ছে আমাদের আহ, আরেক ফ্রেন্ডের হচ্ছে এই গুগল মিট প্রোটা, আমরা যে রেকর্ডিং করতেছি প্লাস যাতে অনেকক্ষণ একটানা যায়, ক্লাসটা সুন্দরভাবে যায়, এই জন্য আমরা হচ্ছে গুগল মিট প্রো নিছি। সো দ্যাটস অন্য আইডিতে ঢুকে লাগছে ওর, এটাই। আর তোরা যদি দেশ ইন্ট্রোডাকশন তো মোটামুটি হয়ে গেছে, তাহলে আমি কি পরের ইয়েতে যাই তাইলে, রাইট? ইয়াপ। আচ্ছা, আজকের এই সেশনটা হচ্ছে কম্পিটিভ ভাবে হচ্ছে দেওয়ার জন্য বেসিক্যালি আমরা হচ্ছে সেশনটার কয়েকটা জেনারেল কোশ্চেন্স ভাগ করছি। তোমাদেরকে সেশনের মধ্যে যেই কমন জিনিসগুলো দেওয়া হবে আর কি, বা জানানো হবে বেসিক্যালি ফিউচার ক্যারিয়ার অপরচুনিটিস কিভাবে ফাংশন করে। দেন তোমাদের আদৌ আইবি এর জন্য হচ্ছে যাওয়া উচিত কি উচিত না এটা নিয়ে। দেন আইবি এর হচ্ছে মার্কেট সিচুয়েশন এন্ড পাস বার এন্ড অল, কিছু কোশ্চেন প্যাটার্ন, স্টাইল কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, আম, কিভাবে হচ্ছে প্রত্যেকটা টপিকের জন্য হচ্ছে তোমরা প্রিপারেশন করতে পারো, কি কাপল অফ ব্যাকআপস এন্ড টু অ্যাভয়েড, কিভাবে প্রিপেয়ার করবে, ডুস এন্ড ডোন্টস, লাস্ট আমাদের অ্যাডমিশন জন্য লাস্টে কিউএনএ, রাইট? সো এই ফরম্যাট হচ্ছে আমরা বেসিক্যালি সেশনটা হচ্ছে করব। হাসনাইন, নেক্সট স্লাইড। ওকে। Hi, let's start from career opportunities from General BBA. ওকে, তোমরা বেসিক্যালি ডিইউ আইবি এই নামটা হচ্ছে, এই ডিইউ আইবি জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু হচ্ছে সকালে অফেন টাইমস হচ্ছে মানে জানে না, রাইট? সো এই জায়গায় সেশনে হচ্ছে তোমরা যারা আছো তাদেরকে হচ্ছে ওয়েলকাম। বেসিক্যালি আইবিএ ইজ অ্যান ইনস্টিটিউট অফ হচ্ছে ডিইউ। আইবিএ মিনস ইনস্টিটিউট অফ বিবিএ, মানে হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সো তুমি এই জায়গাটা অফকোর্স একটা বিজনেস ফিল্ড, রাইট? সো বিজনেস ফিল্ডে তুমি যখন জেনারেল বিবিএ পড়বা, এখান থেকে ক্যারিয়ার অপরচুনিটিস কি, এটা হচ্ছে এই স্লাইডার। ফার্স্টে জেনারেল বিবি এন্ড স্পেশালাইজড বিবি এর মধ্যে একটা ডিফারেন্স একটু জেনে রাখো, যে এটা স্পেশালাইজড বিবিএ মিনস যে তুমি ধরো ঢাকা ভার্সিটি কমার্স ইউনিট এক্সাম দিয়েছো, তুমি সেখানে ওটা কিন্তু কমার্সের ফিল্ড, তুমি সেখানে হচ্ছে তুমি যদি সেই জায়গাতে মানে হচ্ছে সাকসেসফুল হও এবং সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাও, তাহলে তোমাকে ফার্স্ট ইয়ারেই তোমাকে হচ্ছে চুজ করে নিতে হবে যে তুমি কোন সাবজেক্টে পড়তে, মানে হচ্ছে মেজর কোনটা নিচ্ছ, ফিনান্স নিবা না মার্কেটিং নিবা নাকি বা আদার্স নিবা। এই জেনারেল বিবিএটার হচ্ছে ব্যাপারটা থাকবে যে তুমি চুজ করতে পারবা যে হচ্ছে মানে তুমি ফার্স্ট ইয়ার তোমার চুজ করার কোনো দরকার নেই, তুমি ফার্স্ট ইয়ার থেকে ইউ ক্যান এক্সপ্লোর, এন্ড তুমি ফোর্থ ইয়ারে গিয়ে ফাইনাল ইয়ারে গিয়ে তুমি চুজ করতে পারবা যে তুমি মেজর কোনটা নিতে চাও। আইবিএতে এখন হচ্ছে ফিনান্স এন্ড মার্কেটিংটা হচ্ছে আছে। সো দ্যাটস একটা হচ্ছে ডিস্টিংশন। এন্ড এন্ড জেনারেল বিবি অনেক ফ্লেক্সিবল, এটা আই শুড মেনশন দিস, কারণ মানে জব মার্কেটটা চেঞ্জ হয়। জেনারেল বিবি এটা হচ্ছে ওই স্পেশালাইজড বিবি এর চেয়ে একটু ফ্লেক্সিবল বেশি আর কি। বাট ওভারঅল সব বিবি ভালো, জেনারেল বিবিটা আর কি একটু ফ্লেক্সিবল বেশি। তুমি সব কিছুর একটা বেসিক নলেজ পাবা, লিটারালি বায়োলজি কেমিস্ট্রি পর্যন্ত আছে, হালকা হালকা পাতলা, ওইরকম বেশি না। সো সবকিছুর একটা বেসিক নলেজ পাবো। এটাই হচ্ছে স্পেশালাইজড আর জেনারেল বিবির ডিফারেন্সটা। তারপর ওয়াই ডু ইউ তুই এটা ক্লিয়ার করিস আর কই কই। এখন ডিউ আইবিএ কেন, রাইট? তোমার যদি হচ্ছে ইনসেনটিভ থাকে যে দেশে আমি খুব আর্লি হচ্ছে ব্যাচেলার্সটা কমপ্লিট করতে চাই, এন্ড দেন আমি হচ্ছে জব মার্কেটে হচ্ছে প্রবেশ করে দ্রুত হচ্ছে স্টেবল লাইফটা হচ্ছে বিল্ড করতে চাই, তোমার যদি এই জিনিসটা থাকে ডিওয়াইবে অনেক বড় একটা এক্সপোজার দিবে। বিকজ
ডিউ আইবি এর মোটামুটি হচ্ছে 4,000 প্লাস যে অ্যালামনাই, তারা হচ্ছে তোমার হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ব্যাংকিং ইন্ডাস্ট্রি বলো বা অথবা পাবলিক সেক্টরসে বলো, স্পেসিফিক্যালি এমএনসিসেও যদি হচ্ছে বলো আর কি, দেন মানে এই জায়গাগুলোতে হচ্ছে ডিও আইবের হচ্ছে অ্যালামনাই চারিদিকে ছড়িয়ে আছে। অ্যান্ড তার মানে তুমি হচ্ছে এই জায়গাতে হচ্ছে অনেক বেশি এজ পাবা, কম্পিটিটিভ এজ পাবা যদি হচ্ছে ডিও আইবের তুমি হচ্ছে পড়তে পারো। অ্যান্ড অলসো যে হচ্ছে তোমার এমএনসি বা মাল্টিন্যাশনাল কোম্পানিজ গুলোতে তোমার হচ্ছে জয়নিং জেনারেলি থাকে হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে, আর এই জায়গাগুলো হিসেবে তুমি হচ্ছে দ্রুত জয়েন করতে পারবা, দেন দ্রুত তোমার প্রমোশনটা হচ্ছে ইন জেনারেল হচ্ছে ফাস্ট হয় আর কি। সো তোমাকে যদি কাপল অফ এক্সাম্পলস দিয়ে রাখি, রাইট, মানে তোমরা তো সবাই আশিক চৌধুরীর নাম শুনেছো। তিনি হচ্ছে এইচএসবিসি থেকে শুরু করে নানান ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, দেন এগেইন আমাদের দেশে হচ্ছে কন্ট্রিবিউট করেছেন। ইফ আই মেনশন সাম বিবিএ অ্যালামনাইজ অ্যাজ ওয়েল, মানে যাদেরকে দেখে আমি বেসিক্যালি আইবিএ এর তার পিছে আমি হচ্ছে জেনেছি আর কি। আই ক্যান নেম সাজিদ আজমত খন্দকার ফ্রম বিবিএ 25। ইনি হচ্ছে ইনি হচ্ছে বেসিক্যালি ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ ডিবেট, অ্যান্ড ইনি হচ্ছে কারেন্টলি ইউনিলিভারে কাজ করছেন অ্যাজ ব্র্যান্ড ম্যানেজার অফ ডাভ। সো এমএনসি তে কিন্তু হচ্ছে ভালো হচ্ছে প্রভাব আছে। অলসো তোমরা যদি হায়ার স্টাডিজ এর জন্য চাও, রাইট, আই ওন্ট সে যে ডিউ আইবে পড়াশোনা তোমার হায়ার স্টাডিজ কে হচ্ছে অনেক বেশি হেল্প করবে, এখানে তোমার এজ দিবে, বাট আই উড সে যে তোমার ডিউ আইবে তোমাকে একটা ফ্লেক্সিবিলিটি হচ্ছে দিবে, যে তুমি নিজে কোন জিনিসটা পারসিউ করতে চাও অ্যান্ড হোয়াট নট। লাইক সৌরদীপ, অ্যানাদার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সৌরদীপ পল, হি ওয়াজ ফ্রম বিবিএ 23। উনি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকে মানে হচ্ছে ইন্টার্ন হিসেবে হচ্ছে কাজ করেছেন, অ্যান্ড এরপর তিনি হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে হচ্ছে নিজের হায়ার স্টাডিজটা হচ্ছে সম্পন্ন করছেন আর কি। সো তোমার যদি আরো হচ্ছে মানে তুমি আইবিটা একটা ফ্লেক্সিবল এরিয়া যেখান থেকে তুমি হচ্ছে নানান ইন্ডাস্ট্রি এক্সপোজার পাবা, দেশে থাকলে অনেক বেশি হচ্ছে এজ পাবা। মানে অলসো এইটার হচ্ছে পরবর্তীতে তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই জিনিসটা একটা কিক স্টার্ট, রাইট? দ্যাট মিনস ডিও আইবিএ তে যাওয়া মানে যে সবকিছু কনফার্ম এমনও না। তোমাকে এটার জন্য অফকোর্স হচ্ছে অনেক হার্ড ওয়ার্ক হচ্ছে করতে হবে, সিজিপিএ মেনটেন বলো, ইন্টার্নশিপ করা বলো, সবকিছু। দ্যাট মিনস তোমাকে হচ্ছে নিজেকে যে হচ্ছে প্রুভ করে এই জায়গাটা অফকোর্স রাখতে হবে। আদারওয়াইজ এইখানে আমরা অনেকগুলো কোম্পানিজ নাম বলেছি, রাইট, এই কোম্পানিজ গুলোর নাম আমি আবার বলতেছি না, বাট তুমি এই জায়গাগুলোতে করতে হলো তোমাকে ইউনো তোমার নিজেকে হচ্ছে প্রুফটা হচ্ছে করতে হবে, মানে হার্ড ওয়ার্কটা করে যেতে হবে। দ্যাটস ফ্রম মাই এন্ড। অলসো হায়ার স্টাডিজ এর মধ্যে তুমি ধরো হচ্ছে সিএ হচ্ছে করতে চাও, দেন হচ্ছে লাইক সিএফএ করতে চাও, এটার অপরচুনিটিসও এক্সিস্ট করে। অলসো হচ্ছে আরেকটা স্পেশাল ব্যাপার যে মানে এই হচ্ছে রিসেন্ট নিউজ যে আমাদের হচ্ছে বিবিএ থার্ড মানে হচ্ছে লাইক আমাদের একজন সিনিয়র ভাইয়া, তিনি হচ্ছে এই ফার্স্ট ইয়ারে থাকতেই ইউনিলিভারে হচ্ছে রিসেন্টলি একটা ইন্টার্নশিপ হিসেবে জব হচ্ছে করতে গেছে। সো দ্যাটস বিগ থিং অ্যাজ ওয়েল। তার মানে তোমার কাছে অপরচুনিটিস আছে, আসবে, তোমাকে হচ্ছে এই জায়গাগুলোতে হচ্ছে একটু খুঁজে নিতে হবে and হচ্ছে সেই জায়গাগুলোকে অফকোর্স ইউজ করতে হবে। সো অলওয়েজ বি ওপেন মাইন্ডেড আর কি। অ্যান্ড এই তো we can move on to next হ্যাঁ, slide. আমি অ্যাড করবো, সেটা আমি কিছু অ্যাড করি। একটা হচ্ছে ডিওয়াইব এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। তুমি এখান থেকে তোমার 4 বছর পর পর মনে হইলো না, আমি হঠাৎ করে মনে হলো না আমি বিয়ে করব, তো তুমি ওটা পারবা কেন? কারণ তুমি 4 বছর পরই তুমি যে একটা ভালো একটা পজিশনে যাইতে পারো, তুমি যদি ভালো থাকে, স্কিলস ভালো থাকে, তুমি একটা ভালো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি মেনটেন করতে পারবা। সো তুমি ওইভাবে যাইতে পারো। আবার অনেকে চায় যে আমি অ্যাব্রোডে ট্রাই করি। অ্যাব্রোডে ট্রাই করলে ব্যাপারটা হচ্ছে যে আরো একটু পড়া লাগে, ওই বিদেশে গিয়ে আর একটু পড়া লাগে। অ্যাব্রোড ট্রাই করাটা, ওই অপশনটা ওপেন। হ্যাঁ, আবার হচ্ছে তুমি যদি সিএ করতে চাও, সিএমএ করতে চাও, সিএফও করতে চাও, দেন এইগুলোর জন্য তোমার মানে দরজা ওপেন, মানে সবকিছুর জন্যই তুমি রেডি। এন্ড জব মার্কেট, অনেকে বলতেছে যে চেঞ্জ হবে, জব মার্কেট এআই খেয়ে দিবে, আমাদের চাকরি খেয়ে দিবে। বাট জেনারেল বিবিএ থেকে মানে আইবিএর স্পেশালি আইবিএর যেটা হয় যে আমাদের যেই কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা আছে, প্লাস হচ্ছে যেই নেটওয়ার্ক মানে অ্যালামনাই নেটওয়ার্কটা খুবই ভালো, জোস, সোজা কথা খুবই জোস অ্যালামনাই নেটওয়ার্ক। সো আমাদের জব পাইতে এন্ড জব ভালোভাবে কন্টিনিউ করতে কোনো প্যারা হয় না। এন্ড আমরা সবাই আইবি এর যে প্র্যাকটিক্যাল কারিকুলাম, মানে আমাদের টেক্সচুয়াল পড়াশোনা একটু কম, আমাদের হচ্ছে ওই প্র্যাকটিক্যালি এগুলো বেশি। আমার যদিও ক্লাস শুরু হয়নি, বাট আমি যেটা জানি ওটাই বলতেছি। আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন বানানো, দেন হচ্ছে স্টাডি, কেস স্টাডি, এন্ড একদম ভিতরে গিয়ে কোনো একটা ইন্ডাস্ট্রির জিনিস কিভাবে কাজ করে দেখা, এগুলো বেশি আমাদের।
সো যাদের প্র্যাকটিক্যাল কারিকুলাম বেটার লাগে, ওই বইয়ের উপর সারাক্ষণ বসে থাকার চেয়ে একটু প্র্যাকটিক্যাল, কিভাবে মানুষের সাইকোলজি কাজ করে, কিভাবে তুমি মার্কেটিং একটা করতে পারবে, একটা প্রোডাক্ট কিভাবে ইয়ে করতে পারবা, এইগুলো যাদের মানে ভাল লাগে তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন। সো এটাই। ইফাস কিছু অ্যাড করবে? না, আমরা ইয়ে করি, পাকাই। ওকে। আচ্ছা আচ্ছা, ওই পার্টটা তো হচ্ছে আরেকটা কথা তোমার, যে তুমি যে কোম্পানি হচ্ছে তোমার নতুন ভাবে এক্সিস্ট করুক না কেন, বা হচ্ছে এক্সিস্টিং কোম্পানিজ গুলোতে তোমার অলওয়েজ ম্যানেজার্সদের ডিমান্ড থাকে। সো আইবিএ ডিও মেইনলি হচ্ছে ম্যানেজার্স ক্রিয়েট করতে চায়, রাইট? ম্যানেজার্স ক্রিয়েট করে, সো ইয়া। এই ম্যানেজার্স তোমরা হচ্ছে এই স্কিলসটা হচ্ছে ডেভেলপ করলে ইউ আর রিয়েলি গুড টু গো। সো উইথ দ্যাট কনক্লুডিং দ্যাটস পার্ট, নেক্সট শুড ইউ গো ফর আইবিএ? এন্ড সেকেন্ড কোশ্চেন থাকে যে ভাই আমি তো কমার্স থেকে না আর্টস থেকে, কি আমি পারবো কিনা, অর আমি তো হচ্ছে অনেক, আমি তো সায়েন্স থেকে বাট আমি তো হচ্ছে এই ক্ষেত্রে দুর্বল ওই ক্ষেত্রে দুর্বল, আমি পারবো কিনা। ওকে, তোমাকে যদি এইটার জন্য তুমি হচ্ছে ফার্স্টে চিন্তা করো যে তোমার ফার্স্ট অ্যাসপিরেশনস কি, রাইট? তোমার নিজের আর ডিউ আইবি এর যে হচ্ছে ক্যারিয়ার গোলস গুলো সেটা তোমাকে রিয়েলি অ্যাট্রাক্ট করে কিনা। আলটিমেটলি তোমার যদি আলটিমেটলি মোটিভেশনটা নিজের থেকে হচ্ছে আসতে হবে যে আমি এই এই জিনিসগুলো করতে চাচ্ছি, আদারওয়াইজ ওই যে হচ্ছে একটা ইয়ে আছে না, আমি একটু সরি টু ইন্টারাপ্ট, ওই যে একটা ইয়ে আছে না যে ডোন্ট লাভ ইয়োর জব, জব ইয়োর লাভ। এটা শুনতে খুব লেম লাগে, জিনিসটা লেমই, বাট ব্যাপারটা আসলে এরকমই যে তুমি যদি অ্যাকচুয়ালি ভালো না লাগে তাহলে তুমি এনে এসে তুমি আসলে ভালো লাগবে না। মানে হুম, হুম, যে এগুলো কি সায়েন্সের জিনিস যদি তোমার অ্যাকচুয়ালি ভালো লাগে, যে হুম, তুমি অ্যাকচুয়ালি ওইটাতেই তুমি গাড়ি বানাইতে চাও, তুমি F1 কার বানাইতে চাও, তো এরকম টাইপের যদি ইচ্ছা থাকে বা এরকম আগে থেকে যদি ইচ্ছা থাকে, দেন এটা সুইটেবল না। বাট তোমার যদি এই যে বিজনেস সেক্টর, ব্যাংকিং সেক্টর, এই বিজনেস সেক্টর এন্টারপ্রেনার হইতে ইচ্ছা করে অনেকেরই, বাট প্রায় সবারই আমার একটা বিজনেস থাকবে, তো এরকম ইচ্ছা থাকলে এটা খুবই ভালো একটা অপশন। তো এটাই। হ্যাঁ, এখন কন্টিনিউ কর, সরি কৌশিক। আচ্ছা, interrupt. নো ওয়ারিস। এই জায়গা থেকে হচ্ছে তোমার হচ্ছে ক্যারিয়ার হচ্ছে কম্পাটিবিলিটির পরবর্তীতে তোমাকে চিন্তা করতে হবে তোমার ডিও আইবি স্টিল একটা অ্যাডমিশন টেস্ট, রাইট? দ্যাট মিনস হচ্ছে অ্যাডমিশনের যেই কন্টেন্টস থাকে সেই কন্টেন্টস গুলো আদৌ তোমার সাথে রেলেভেন্ট হচ্ছে কিনা তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল, রাইট? তার মানে তুমি ইংলিশে তুমি হচ্ছে তোমার ইংলিশের বেসিক্সটা ডিসেন্ট কিনা, এই জিনিসটা এই জন্য ম্যাটার করে। দেন তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল, তোমার ম্যাথমেটিক্যালি তুমি মেন্টালি হচ্ছে যে ম্যাথস গুলো তুমি ক্যালকুলেশন করতে পারো, তুমি কি ফাস্ট কিনা, অথবা হচ্ছে ইউনো ইউ ফান, মানে অ্যাপটিটিউড স্টাইল আমি ম্যাথস দিয়ে তোমার দিচ্ছি, ফান একটা লাগতো প্রবলেম কিনা। দিয়ে দিচ্ছি, 40 into 50। ওকে, তোমার এই জিনিসটাকে তুমি বিভিন্ন ভাবে চিন্তা করতে পারো, রাইট? মানে বেসিক্যালি তুমি এখান থেকে দুই যদি হচ্ছে লাইক 24 into 100 এটাকে হিসাব করতে পারো, দেন এটা হয়ে গেল 2400। সো বিভিন্ন উপায়ে করা যেতে পারে, বাট এগেন ইট ক্যান বি ফান অ্যাজ ওয়েল, ইয়া। এটা অনেক মজার, আমাদের খুব মজা লাগে হ্যান্ড ক্যালকুলেশন গুলো, আমাদের খুব ভালো লাগতো, বুঝছো? এটা আমাদের একটা এজ দিচ্ছে, মানে ক্যালকুলেটর পাইলো ওই যে পরীক্ষার। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে আমি তো ভাই বেসিক ম্যাথমেটিক্স হয়তো ট্রাই করলে পারবো 40 into 50, বাট পরীক্ষার হলে তো আমি 2 + 7 9 এটাও আমি ক্যালকুলেটর লাগাই, এটা আমরা সবাই লাগাই। বাট এই যে 40 into 50 বা এরকম টাইপের গুণগুলা, এইসব জিনিস একটু ইয়ে করা, যে এই যে সাপোজ 100 টাকা, এটা চক্রবৃদ্ধি 10%, প্রথম বছর 110, সেকেন্ড 121, এইসব জিনিস মাথায় চলে আসে তাড়াতাড়ি, এই জিনিসগুলো একটু ফাস্ট হওয়া লাগবে। আর তারপর হচ্ছে আরেকটা কোশ্চেন, এটা আমি একটু বলি, বসে কি বলবে পরে, বাট আমি একটু বলেছি কমার্স আর্টস ক্যান আই ডু ইট। এটা আসলে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের সিস্টেমটা এমন যে ইউজুয়ালি আমরা আমাদের আইবিএতে এনসিটিভির কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে আহ, একজন, আর এনসিটিভি এই যে সায়েন্স, এনসিটিভি সায়েন্স থেকে আমাদের হচ্ছে এনসিটিভি সায়েন্স। সো আমাদের অ্যারাউন্ড এনসিটিভি থেকে হচ্ছে অ্যারাউন্ড 90-র মতন, এনসিটিভি থেকে অ্যারাউন্ড 95 এর মতন। তো তার মধ্যে একজন বাদে, লাইক 95, সাপোজ 95 পিপলস, একজন বাদে বাকি সবাই হচ্ছে সায়েন্সের। সো সায়েন্সেরই ঢুকে, আলটিমেটলি সায়েন্সেরই ঢুকে। অ্যান্ড ইংলিশ মিডিয়াম যারা, তারও মেবি দুইজন নাকি দুইজন মেবি হচ্ছে কমার্স, ওদেরটা একটু আলাদা, ওদের ম্যাথসের ইয়েটা বেশি। সো আমরা এনসিটিভি নিয়ে মেইনলি কথা বলতেছি। তো এনসিটিভিতে ধরো তোমার 100 জন, আমি রাউন্ড ফিগার করে 100 জন বললাম, 100 জনের মধ্যে একজন বাদে বাকি সবাই সায়েন্সের, একজন কমার্সের, আর্টসের কেউ নাই। আর্টসের কয়েক বছরে একবার দেখা যায় যে একজন আসছে। তো আর্টসের কমার্সের পারে না কেন, এটার মেইন কারণ একটা হচ্ছে, একটা বড় কারণ হচ্ছে এরা আগেই দেখে, এই যে আমি যখন বলতেছি যে সবাই সায়েন্সের, ব্যাক আপ করে ফেলে যে আমি নাই, আমি সিতেই ভালো আছি, সি ইউনিটি ভালো আছি, আমি নাই। এক এটা। দুই হচ্ছে, যারা বাংলাদেশের এডুকেশন সিস্টেমে যেটা, যে এই 9-এ যখন তুমি কমার্স নিবা বা 11-এ যখন তুমি কমার্স নেওয়ার কথা ভাবো, যারা বিজনেস সেক্টরে হচ্ছে অ্যাম্বিশন আছে, তাদের ফ্যামিলিতে বলে যে দেখ বাবা, তুই হচ্ছে
একটু ইয়ে কর, মানে সায়েন্সই পড়, তারপর হচ্ছে তুই যখন ইউনিভার্সিটিতে যাবি তখন তুই চুজ করবি, তখন তোর সামনে সব অপশন থাকে। যে আমরা যেমন সেফ প্লে করতেছি আইবিতে, যে আমরা আইবির পরে আমরা যেই ওয়েতে যাই, ইয়ে ম্যানেজমেন্টে যাবো নাকি ফাইন্যান্সে যাবো নাকি মার্কেটিং, সব ওপেন। তো এই জিনিসটা হচ্ছে ওই যে সায়েন্সের ওপেন থাকে, এই জন্য ভালো ভালো যারা স্টুডেন্ট তারা সায়েন্সেই যায়, পরে যেখানেই যাক, পরে আইবেদ আসুক বা ডিউসি যেখানেই যাক, বাট শুরুতে ওরা সায়েন্সেই পড়ে। কমার্সে কম্পারেটিভলি কম, কমার্সে বেশিরভাগ কারা যায়, কয়েকজন এক্সেপশন আছে, বাট বেশিরভাগ যায় হচ্ছে সায়েন্স পায় নাই দেখে যায়। এটা শুনতে খুব খারাপ হইলো, বাট বাংলাদেশে এটাই রিয়েলিটি। কমার্স বাই নো মিনস ইজ ব্যাড সাবজেক্ট, কমার্স খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড, আমরা সবাই কমার্সেরই এখন, এন্ড আর্টস তো খুবই ভালো একটা ব্যাকগ্রাউন্ড। সো কিন্তু বাংলাদেশে এমন একটা হয়েছে কি, যে আর্টস তুমি পড়লে একটু দুর্বল, তুমি আর্টস নাও, তুমি খালি পড়বা মুখস্থ করবা শেষ। তো আর্টস আর কমার্সে যারা যেটা হয়, ওরা হচ্ছে ম্যাথে একটু দুর্বল থাকে। তো আইবি এর এক্সামে ম্যাথস, অ্যাপটিটিউড ম্যাথস, এটা খুবই একটা বড় একটা বিষয়, এই কারণে হচ্ছে ম্যাথসে ওরা আটকায় যায়। আর সায়েন্সে যারা, এরা তো উঠতে বসতে ম্যাথস, তো এরা এই দিকে টেতে থাকে। আর ইংলিশ যেটা সায়েন্সের যা ওই যে যেহেতু সায়েন্সে ওরা ভালো করছে দেখে সায়েন্স নিছে, নট বিকজ দে ওয়ান্টেড, তারা ভালো এ প্লাস পাইছে সায়েন্স, এই কারণে সায়েন্স চুজ করছে। সো তাদের একটা এ থাকে, তারা পড়ালেখা ভালো, তো তারা ইংলিশ সবগুলোই ভালো পারে, এটাই। আর কৌশিক এখন বল, বাকিটা বল। ওকে, অলরাইট। তোমাকে হচ্ছে এই জায়গাতে হচ্ছে হাসনাইনকে হচ্ছে থ্যাঙ্কস, বেসিক্যালি সে বেশিরভাগ জিনিসই হচ্ছে বলেছে। এই জায়গাতে তোমাকে হচ্ছে আরেকটা জিনিস যেটা অ্যাড করবো সেটা হলো ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল, তিনটা জিনিস দেখতে হবে, এবং এটার জন্য লেটার অন দ্য সেশন তোমরা দেখতে পাবা। বাট ইনিশিয়ালি এটা জানো যে তোমাদের নিজস্ব সমস্যাটা হচ্ছে কোথায় আছে, ইংলিশে আছে না ম্যাথসে আছে না অ্যানালিটিক্যালে আছে। এই জিনিসটার জন্য তোমাদের ডায়াগনস্টিক টেস্ট নিজে থেকে দিতে হবে। এই টেস্টের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন সেকশনে উইকনেস আছে, কতটা আছে, কোন টপিক আছে। এই জিনিসটা বোঝার জন্য ডায়াগনস্টিক টেস্টের বাইরে কোনো উপায় নেই আর কি। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ডলি, যে সবারই আর কিছু না ডায়াগনোস্টিক কিছু, লিংক আমরা দিয়ে মানে ইয়ে দিয়ে দিব আমরা, সোর্স, ওটা নিয়ে টেনশন করো না। হ্যাঁ, পর। ওকে। অ্যান্ড সেকেন্ডলি, যে একটা যদি কনফিউশন থাকে যে ভাই আমি তো কমার্স অথবা আর্টস এর, আমি হচ্ছে পারবো কিনা, এখানে একটা আন্ডারলাইন সমস্যা থাকে হচ্ছে যে আমার তো যে ম্যাথস এর প্র্যাকটিস অনেক সময় ধরে নেয়। এই জায়গাতে একটা কথা বলি যে অ্যাডমিশন সিজনে এমন মানুষ খুব কম থাকে যারা তিনটা সেক্টরে হচ্ছে সমানভাবে অনেক বেশি এক্সেল করে। আম, এর মানে তোমার ধরো হচ্ছে ইফ সামন ইজ ফ্রম ইএমআর হচ্ছে লাইক ইভি, তাদেরও হচ্ছে ধরো হচ্ছে তারা ইংলিশে হচ্ছে ভালো হচ্ছে, রাইট, তাদের স্টিল হচ্ছে ম্যাথ আর অ্যানালিটিক্যালের দুর্বলতা থাকতে পারে। তুমি হচ্ছে ধরো কমার্স থেকে, তোমরা হচ্ছে ধরো অনেকে ধরো হচ্ছে ম্যাথস এর সাথে অনেক টাইম ইউজ টু না, আবার অনেকে ধরো ইংলিশের সাথেও কিন্তু ইউজ টু থাকে না, রাইট। সো এটা একটা হচ্ছে ইউনো ব্যাকফুটে ফেলে দেয়। বাট অলসো আরো মানুষ মানে ইভেন, বাট প্রবলেম হচ্ছে যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেগমেন্ট, তোমাদের কাছে যারা হচ্ছে সময় থাকে and তোমরা যদি কনসিস্টেন্ট থাকো, আই উড সে যে হচ্ছে তোমরা এই জায়গাতে তোমরা হচ্ছে এখানে একটা ভালো ফাইট হচ্ছে দিতে পারবা। দের ইজ প্রবাবিলিটি যে যেই জিনিসটা হচ্ছে, যে ট্যাপটাই মানে যে নর্মটা হয়ে গেছে যে কমার্সে মানে মাত্র একজন বা হচ্ছে এইরকম, এই জিনিসটা হচ্ছে ব্রেক করার পসিবিলিটি অলওয়েজ এক্সিস্ট করে। এটা হচ্ছে ফার্স্ট। হাউএভার, মানে হচ্ছে যদি দেখো ডায়াগনস্টিক টেস্ট দেওয়ার পর যে অনেকগুলো সেগমেন্টে যে অনেক বেশি দুর্বলতা আছে, এবং নেক্সট মানে হচ্ছে সামনের কয়েক মাসের মধ্যে ইটস কোয়াইট হার্ড এর থেকে হচ্ছে রেসপেক্টিভলি দ্য ডিউ বি ইউনিট আর ডিউ সি ইউনিটটাই হচ্ছে চুজ করাটা, দেন সেই মুহূর্তে ভালো অপশন হবে। বাট যদি ডায়াগনস্টিক টেস্ট দিয়ে দেখো যে ইয়েস ইউ আর ডুইং গুড ইনাফ, দেন হচ্ছে তোমাদের ইউ শুড আই থিঙ্ক ইউ ক্যান পারসিউ আইবিএ ডিউ প্রিপারেশন অ্যাজ ওয়েল। এইটাই আমার থেকে। নেক্সট স্লাইড। আর কমার্স, আর্টসেরটা আমি ইয়ে করলাম, আর্টসের তো ইউজুয়ালি কেউ দেয়ই না। আর কমার্সের আমি যেটা অ্যাড করতে চাই, যে কমার্সের যারা আছে তারা হচ্ছে ডিউ সিটা অলওয়েজ তোমরা গ্রাস করে রাখবে, ডিউসিটা হাতছাড়া করো না। যে তোমাদের আইবিএ তো দিবা, এটা ভয় পাবে না যে আইবিএ তে একজন কেন, কারণ আইবিএ তে অ্যাকচুয়াল কমার্সের অ্যাকচুয়াল ভালো পারে, ডায়াগনস্টিক টেস্টে ভালো করছে, মক টেস্টে ভালো করছে, বাট চান্স পাইনি এরকম তেমন নাই। মানে আমাদের কমার্সের টাইনা টুইনা অ্যারাউন্ড 10 জন ছিল, সিলেক্টেড 10 জন ছিল যারা হচ্ছে অ্যাকচুয়ালি সিরিয়াস ছিল, 10 জনের মধ্যে একজন পারছে। তো সায়েন্সেও তো আমাদের রেশিও এরকমই, 10 জন থেকে একজন পারে। এক্সাম দেয় অ্যারাউন্ড 10,000, তো অ্যারাউন্ড 83 জনে একজন চান্স পাই আমরা 120 জনের মধ্যে। 83 জনে একজন, আমি 10 জনে একজন কেন বললাম, কারণ 83 জনে বেশিরভাগই হচ্ছে হুদাই এক্সাম দেয়। তো অ্যাকচুয়াল এক্সামিনই 1200 থেকে 1500, আর নাই ইয়ে 1200, এটাই। আর হ্যাঁ, কমার্সের লোকজন সি ইউনিটে বেশি প্রেপ নেয়। আর আরেকটা কোশ্চেন আমি ওটা অ্যান্সার দিয়ে দিই, ছোট কোশ্চেন। কমার্সের হলে শুড আই টু ফোকাস অন ম্যাথস মোর? সো কমার্সের হইলে শুড আই ফোকাস অন ম্যাথস মোর, এটার একটা ইস্যু আছে। যদি ইংলিশে খারাপ থাকে তাইলে ম্যাথে লাভ হয় না। আর ম্যাথের কি, ম্যাথ পারলেও একটা ব্যাপার কি, টাইমের মধ্যে পারা। সো ইফ ইউ থিঙ্ক যে তুমি কেপেবল, দেন গো ফর ইট। আমাদের এনডিসি তে একটা
এমন ছিল, আমরা এমন সেশনও আমরা অ্যারেঞ্জ করছিলাম যে যারা হচ্ছে কমার্স এন্ড আর্টস এর তারাও ম্যাথ ক্লাবে জয়েন দিত, জাস্ট তারা ম্যাথ ভাল লাগে and তারা ম্যাথের সাথে কানেক্টেড থাকতো। সো এরকম যারা বা যাদের ম্যাথ ভাল লাগে তারা হচ্ছে, হ্যাঁ রেজা স্যার নিছে আই নো, আমরা যখন আসতেছি ওই টাইমে দেখছিলাম, যখন আমরা চলে যাই এখান থেকে। আচ্ছা, সো কমার্সের হইলে তুমি যদি ম্যাথ তোমার অলরেডি একটা ভালো ইয়ে থাকে, কমার্সে তো ম্যাথস আছে, এই যে মেন্টাল ম্যাথস গুলো ভালো ইয়ে করা লাগে, তো তোমরা হচ্ছে এটা ভালো একটা ইয়ে। তুমি যদি ডায়াগনস্টিক টেস্ট দাও কমার্সে, লিটারেলি আমরা অ্যাসপিরেন্ট, সিরিয়াস অ্যাসপিরেন্ট ছিল 10 জনও না, আমি 10 জন বাড়ায় বলছি, 10 জনও না। আরেকটা বড় ব্যাপার যেটা আমরা পরে আবার ডিসকাস করব, আমি একটু টাইম নিচ্ছি মনে হয় বেশি, সরি, বাট এটা আমি ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে যে ডায়াগনস্টিক টেস্টে অনেকে অনেক কম পাও তোমরা, মানে যেটা দেখে আমরা লাইক যে মানে আহ, আমরা হয়তো এত ভালোভাবে বলি না, বাট যেটা দেখে আসলে বোঝা উচিত যে না, আমার আসলে প্রিপারেশন নেওয়াই ঠিক না। তো এটা আসলে বোঝা উচিত। আমাদের অনেক দেখছি যে পারতো না কোনোদিন, মানে ওইরকম কেপেবলই ছিল না, বাট প্র্যাকটিস করতে করতে দেন হচ্ছে হয়তো সে ডিউ এ নিলে পারতো, বুয়েট নিলেও পারতো। কারণ বুয়েটের প্রিপারেশনটা কি অনেকটা ব্রেনও লাগে আবার প্র্যাকটিস লাগে, আইবেটটা অনেকটা মানে অ্যাটিটিউডটা অনেকটা মানে ন্যাচারালি আসে অনেকের, সো অনেকের আসলে আসেও না, এটা একটা ব্যাপার আছে। সো আমরা চাইলে তোমরা যখন আমাদের অ্যাস্ক করবা যে ডায়াগনস্টিক টেস্টে এত পাইছি ভাইয়া, এখন আমি কি কন্টিনিউ করবো, কিভাবে কন্টিনিউ করবো, সো তখন আমরা হয়তো অনেকেই অনেক ভালো ভালো ইয়ে সাজতে পারি, অনেক কাইন্ড সাজতে পারি যে না তুমি খারাপ করছো বাট পারবা, তুমি তুমি আমাদের কোর্স নিয়ে নাও। আমরা এরকম করবো না, আমরা মোটামুটি একটু চাইতেছি যে একটু স্ট্রেট ফরওয়ার্ড হবো। সো তোমার একটা আমরা নাম্বার দিয়ে বলে দিব যে কেমন কেমন করলে কি, আমরা ওই অনুযায়ী তোমাদের তোমরা ডায়াগনস্টিক টেস্ট তো আমাদের 2 দিন পর পর নতুন নতুন ডায়াগনস্টিক টেস্ট আসতেছে, তো আমরা হচ্ছে প্রত্যেকটারই লিঙ্ক টিঙ্ক দিয়ে রাখবো। আমরা নিজেরাও করবো যে ডায়াগনস্টিক টেস্ট তার ডিফিকাল্টি কেমন। তো তারপর হচ্ছে আমরা বলবো যে এটাতে তুমি কত পাইছো এন্ড কত পাইলে ভালো, কত পাইলে তোমার আসলে এটা তুমি প্র্যাকটিস করলেই হয়ে যাবে ঠিক হবে, কত পাইলে ইউ আর ফাইন, কত পাইলে হচ্ছে তোমার আবার কনসিডার করা উচিত, আবার ভাবা উচিত যে তুমি অ্যাকচুয়ালি কি করতেছো। সো ঠিক আছে হাসান, আমি লাস্ট কয়েকটা কথা বলে শেষ করি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে ম্যাথ নিয়ে অনেকে চিন্তা করতেছো, অনেকে ইংলিশ নিয়ে চিন্তা করতেছো। তোমাদের মূল চিন্তা থাকা উচিত ইংলিশে নিয়ে। কেন বলি, ম্যাথে আমি যেমন এসিএস এর 10টা মক দিছি, 10টা মকের প্রত্যেকটা ম্যাথে ফেল করছি, কিন্তু তাও আইবিতে চান্স পেয়েছি। কিভাবে? ম্যাথের মূল যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ম্যাথ গুলো বড় থাকে, স্টেম গুলা সব ইংলিশে থাকে, বোঝা কঠিন। ওকে, সো ইংলিশটা খুব ভালো মতো টার্গেট করো। আর স্পেশালি যেহেতু এত কম সিট, তোমার একটাতে খুবই ভালো হওয়া লাগবে। একটাতে খুবই ভালো হবে 120 and জনের কোনোটাতে মধ্যে খারাপ হওয়া যাবে না, কোনোটাতে খারাপ হওয়া যাবে না, কোনোটাতে খারাপ হওয়া যাবে না, এবং একটাতে খুবই ভালো একটা হওয়া স্ট্রং পয়েন্ট লাগবে। থাকবে। নট আমরা অ্যানালিটিক্যাল, যেমন এখন বললো না ইংলিশের যে ভাই স্ট্রং আমি পয়েন্ট ছিল, অ্যানালিটিক্যালে ভালো। আমি অ্যানালিটিক্যালে ভালো ছিলাম। পরে বল। আর এখানে দেখ, মানে তোমাদের কিছুক্ষণ পরে আবার ইয়ে আসবে, মার্ক ডিস্ট্রিবিউশন 30, 25, 15 এরকম হয় সাধারণত। তো ইংলিশে মার্কের অ্যামাউন্টটা সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। তো আমি বলবো যে ইংলিশে ফোকাসটা থাকা উচিত। আর তোমাদের হচ্ছে ধরো ফার্স্টে এমসিকিউ দিয়ে যে শর্ট লিস্ট হবে, তার মধ্যে থেকে ভাইবার জন্য ডাকার জন্য ডেসক্রিপটিভ রাইটিং, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইংলিশ ডেসক্রিপটিভ রাইটিং, রাইটিংটা সো ভালো পারতে হবে। ইংলিশে লিটারালি 60 মার্ক। তুই দেখ ইংলিশে 30 আর ওইদিকে হচ্ছে 30, 60। অলসো ইংলিশে ভাইবা, 60। ভাইবাতে 100 মধ্যে 20। 60 মার্ক ভাইবাও ইংলিশে। তো তোমার ইংলিশের বেসিক ভালো হওয়া লাগবে। ইংলিশটা আচ্ছা আমি খুবই নেক্সটে ভালো যাবো। থাকতে হবে। ইয়া, এবং হ্যাঁ, নেক্সটে যা। আমি জাস্ট লাস্ট যেটা বলতে চাচ্ছি যে ম্যাথের জন্য তুমি বলতে পারো অ্যাপটিটিউড লাগে, অ্যানালিটিক্যাল বুঝি না, বাট ইংলিশ প্র্যাকটিস করলে পারবা। ইংলিশ মানে ইট উইল বি ডিফিকাল্ট। ভোকাবুলারি মুখস্থ করা ইজ আ পেইন, বিশাল পেইন, আমি এখনই বলে রাখতেছি, বাট ইট ইজ পসিবল। ইংলিশে ভোকাবুলারি মুখস্থ করা পসিবল, এবং তোমার 10-12টার মতো ভোকাব থেকে আসবেই। সো ভোকাবটা খুবই ইম্পর্টেন্ট। আর যদি ইংলিশ পড়তে পারো তাহলে অনেক বড় একটা এজে থাকবা, ইংলিশটা যদি ভালো মতো ইয়ে করতে পারো। এখন তোমার যদি ইংলিশটা এতই উইক হয়ে থাকে, আমি আসলে এখানেই বলবো যে আইবিএ কে আরেকবার রিকনসিডার করো। ইয়া। কারণ আইবিএ এর জন্য ইংলিশ ইজ মাস্ট। আসলে তুমি ম্যাথে তোমরা তোমাদের হ্যাঁ হ্যাঁ ওই টেস্ট রেজাল্ট গুলো দিয়ে দিলে আমরা তখন অনেস্টলি বলে দেবো আসলে। আমরা অত গেট কিপ করবো না যে থাকো থাকো থাকো, যদি মনে হয় যে না দেন অনেস্টলি বলে দেবো আমরা। ম্যাথে তুমি ধরো পিছায় গেল, ইটস মানে পসিবল টু ক্যাচ আপ, কম সময় ক্যাচ আপ করতে পারবা। কারণ আইবি এর ম্যাথের লেভেল ইজ লোয়ার দেন এনসিটিবি সায়েন্স। তো ক্যাচ আপ করতে পারবা, কিন্তু ইংলিশটা ইজ মানে ইংলিশ ছাড়া তুমি অ্যানালিটিক্যালি কিছুই বুঝবা না। সো এটুকুই ছিল। যদি ইংলিশে তোমার ডাউট থাকে
ইংলিশের ডাউটটা সবার আগে ইয়ে করো, শেষ মানে ক্লিয়ার করো যে ইংলিশ না পারলে আসলে আইবিএটাকে তোমার মানে আরেকবার রিকনসিডার করা উচিত। অলরাইট আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন এখানে একটা কোশ্চেন দেখলাম যে হাউ ডিফিকাল্ট ইজ ম্যাথ সেকশন অন স্কেল অফ 1 to 10, এটা ভ্যারি করে, এটা আমি একটু পরে আসবো, এটা পরে বলতেছি। আর আরেকটা কথা যে অনেকে এটা জিজ্ঞেস করো যে আহ, মানে আইবিএতে কেন সবাই এই যে টপ টপ স্কুল কলেজের কেন, মানে কলেজের কেন, ক্যাডেট কলেজ, এনডিসি, ঢাকা কলেজ, ডিআরএমসি, এগুলোর কেন? কারণ হচ্ছে এদের এই যে যেটা বললো ইংলিশ, এরা দেখবা একটু পশ হয়, মানে এরা একটু ইংলিশে ভালো হয়, এদের ইংলিশের বেসিকটা ভালো হয়। যেমন আমাদের এনডিসিতে লিটল টিচাররা আমাদের বলছে যে টোফেল পড়ো, টোফেল পড়ো, কারণ আমাদের এমন ওয়ার্ড আসতো ফোরলন, তার কাছে প্রডিগাল, মানে এমন ওয়ার্ড আসতো এগুলো যেন আমাদের একটু টোফেল বা একটু ওয়ার্ড সময় একটু ঘাটা লাগতো, একবার হলেও ঘাটা লাগতো, যে একবার ঘাটছে সে হয়তো একসাথে কয়েকটা ওয়ার্ড পড়ে ফেলছে। সো এদের গিয়ে এটা একটু ভালো। আর অ্যাপটিটিউড কিভাবে ইনক্রিজ করবে? অ্যাপটিটিউড, আর ভাই এটা কেটা কোশ্চেন করছে, হ্যাঁ এটা আমাদের ব্যাচমেটই কোশ্চেন করছে, এটা ভালো একটা কোশ্চেন, এটা আমি পরে আসতেছি। আর হচ্ছে ফ্রম আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড হাউ ক্যান এনিওয়ান প্রেপ ফর আইবিএম, এটা আমরা পরে আসতেছি, পরে আমরা স্লাইড রাখছি। ওয়াই এই ইউনিটস আর মোর সুইটেবল ব্যাকআপস দেন ইঞ্জিনিয়ারিং ইউনিটস, এইটার এই ব্যাকআপস আমরা যখন বলতেছি তখনই আমি এটা ক্লিয়ার করবো। হ্যাঁ, কৌশিক বল। আচ্ছা, লাস্ট স্লাইড থেকে হচ্ছে বেসিক্যালি দুটো কনক্লুশন বলা যায়। আম, এক হচ্ছে আইবিএ তোমার হচ্ছে কখনো ব্যাকগ্রাউন্ড চেক করে না, এটা চেক করে যে হচ্ছে তুমি আইবিএ ওয়ান্টস টু প্রডিউস ম্যানেজার্স, রাইট? তুমি হচ্ছে ইচ সেগমেন্টে তুমি হচ্ছে ম্যানেজ করতে পারতেছো কিনা, আইবিএ এটা চেক করে। ইটস নাম্বার ওয়ান। সো লাইক ভাইবা দিকে ডোন্ট। তুমি গ্রামে থেকে আসছো, নো প্রবলেম, তুমি যদি স্মার্ট হও এনাফ। আচ্ছা, বাট এগেন সেকেন্ডলি ইটস স্টিল অ্যান অ্যাডমিশন টেস্ট, রাইট? তার মানে হচ্ছে অ্যাডমিশন টেস্টে কিন্তু হচ্ছে ফিল্টারিংটা হচ্ছে করা হয়। অনেকের ড্রিমস হচ্ছে গেট ব্রোকেন অ্যাজ ওয়েল। সো আমরা হচ্ছে তোমাদেরকে যেটা হচ্ছে বলবো যে যে তোমাদের জন্য যেটা কিনা হচ্ছে প্রিপারেশন নেওয়াটা হচ্ছে মোর, মানে তোমাদেরকে হচ্ছে সাকসেস দিকে মোর লাইকলি, সেই জিনিসটা হচ্ছে আমরা বলবো। সুগার কোট হচ্ছে করবো না আর কি। সো দ্যাটস ইট। ব্যাকআপস। ওকে। ব্যাকআপটা আমি শুধু তাকে একটা ইন্ট্রোডাকশন দিই। ব্যাকআপটা হচ্ছে যে তুমি অফকোর্স ব্যাকআপ হচ্ছে ব্যাকআপ, যেটা ব্যাকআপ থাকে। এন্ড ব্যাকআপটা হচ্ছে যে তোমার একটা ব্যাকআপ রাখা লাগবে, কারণ সিট 120টা, সিট 120টা সিটের মধ্যে তুমি মানে ইয়ে করতে পারবা না যে একদম 100% শিওর থাকবা না। তুমি মকসদ ভালো করো, হ্যাঁ আমি 99.99% শিওর, বাট ওই যে একটা ওই ডেটলে জীবাণু মরে, 1% জীবাণু, মানে 0.01% জীবাণু মরে না, ওইরকম ওই জীবনের জন্য রেডি থাকা লাগে। সো ওই জন্য তোমার কিছু ব্যাকআপ রেডি রাখা লাগে। অ্যাক্সিডেন্ট যে কোনো দিন হইতে পারে, তুমি হয়তো ওই দিন জ্বর হয়েছে তোমার, সো কিছু ব্যাকআপ রাখা লাগে। ব্যাকআপটা আমি তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অল্টারনেটিভস অফ আইবিএ, যে আইবিএরই বিবিএ জেনারেল পড়ায়, তুমি যদি বিবিএ জেনারেল পড়ার ইচ্ছা থাকে, এই লাইনে যাওয়ার ইচ্ছা থাকে, তাইলে এইগুলা। আর সুইটেবল ব্যাকআপস টু গো ফর, এটা হচ্ছে তোমার এছাড়া যারা ওই যে ব্যাকআপস সিলেক্ট করবা আইবিএ ছাড়া, আইবিএর এই টাইপ ছাড়া, তাদের জন্য কোনগুলো ভালো হবে, আর রিস্কি ব্যাকআপস টু অ্যাভয়েড। আইবিএতে 120 জনের মধ্যে 20-30 জনই এমন আছে যারা হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, বাট ওইগুলো আমরা এক্সেপশন হিসেবে রাখছি, কারণ ওইগুলো অনেক আছে। সো এটা একটা বড় রিস্ক, আমরা দেখছি, আমরা জানি। সো ইঞ্জিনিয়ারিং প্লাস আইবিএটা অনেক বড় একটা রিস্ক। ইঞ্জিনিয়ারিং প্লাস আইবিএ যদি কেউ নাও, তাহলে আইবিএটাকে মানে যে কোনো একটাকে ইয়ে করো, আরেকটাকে আশা ছাইড়া দাও, একটাকে ইয়ে করে দাও। দুইটারই আশা করতেছি দুইটাই হবে, এই জিনিস করো না, দুইটাই যেতে পারে। সো হ্যাঁ, এখন বল যে আচ্ছা, অলরাইট। সো মানে তোমরা হচ্ছে বেসিক্যালি যদি বিবিএ জেনারেলটা হচ্ছে পড়তে চাও, যে হচ্ছে ইউ ওয়ান্ট ফ্লেক্সিবিলিটি, তুমি ম্যানেজারিয়াল পজিশনে এই জায়গাগুলোতে হচ্ছে ওয়ার্ক করতে চাও এন্ড অল, তাহলে এই জায়গাগুলোতে হচ্ছে তাহলে অল্টারনেটিভস অফ আইবিএ সেগমেন্টে যে অপশনস গুলো হচ্ছে এক্সিস্ট করতেছে সেগুলো, ইউনো তুমি যদি অ্যাডমিশন সিজনে এসে লাইক তুমি আইবি এর পাশাপাশি হচ্ছে পরবর্তী অপশন কোনটা হচ্ছে বলা হইতে পারে, সেটা হচ্ছে এই কয়েকটা। এর মধ্যে হচ্ছে বিইউপি, বিবিএ জেনারেলকে হচ্ছে যে এইটাকে অনেক অনেক এই নামটা অনেকবার হচ্ছে মেনশন করা হয় শুনবা। একটু কন্টেক্সট এটা দিয়ে দেয়, এটা কিন্তু এই ইয়ার থেকে চালু হয়েছে, হুম হুম মানে হুম এই ইয়ার থেকে আলাদা পরীক্ষা হয়েছে তো। হুম হুম। এই ইয়ার থেকে তোমার হচ্ছে মানে আমাদের টাইম থেকে আর কি বিইউপি, বিবিএ জেনারেল এবং বিইউপি এফবিএস, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এই দুইটা আলাদা করা হয়েছে। আম, আগে হচ্ছে সম্পূর্ণ মানে একবারে হচ্ছে পরীক্ষা হতো, এবং তোমার যদি র্যাঙ্ক যদি টপের দিকে থাকতো তুমি ইন জেনারেল হচ্ছে সাবজেক্টটা পেতে আর কি। দেন ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং সব থাকতো, বাট এই ইয়ার থেকে এফবিএস আলাদা করে দিয়েছে। and মানে অনেকটা ডিউসি ইউনিট স্টাইলে হচ্ছে এক্সামিনেশন, বাট বিইউপি, বিবিএ জেনারেলটা হচ্ছে আইবিএ স্ট্যান্ডার্ডের হচ্ছে এক্সামটা এক্সিস্ট করে। সো তুমি যদি আইবিএ এর জন্য স্পেসিফিক্যালি প্রিপারেশন নিয়ে থাকো, বাকি এই অল্টারনেটিভস অফ আইবি এর ক্ষেত্রে টুকিটাকি জিকের জন্য হচ্ছে লাইক কিছু ম্যাটেরিয়ালস তখন আসবে অ্যাডমিশন টাইমে, এখন এটা নিয়ে চিন্তা করার দরকার নাই।
টুকিটাকি তেমন এডিশনাল বাদে কিছু নাই, এই প্রিপারেশন দিয়ে মোটামুটি হয়ে যাবে। এই 2 দিন প্রিপারেশন অন্য দিয়ে কিছু পড়া লাগবে হয়তো। এটা বিউবি বিবিএ জন্য হচ্ছে একটা বেশ নাইস অপশন। ঢাকার মধ্যে তুমি হচ্ছে এক্সট্রা কারিকুলার অপরচুনিটি অনেক পাবা, বিজনেস কম্পিটিশন, কেস কম্পিটিশন থেকে শুরু করে সবকিছুর বিউপির জন্য। জব মার্কেট খুবই ভালো, বিউপির জব মার্কেট খুবই ভালো। আমরা যেগুলো আইবিএ তে ওয়াই আইবিএ, বিউপির অ্যালামনিও খুবই স্ট্রং। হ্যাঁ, তো ইয়া বিউপি অনেক ভালো একটা অপশন। আর হচ্ছে আইবিএ মানে আর্মি আইবিএ কি পাবলিক ইউনি, আর্মি আইবিএ হচ্ছে পাবলিক, ওই যে গ্রে পাবলিক ইউনি। গ্রে পাবলিক বলতে এটা পাবলিক, কিন্তু পাবলিক নাকি প্রাইভেট এটা আসলে ভালো বলা যায় না, ওই বিউপির মতন। আর্মি আর্মি আইবিএ, তো এটা আর্মি চালে বিউপি। বিউপি যেমন যেরকম লেভেলের পাবলিক, আইবিও এ আইবিএ এটাও হচ্ছে সেরকম লেভেলেরই পাবলিক। তো পাবলিক। আচ্ছা, জাস্ট একটা জিনিস ফ্যাক্টর করে যে হচ্ছে এআইবিএ তে কস্ট অফ এন টাইম 6.5 লাখ হয়ে যায়, সো দ্যাটস এ থিং টু কনসিডার। বিউপি বিবিএ জেনে এবার হচ্ছে কস্ট কমিয়েছে অ্যারাউন্ড অনেক দেড় কম, লাখ। অনেক ইয়া কম। 1.5 লাখের মধ্যে হয়ে যাবে। আইবিএ তে অ্যারাউন্ড 2.5 লাখ মতো লেগে যায় 1.5 আইবিএ লাখ টিইউতে। ছিল, 1.5 লাখ ছিল, এখন 70 থেকে 80 হাজার হয়ে যায়। খুবই ভালো। ইয়া, ইয়েস। এখন এন্ড একদম পাবলিক পাবলিক। তুমি যদি নর্থ সাউথ বিবিএ ইজ এ গ্রেট অপশন। তোমার হচ্ছে ধরো যদি কেউ আইবিএ ডিউর জন্য ওয়েবার যদি তুমি ম্যানেজ করতে পারো। হুম হুম যদি স্পেসিফিক্যালি আইবিএডির জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, 100% যদি হচ্ছে ওয়েবারটা ম্যানেজ করো, নর্থ সাউথে তোমার তাহলে 4 বছরে যেখানে অন্যদের খরচ পড়ে বিবিএর জন্য 11 লাখ বা এরকম, সেখানে তোমার খরচ লাগবে 1.5 লাখ মতো, আদার্স খরচ, বাট 10 লাখ টিউশনের তোমার এই খরচটা ওয়েভ হয়ে যাবে আর কি। দ্যাটস এ থিং। অ্যান্ড ওই তো এন্ড তোমার 1.5 সিজি। লাখের অনেকটা বড় একটা পোর্শন হচ্ছে ওই কশন মানি, যেটা তুমি যখন গ্রাজুয়েট করবে তোমার ব্যাক দিয়ে দিবে। ইয়া, অ্যান্ড অলসো এখন জেইউআইবিএস অনেকে এনএসইউ আইবিএবি তে কোনো এরকম স্কলারশিপ নাই। বুঝছো? আচ্ছা এই কোশ্চেন এটা, হ্যাঁ এটা খুব সুন্দর কোশ্চেন করছো ভাই। কোশ্চেন কেডা করছো ভাই? আমাদের ব্যাচমেট করতেছে এটা, বুঝছো? সো নাইস কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। বাট হ্যাঁ এটাই আনসার, যে আইবিএবি তে কোনো ইয়ে দেয় না। আমি বারবার ডজ খাইতেছি, বুঝছো? কোশ্চেন কর, ওকে, সমস্যা নেই। আর ওকে, হচ্ছে সুইটেবল ব্যাকআপ স্যার, ডিসক্রিপ্টটা একটু ইয়ে করে দিস। ওকে, ওকে। অল্টারনেটিভস অফ আইবি এর মধ্যে, বাই দ্য বিউবি বিবি এর মধ্যে হচ্ছে সিট বেসিক্যালি হচ্ছে 100। যেও আইবি তে সিট 50, 25 ফর মেলস, 25 ফর ফিমেলস। নর্থ সাউথ বিবি তে বিবি এর জন্য 1800 সিট। হাজার হাজার 3,000 নিচে। ইয়া, এন্ড মানে পার ট্রাইমেস্টার আর কি, পার মানে স্প্রিং, সামার এন্ড হচ্ছে আরেকটা হচ্ছে প্রবলি তোমার এক্সাম হয়ে থাকে, সো মানে ফল এক্সাম আর কি। সো প্রত্যেকটাতে হচ্ছে বেশ ভালো পরিমাণে হচ্ছে স্টুডেন্টস নেয়। ইউর টার্গেট উড বি টু ক্র্যাক দ্য স্কলারশিপ অফ কোর্স, রাইট? এন্ড এই তো, সো দ্যাটস দ্য পার্ট অফ আর অল্টারনেটিভ। আইবের কস্ট নিয়ে আইডিয়াটা আছে, তারপর তুই ওই দুটো বলিস। আমি আইবের কস্ট নিয়ে আইডিয়াটা হচ্ছে কি, যেই আইবের কস্ট আমি নিজে জানি না। এটা হচ্ছে তুমি গ্রুপে কোশ্চেনটা অ্যাড করে রাখলে, আমি হচ্ছে জেইউতে যে যাবে বা জেইউতে যে পড়ে তার কাছ থেকে আমি ভালো একটা ইনফরমেশন ভালোভাবে আমি দিব। আর ডিউতে যেটা আমাদের পার ইয়ারে অ্যারাউন্ড কত লাগে বলতো? পার ইয়ারে হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার হচ্ছে লাগছে 65K অ্যারাউন্ড মতো। এটা পার ইয়ারই এরকম একটা অ্যামাউন্ট লাগে। সো আচ্ছা, এনএসইউ এর ইয়ারে 100% 65 কত টাকা লাগে, পায় এটা আমরা বাকি পরে ইয়ারে বলতেছি। কম হ্যাঁ, লাগে। বাকি আর একটু কম লাগে, বাট অ্যারাউন্ড সাপোজ 4 বছরে অ্যারাউন্ড 2 লাখের মতন ফোর ইয়ার ওকে, মিলাই। এন্ড এটা ব্যাপারটা হচ্ছে যে এনএসইতে 100% কয়জন পায়, এটা আইবির একটা ইয়ে। সো এনএসইতে আমি এত কথা বলবো না, জাস্ট কথা হচ্ছে যে এটা কয়জন পায় এটা ডিপেন্ড করে একটা নাম্বার আছে। সাপোজ 120 পরীক্ষা, 100-র উপরে যতজন পাবে সবাই হচ্ছে 100%। 100%, 100-র উপরে যদি 50 জন পায়, 50 জনই 100%। আর যদি 100-র উপরে 2 জন পায়, 2 জনই 100%। সো এরকম কোনো ইয়ে নাই। আচ্ছা, ইট রিয়েলি ডিপেন্ডস অন দ্য স্টুডেন্ট পুল আর কি। স্টুডেন্ট পুলরা হচ্ছে কিরকম হচ্ছে মার্কস গ্যাদার করতেছে, ওই এবং যে সেটা কত, অনুযায়ী একটা। ওই ইউনিভার্সিটিতে যেটা হচ্ছে ওই যে একটা মার্ক থ্রেশহোল্ড আছে, ওই মার্কের উপরে যতজন পাবে ততজনই 100%। নো ম্যাটার 100 জন পাইলো না 2 জন পাইলো, ওরা হুম, অমনি কোশ্চেনটা করে যে পায় অ্যারাউন্ড 15 থেকে 30 জনের মতন পাই। এবার আমাদের হুম। টিমে 27 জন পাইছে। ভেরি আম, গুড ব্যাচ। ইয়া, আচ্ছা, থার্টি উইল সিক্স থেকে জন 28, থার্টি আচ্ছা না, 27 আমাদের না 27, আমাদের 38 জন পেয়েছে, এর মধ্যে থেকে 25 30 জন ইয়া ভর্তি হয়েছে ইয়া আর কি। ইয়া ইয়া, ইয়া। 25 জন ভর্তি হয়েছে। আচ্ছা, তো মাই নাম্বার ওয়াজ আইবি 96.5 ইন নর্থ সাউথ বিবিএ। ভোকেব স্যার আইবিতে এটা চান্স পাবো নাকি এটা আমি পরে আসতেছি। হ্যাঁ, আর হচ্ছে ব্যাকআপ, সুইটেবল ব্যাকআপ। আচ্ছা আমি এটা শেষ করে দিই। হ্যাঁ, সরি কৌশিক, আমি ওকে। শেষ করে দিই তাড়াতাড়ি করে, তাইলে অনেক টাইম চলে গেছে, তোর তো যাওয়া লাগবে। আচ্ছা আমি বলে নেই, কৌশিকের হচ্ছে আজকে 12টায় বাস ধরার লাগবে, বুঝছো? বাস ধরা লাগবে ওর, মানে একটু এমার্জেন্সি, তো ওর একটু তাড়া আছে। আমি একটু সুইটেবল ব্যাকআপ, আমি টাইম ওয়েস্ট করতেছি আসলে। সুইটেবল ব্যাকআপ টু গো ফরে আমি ডিউ এ আছে, কিন্তু ডিউ বিসিকে রিস্কি কেন? কারণ ডিউ এতে যে কোশ্চেন ইয়েগুলো লাগে এইচএসসির পড়ার সাথে কম হচ্ছে অ্যাডভান্স। মানে এইচএসসির পড়াটাই তুমি যদি ভালোভাবে পারো,
আর কিছু হ্যান্ড ক্যালকুলেশন, মাইন্ড মাইন্ড ক্যালকুলেশন একটু ভালো থাকলে তুমি মানে ইয়ে করে ভালো ইয়ে হবে, ডিউতে ভালো চান্স হবে তোমার যদি এইচএসসি তে ভালোভাবে পড়া থাকে। কিন্তু ইঞ্জিনিয়ারিং এ তোমার ইঞ্জিনিয়ারিং এ ওই 3 মাস অ্যাডমিশনের পরের আহ, মানে এইচএসসির পরে, সরি এইচএসসির পরের অ্যাডমিশনের আগে যে 3-4 মাস, এই 3-4 মাস তোমার লিটারেলি মানে অনেক পড়া লাগে, অনেক অনেক টাইম দেওয়া লাগে। তো মেন্টালিও তোমার জন্য এটা খুব ইয়ে হবে। অনেকেই পায়, অনেকে ইঞ্জিনিয়ারিং পায়, আইবিএ পায়, আবার মেডিকেলও পায়। ওইগুলো এক্সেপশন ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল। সো ডিউ এ, ডিউ বি, ডিউ সি, এখানে একটা ব্যাপার আছে। তো অনেকে বলবে ডিউ এ বি সি এগুলো কি মিক্স করে নেওয়া যাবে, যে আমি ডিউ এ নিলাম আবার বিও নিলাম? এটা আসলে অনেকটা তোমার উপর। বাট আমি বলবো যে অত বেশি মানে একটাকে প্রায়োরিটি রেখে বাকি দুটো একটু কম, মানে যাতে একটু কম কম করে করো। আর ডিউ বি প্লাস সি, এ না নিয়ে ডিউ বি প্লাস সি, এটা একটা ভালো চয়েস। এইটা বেশ প্লসিবল একটা চয়েস। এন্ড রিস্কি ব্যাকআপটা হইলো কি, এই ইঞ্জিনিয়ারিং মেডিকেল অনেক এক্সপেন্সিভ প্রিপারেশন লাগে। সিম্পল, এটা কোনো রকেট সায়েন্স না। তো সিম্পল একটা ব্যাপার যে এদিকে অনেক এফোর্ট দেওয়া লাগে। তো তুমি দুই নৌকায় পা দিতে গিয়ে দুই নৌকা যাবে দুই দিকে, তুমি পড়বা মাঝখানে। কয়জন যায়, কয়জন স্প্লিট হয়ে দুই দিকে চলে যায়, বাট তুমি চাও না যে তুমি মাঝখানে পড়ো। মাঝখানে পড়লে খুবই বাজে অবস্থা হয় তখন, ওই মানে অনেক অনেক বাজে অবস্থায় যাদের হয়েছে, খুবই বাজে অবস্থা। তো এটা যাতে না হয়। হুম। ঠিক আছে। এন্ড আর কিছু হাসান, রেগুলার আমি রাখবা না, এটাই। ইয়ে দিয়ে কৌশিক, আমি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের কথা বলে এই সেকশনটা হ্যাঁ, শেষ এটা করি। শেষ কর। এটা বেশ আমি ইঞ্জিনিয়ারিং ক্রিটিক্যাল একটা ছিলাম, ব্যাপার। অ্যাসপিরেন্ট ছিলাম। বেসিক্যালি তুমি ম্যাথটাই শুধুমাত্র বেনিফিট পাবা। আইবিএ ম্যাথ করে এইচএসসি ম্যাথ ইজি হবে, এটা ফাউন্ডেশনাল লেভেলে একটা ব্যাকআপ পাবা শিওর। বাট হ্যাঁ, তোমাকে হ্যাঁ, বুঝতে হবে যে আইবিএ এক্সামটা কখন হবে কম্পেয়ার টু ইঞ্জিনিয়ারিং। এইবারকার আইবিএ এক্সাম সবার আগে হয়েছে, তো আইবিএ অনেক এক্সামটা টাইম পাওয়া শেষ গেছে। করে অনেক টাইম পাওয়া গেছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। তো তখন আমাদের সবাই বলছে যে ঠিক আছে, আইবিএ এর জন্য প্রিপারেশন নিয়ে তারপর ইঞ্জিনিয়ারিং ক্যাচ আপ করে অ্যাটলিস্ট কিছু টাইম থাকবে। সো ইটস আ রিস্ক ওয়ার্থ টেকিং। কিন্তু অনেক সময় হয় যে আইবিএ এর পরীক্ষাটা লাস্টে হয়, তো তুমি ইঞ্জিনিয়ারিংও হারাইলা, আইবিও হারাইলা। সো ওই জায়গায় আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং এর প্রেপই নিতে থাকো, বিকজ আইবিএ টু বি ভেরি অনেস্ট সিট অনেক কম। সো ইঞ্জিনিয়ারিং এর প্রেপই নিতে থাকো, তার সাথে অন দ্য সাইড ইংলিশটা দেখতে পারো। তোমরা যেহেতু যারা মোস্টলি ইঞ্জিনিয়ারিং দাও তারা সবাই ডিউ এ দাও, এবং ম্যাক্সিমামই ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর নট অ্যালাউড। সো ওখানে Yeah. তোমরা একটা প্র্যাকটিস পাবা ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করা। এবং আমি বলবো যে যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হয়ে থাকো এবং ডিউ এ অ্যাসপিরেন্ট হয়ে থাকো, আলাদা করে স্পেশালি শেষের দিকে মানে অ্যাডমিশন টাইমের ওই সময় আলাদা করে আইবিএফ এর প্রেপ নেওয়া লাগবে না, নেওয়া উচিত না, এক্সেপ্ট ফর ইংলিশ। এবং দেখো কত দূর আগাইতে পারো। এই জন্যই আমরা এটাকে রিস্কি বলতেছি, কারণ তোমার সিচুয়েশনটা ডিফারেন্ট হতে পারে আমাদের চেয়ে। আইবিএর পরীক্ষাটা কখন পড়বে, আইবিএর কোশ্চেনটা কত ডিফিকাল্ট হবে। আমাদের কোশ্চেনটা ওয়াজ কম্পারেটিভলি ইজি, কিন্তু আগের বছরে আমাদের ঠিক আগের বছরে যে কোশ্চেন ওয়াজ ভেরি হার্ড, অনেক হার্ড ছিল প্রশ্ন, এবং ম্যাক্সিমামই খুব কম নাম্বার পেয়ে পাস করছে। ওকে, তো এই হচ্ছিল কথা। আমরা এখন আগে যাই। আমি আরেকটা দুইটা জিনিস অ্যাড করি। এক হচ্ছে, একটা বড় কোশ্চেন পাইছি আনিকা ইসলামের, এটা আমি একদম লাস্টে আমরা অ্যান্সার দিব, বড় কোশ্চেনটা আমি নোট করে রাখছি। আর এসে রাইটিং কেমন প্যারা দেয়, এসে রাইটিং ওইরকম প্যারা না, কারণ যে ইংলিশ প্রিপারেশন নিবে তার ততদিনে ওই বিল্ড আপটা হয়ে যায় যে ইংলিশটা কেমনে লিখতে হয়, কেমনে গ্রামাটিক্যাল ভুল হয় না, কেমনে কনসাইজ রাখা লাগে, ইনফরমেটিভ বলতে তোমার ওই ডেটা লাগবে না, ডিবেটের মতন ওইরকম বারবার ডেটা আনা লাগবে না, বাট যাতে একই জিনিস ভাবে রিপিট না হয়, গুরুত্ব অপরিসীম এই টাইপের যাতে না হয়। এন্ড হচ্ছে তুমি যখন ওই তুমি যেটা করবা, তোমরা ইংলিশ বই পড়বা, ইংলিশ মুভি দেখবা, আর্টিকেল নিউজ পেপার পড়বা। ওই ফেসবুকে যখন ঘুরাঘুরি করো, বাংলা ওই যে কামরুজ্জামানের পোস্ট না দেখা, ওই সুইজারল্যান্ড প্রবাসীর পোস্ট না দেখা হচ্ছে, তোমরা একটু ভালো ভালো কিছু দেখবা, ইংলিশ রাইটিং গুলো দেখবা। তাইলে তোমাদের একটা আইডিয়া হবে। এটা হচ্ছে এসে রাইটিং এর স্ট্র্যাটেজি। আর হচ্ছে রিস্কি, এই কথাটা অনেক সময় মিস ইন্টারপ্রেট হয়। রিস্কি বলতে পিছলা, আইবি এটা হচ্ছে পিছলা, সোজা কথা পিছলা। হ্যাঁ, শফিকুল আলমের পোস্ট পড়বা। আচ্ছা, পিছলা বলতে যে 120টা তোমার যে কোনো অ্যাডমিশনই মোটামুটি একটু পিছলা, বাট আইবিটা একটু বেশি পিছলা, কারণ এইটার এক্সামের কোনো আলাদা ইয়ে নাই যে এইখান থেকেই আসবে এখান থেকেই আসবে। আমরা জাস্ট লাস্ট ইয়ার গুলো দেখে আমরা বলতে পারি যে এইগুলো এগুলো ইম্পর্টেন্ট। সো তুমি অলওয়েজ একটা সারপ্রাইজ ফ্যাক্টর থাকে। আমাদের একটা সারপ্রাইজ ফ্যাক্টর ছিল যে কোশ্চেন এত ইজি, আমি কয়েকবার দেখা লাগছে, স্টিল আমার পরীক্ষা খারাপ হয়েছে, কারণ কোশ্চেন আমার ইয়ের মতন হয় নাই, বা কানেক্টর ঢুকাই দিচ্ছে এইচএসসির জিনিস। আমি তো শকড, আমি পড়ে গেছি এরর ডিটেকশন, আসছে কানেক্টর। আমি মানে 2 মিনিট খালি চুপ করে বসে আছি। তো এরকম হবে, এই কারণ হচ্ছে একটু রিস্কি। আর এক্সামিনি টু ইয়ে রেশিও, স্টুডেন্ট রেশিও অনেক কম।
ইয়েতে, বাট সিরিয়াস এক্সামিনি কম। তো সিরিয়াস এক্সামিনি দেখবা সবাই 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 চিনো, যখন মেন্টরসে আসবা, যখন ইয়েতে যাবা বা যে কোনো কোচিং এ যাবা, সবাই সবাই চিনো, আমরাও সবাই সবাই চিনি। তো এই এরকম একটা অবস্থা। তো পরেরটাই যাই, অনেক টাইম খাই দিতেছি, সরি, বাট কেমনে কেমনে টাইম চলে যায়। হ্যাঁ, বলো, এটা একটু ভালোভাবে এক্সপ্লেন কর। All right. So mark distribution part, right? মার্ক ডিস্ট্রিবিউশন পার্টটা আমাদের ইয়ার হচ্ছে লাস্ট ইয়ার যেটা ছিল, যে ইংলিশে থাকবে 30 মার্কস, ম্যাথসে 25, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে 15, প্রত্যেকটা এমসিকিউ উইথ 0.25 করে নেগেটিভ ফর ইচ। অ্যান্ড ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে 30 মার্কস, ডেসক্রিপটিভ এসে অ্যান্ড হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে অ্যান্ড হোয়াট নট, অ্যান্ড ট্রান্সলেশন কিছু ইয়ার্স আগে আসছিল এরকম থাকে আর কি। এই জিনিসটার পর হচ্ছে আরো 20 মার্ক থাকে হচ্ছে ফর ভাইবা, টোটাল 120। আম, এর মধ্যে হচ্ছে কিছু নোয়ান্স হচ্ছে যে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা যে অল প্রতি ইয়ারে সেম থাকবে এমন না, কিছু ইয়ারে 25, 25, 20 এভাবে করেও এসেছে। সো বাট এগেন লাস্ট 2 ইয়ার্স ধরে এই মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে লাস্ট, হ্যাঁ, চলতেছে। লাস্ট এটাই। অ্যান্ড অলসো যে কি পাস বার সিস্টেমটা হচ্ছে কিভাবে ফাংশন করে, তুমি দেখবা যে হচ্ছে আমাদের এর থেকে বা হচ্ছে এই একটা পাস বার বলে দেয় যে 40% পাস বার, রাইট? 40% কত, 12, 25 এর 10, 15 এর বদলে 6, রাইট? বাট এগেইন এই পাস বারটা কখনো স্ট্যাটিক থাকে না, এই জায়গাটা ভালো করে বোঝো। রিজন হচ্ছে যে বাংলাদেশে 120 জন পাওয়াটা অনেক কষ্ট, যারা কিনা হচ্ছে এই প্রত্যেকটা মার্ক হচ্ছে ফুলফিল করতে পারে, মানে প্রত্যেকটা সেগমেন্টে এই 40%ও ক্যাচ আপ হয় না আর কি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি থাকে, এই 40% মার্কটা কেন প্রি অ্যানাউন্স পাস বারটা হলো, যে এই মার্কটা হবে সর্বোচ্চ মার্ক, যেটা কিনা হচ্ছে 5 বার, মানে 5 মার্ক হতে পারে, এর থেকে উপরে 5 মার্ক যাবে না। তাহলে 5 মার্কটা ডিসাইড হয় কিভাবে? সাপোজ ক্যান্ডিডেটস আর লাইক 9,000 টু মানে 10,000, রাইট? এর মধ্যে থেকে টপ 300, 400 মানুষের তোমার হচ্ছে ধরো ম্যাথস এর একটা হচ্ছে 5 বার থাকবে, ওইটার উপরে টপ 300, 400 থাকবে। দেন হচ্ছে ইংলিশের ক্ষেত্রেও থাকবে একটা একটা স্পেসিফিক মার্কের উপর। অ্যানালিটিক্যাল সেম, প্রত্যেকটার ক্ষেত্রে দেখা হবে যে টপ কোন 160 থেকে 180 জন, যারা কিনা সবগুলোতে একটা হচ্ছে ওই লেভেল অফ মার্কটা পেয়েছে। এবং এইটার ভিত্তিতে টপ 160 আর 180 চুজ করা হয়। থার্ডে করছিল আমাদের 180, 160, লাস্টের 180। লাস্টে 180 করেছিল। সো এইভাবে হচ্ছে তোমার হচ্ছে ব্যাপারটা হয়ে থাকে, তার মানে ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য স্টুডেন্ট পুল হচ্ছে কিরকম পারফর্ম করবে, অর অলসো ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন ডিফিকাল্টি অ্যাজ ওয়েল। যেমন এই যে ম্যাথস এর ক্ষেত্রে 5 বার দেখো, আমাদের টাইমে হচ্ছে লাইক 5 বার হচ্ছে 7, তার আগের ইয়ারে এত ম্যাথস ডিফিকাল্ট ছিল, 5 বার ছিল 4.25, তার আগের ইয়ারে 4.5। সো তোমার 5 বার যে হচ্ছে 10 এর আশপাশেও থাকবে এমন জেনারেলি হয় না কিন্তু। সো মাইন্ড আহ এটার এবং হচ্ছে টোটাল 5 বারটা হচ্ছে যে জিনিসটা হয়ে থাকে আর কি, যে 100-র মধ্যে এটা হচ্ছে মানে 100 না, 120-এর মধ্যে হচ্ছে 5 বারটা হচ্ছে, 120-এর মধ্যে 120-এর ভাইবা মধ্যে সহ। ভাইবা সহ দেয়া আছে আর কি। 63.5 ছিল আমাদের টাইমে, অ্যান্ড তার যে আগের ওয়ান ইয়ারে একদম লাস্ট, আমাদের যে লাস্ট তার ছিল 63.5, লাস্ট ইয়ার যে লাস্ট ছিল তার ছিল 54.75। সো এটা ভ্যারি করে, তোমাদের টাইম এটা 70ও হইতে পারে, 40ও হইতে পারে, মানে আচ্ছা তো কোন ইয়ার এই ইজি হবে কোন ইয়ার টাফ হবে এটা বলা যায় না, এটা কোনো প্যাটার্ন নাই আসলে, ওইরকম প্যাটার্ন নাই। প্যাটার্ন যদি বাইর হয় ওটা খুবই রিস্কি প্যাটার্ন। আচ্ছা, অ্যান্ড অলসো ওয়ান ইম্পর্টেন্ট থিং টু নোট, যে ধরো আম, তোমার এমসিকিউ পোর্শনটা যে হচ্ছে পার হচ্ছে, and ধরো রিটেন পোর্শনটা লাইক পার হচ্ছে, রিটেন পোর্শন পার হওয়ার পর 100-র মধ্যে আর কি, রাইট? 33rd এর টাইমে তোমার যেই পাস মানে ওটা যে হচ্ছে থ্রেশহোল্ডটা ছিল, মিনিমাম থ্রেশহোল্ডটা প্রবাবলি ছিল was 37 অ্যারাউন্ড এরকম। 37, এইটার 36 or এরকম অ্যারাউন্ড আর কি। আমাদের আমাদের ছিল ইয়ারে 49, রাইট? আমাদের 49, আমাদের 13 মার্কস জাম্প করেছে বিকজ অফ দ্য কোয়েশ্চেন ডিফিকাল্টি। আর যে আগের ইয়ারে যেহেতু কঠিন কোয়েশ্চেনের হচ্ছে পরীক্ষা হয়েছে, আমাদের মক টেস্ট আমরা সেভাবে দিয়েছিলাম আর কি, তো আমরা ওই ধরনের কোয়েশ্চেনে হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম। মানে তোমাদের এই জায়গাটা অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে, কোয়েশ্চেন ডিফিকাল্টি কেমন, তোমরা মক টেস্ট হচ্ছে কিরকম পাচ্ছ, তোমরা ওই জায়গাতে কিভাবে কনসিস্টেন্টলি হচ্ছে ধরে রাখতে পারতেছো কিনা, এন্ড অলসো ওভারঅল কালচারটা হচ্ছে ম্যাটার করে। সো এই জায়গাগুলো নিয়ে একটু হচ্ছে মাইন্ডফুল থেকো। দ্যাট ওয়াজ দ্য মার্ক ডিস্ট্রিবিউশন পার্ট অ্যান্ড 5 বার পার্ট। এটা 5 বার অলওয়েজ ডাইনামিক থাকে, এটাই আর কি। আচ্ছা, আর হচ্ছে এখন পর্যন্ত সেশন সব ঠিক আছে, আই হোপ। যদি কোনো কারো কোনো সমস্যা থাকে, লাইক কোনো ইস্যু থাকে বা আমাদের কোনো কিছু হইতেছে না ঠিকঠাক, তাইলে একটু জানাও। আর হচ্ছে আমরা নেক্সট এই সাবজেক্ট ওয়াইজ যাবো। ওকে, আমরা এটা দেখি।
কোশ্চেন টপিক্স হচ্ছে তুই কৌশিক একটু দিয়ে দিস, তারপর আমরা সব সাবজেক্ট ওয়াইজে যাবো গা। আমরা কোশ্চেন টপিক্স নিয়ে আলোচনা করতেছি, হ্যাঁ বল। ওকে, দিস ইজ দ্য পার্ট। এই মানে এই পার্ট পর্যন্ত আমি হচ্ছে কন্ট্রিবিউট করবো, এরপর হচ্ছে আমাকে তোমরা খুব বেশি হচ্ছে পাবে না, বাট এগেন বাকিরা আছে হচ্ছে দে উইল ম্যানেজ দ্য পার্ট রিয়েলি ওয়েল। কোশ্চেন টপিক্স, রাইট? বেসিক্যালি তিনটা সেগমেন্ট আছে, যেটা হচ্ছে বলেছিলাম এমসিকিউ পোর্শনের ক্ষেত্রে বলতেছে ইংলিশ, ম্যাথস, অ্যানালিটিক্যাল। তুমি ইংলিশ পার্টটাকেও তুমি যদি মোটা দাগে চিন্তা করো তিনটা ভাগে ভাগ করতে পারো কিন্তু: vocabulary, রিডিং কম্প্রিহেনশন এন্ড হচ্ছে আদার্স, এন্ড হচ্ছে এটার সাথে হচ্ছে গ্রামার। গ্রামার এন্ড আদার্স। সো গ্রামার এন্ড আদার্স এর মধ্যে যেটা এরর ডিটেকশন, সেন্টেন্স কারেকশন, এগুলো অনেক আসে আর কি এই জায়গাটা। এন্ড ধরো হচ্ছে মানে র্যান্ডম টপিকস কানেক্টেড, এই জায়গাগুলো এই পার্টের একটা মধ্যে হচ্ছে প্রত্যেকটা ওই যে বোল্ড করা টপিক গুলো, এই যে আরসি ইডি এগুলো কি লেখা, এগুলো আমরা পরে আমরা করবো, আমরা হুম হুম সবগুলা ওই ইন্ডিভিজুয়াল আমরা এক্সাম্পল সহ দেখাইছি, সো ওইটা নিয়ে প্যারা খাও না, খুব একটা। ওকে। আর তারপর আর এই যে কোশ্চেন আসছে আরো, ওইটা আমরা ফাইনালি লাস্টে আনসার দিব, হিউম্যানিটি ওকে স্টুডেন্ট অ্যাপটিটিউড ম্যাথ লাস্ট আনসার দিব। ওকে, বল। ভোকাবুলারির মধ্যে হচ্ছে পার্টস থাকে, যে হচ্ছে ফিল ইন দা হচ্ছে ব্ল্যাঙ্কস এর পার্টস থাকে, সেন্টেন্স কমপ্লিশন এই ধরনের একটা টপিক থাকে। দেন হয়তো অড, মানে তারপর অড ওয়ান আউট, কোন হচ্ছে ওয়ার্ডটা এটার সাথে হচ্ছে মিলতেছে না, সিনোনিম অ্যান্টোনিম, এই পার্টটা থাকে। আম, মানে ভোকাবুলারি পার্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন ইজ বেসিক্যালি আমরা সিন প্যাসেজে যেভাবে পড়তাম, যে একটা সিন প্যাসেজ আছে ওটার আন্ডার কিছু কোশ্চেন দেয়, বাট এনসিটিভির মতো এত ইজি থাকে না। দ্যাট ইজ এ কোয়াইট ডিফারেন্ট অ্যাজ ওয়েল, এবং প্রত্যেকটা জিনিস কেমন দেখতে হয় এটা পরবর্তীতে স্যাম্পল দেওয়া হবে, সো সমস্যা নেই। সেকেন্ডলি হচ্ছে ম্যাথমেটিক্স এর পার্টটা। ম্যাথমেটিক্সে দেয়ার আর ডিফারেন্ট টপিকস। তোমরা যদি মেন্টার্স কিউ ব্যাংকটা খোলো, সেইখানে হচ্ছে তোমরা অনেকগুলো টপিক দেখতে পাবো। সো আর ম্যাথমেটিক্সে কোনো সিঙ্গেল ইম্পর্টেন্ট টপিকস নাই, হ্যাঁ, তো সবগুলাই ইম্পর্টেন্ট। তুমি যদি কোনোটা উইক থাকো, মানে এটা তোমার ব্যাপার আসলে, তুই হ্যাঁ, বল তোমাকে কিভাবে ওই জায়গাটা করবে। হচ্ছে তুমি তোমার পসিবিলিটি বা হচ্ছে প্রবাবিলিটি, এই পারমিটেশন কম্বিনেশন, এই পার্টটা উইক লাগতেছে, কিন্তু তোমার আদার পার্টসে আছো, ইটস ফাইন। যদি না হচ্ছে তুমি অনেক বেশি আনলাকি হয়ে যাও এবং হচ্ছে কোয়েশ্চিনে ধরো তোমার হচ্ছে 5-6টা প্রশ্ন এইখান থেকে চলে আসে। তো থার্ডে প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন থেকে হচ্ছে 6টা না 7টা অনেকগুলো কোশ্চেন, না বেশ কয়েকটা কোশ্চেন আসছিল। তো আমরা প্রবাবিলিটি এই এই ওই জন্য আমরা তো সবাই এই জায়গাটা খুব ভালোই পড়ছিলাম, গুলি মারলে কি হবে, গুলি মারলে চান্স কত লাগার, কি হবে হ্যান ত্যান। বাট আমাদের টাইমে কয়টা আসছিল? একটা না দুইটা? একটা আসছিল না? কম, মানে বেশ কম একটা না আসে। দুইটা, খুবই কম আসছে, মানে তাও আবার টাফ লেভেলের না, আমাদের ইয়ে আসছে। তো হয়তো এমন একটা আসবে যে তোমাদের বলছি আমরা যে এটা ইম্পর্টেন্ট না এত, ওখান থেকে দেখবো 5টা আসছে। সো বি রেডি ফর এনিথিং। তুমি এখানে ভালোভাবে দেখলে দেখবা যে আমি এখানে বোল্ড করে রাখছি, ইংলিশে 4টা বোল্ড করা, ম্যাথে নাম্বারস বোল্ড করা, অ্যানালিটিক্সে 3টাই বোল্ড করা। ইংলিশে যে 4টা বোল্ড করা, এই 4টা তোমার পারাই লাগবে। ম্যাথমেটিক্সে নাম্বারস নিয়ে তো বেশি ধারণা থাকা লাগবে, অড ইভেন, ডিভিজিবিলিটি, মাল্টিপল, কোনটা কিরকম হবে এটা থাকা লাগবে আইডিয়াটা। অ্যানালিটিক্যাল জিনিস কম, 15 মার্ক। তো অ্যানালিটিক্যাল সবগুলোই তোমার একটা ইয়ে থাকা লাগে, মাঝে পাজল পাজল এত হার্ড আসবে, তোমার বাকিগুলোতে তোমার নাম্বার উঠাতে হবে। পাজল হার্ড আমাদের আসে নাই, বাট আসতেই পারে, বি রেডি ফর এনিথিং। হুম তো হুম। এইটাই। আচ্ছা, আহ, এটা ইম্পর্ট তো শেষ। আমরা পরে হচ্ছে আমরা সবগুলা ইচ এন্ড এভরি আমরা সেকশন আমরা গো থ্রু করবো। আমি ইংলিশে এই যে বোল্ড করা নাই যেগুলা, এইগুলা কিন্তু ছোট ছোট টপিক, এগুলো কোনোবার আসে কোনোবার আসে না। এমনকি বোল্ড করা টপিক এডুকেশন আমাদের আসে নাই, তো যে কোনো কিছু হইতে পারে। তো ছোট ছোট টপিক গুলায় এগুলো আমি বলে, মানে আমি করে দিই। প্যারাসামারি হচ্ছে, প্যারাসামারি একটা প্যারা দিবে, ওইটা সামারাইজ বলবে যে নিচের কোন সেন্টেন্স, 5টা অপশনের মধ্যে কোন অপশনটা সবচেয়ে ভালোভাবে পুরো উপরের জিনিসটা সামারাইজ করে, এটা। প্যারা জাম্বল হচ্ছে রিয়ারেন্স, যে রিয়ারেন্সটা এইচএসসি তে করছে ওইটাই, বাট একটু টাফ, ডিফিকাল্টি একটু টাফ। অর সেন্টেন্স আউট, 5টা সেন্টেন্স দিবে, বলবে যে এখানে একটা ইম্পোস্টার আছে, একটা যাইতেছে না এটার সাথে, তারে বাদ দিয়ে দাও, কোনটা বাদ যাবে। সেন্টেন্স প্যারাগ্রাফ কমপ্লিশন, একটা সেন্টেন্স দিবে বা একটা সেন্টেন্স কমপ্লিশন হচ্ছে ওই যে তো কমপ্লিট সেন্টেন্স আছে না কিছুটা ওইরকম ইয়ে দিয়ে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের দিবে। আর প্যারাগ্রাফ কমপ্লিশন হচ্ছে একটা প্যারা দিবে, প্যারা লাস্টের ওয়ার্ডটা বাকি রাখবে, কনক্লুশনের একটা সেন্টেন্সটা বাকি রাখবে, বলবে যে এখানে কোনটা বসবে, এটা তুমি বুঝে যাবা। কানেক্টরস আমাদের ইয়ারে ফার্স্ট আসছে, এরা কখনো আসেনি, আমরা সবাই শকড। পুরো এইচএসসি লেভেলের কানেক্টর ইজি আসছিল, কানেক্টরসটা একটু দেখা যায়। আর তুমি যদি এইচএসসি, তোমরা তো এইচএসসি হয়তো রিডিং কম্প্রিহেনশন আমার মনে হয় 120 জন যারা চান্স পেয়েছে তারা সবাই ভুল করছে। অনেকে, হ্যাঁ, দুটোই একটা দুটো ঠিক ভুল যায়। হয়েছে, মানে যাবে রিডিং কম্প্রিহেনশনে ভুল যাবে। সো তোমার মূল মানে মার্ক তোলার জায়গা হচ্ছে গ্রামার, এরর ডিটেকশন এবং ভোক্যাব। ভোক্যাব থেকে তোমার 30টার মধ্যে 10টার মতো সাধারণত থাকবেই। 10 তুই আগে রিডিং 10টার মধ্যে কম্প্রেশনটা দিয়ে দে, পরে আমরা পুরো একটা ওভারঅল ভিউ দিব। আমি ওভারঅল দেই। আসলে আচ্ছা, রিডিং ওভারঅল দিয়ে নে, কম্প্রিহেনশন ওকে। ওরা বুঝবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে নে।
ভোকাবুলারি বিভিন্ন ভাবে টেস্ট করা হবে, এটা একটু ইম্পর্টেন্ট। বিষয়টা হচ্ছে যে তুমি শুধুমাত্র একটা ওয়ার্ড জানো এইভাবে এটা হইলে কিন্তু হবে না, তোমাকে বিভিন্ন রকম ভাবে টেস্ট করা হবে। কেমন, আমি কয়েকটা বলি, এই জন্যই বলা, এক্সাম্পল দিই। তোমাকে একটা সেম ওয়ার্ডই তিনটা ডিফারেন্ট সেন্টেন্সে তিনটা ডিফারেন্ট টাইপের মিনিং দিয়ে টেস্ট করা হবে যে কোন তিনটা তোমার ঠিক আছে। তোমাকে আবার অ্যানালজি করা হবে। অ্যানালজির বিষয়টা যেমন কার এন্ড উইল, তোমার তার সাথে কি যেন বলে পেয়ার ম্যাচ করতে হবে। প্লেনের সাথে তাহলে উইল হবে, যেহেতু কারের সাথে উইল আছে। এরকম তোমাকে মানে খুব ভালো গ্রাস্প থাকতে হবে ভোকাবুলারির মধ্যে। এবং শুধুমাত্র যে মুখস্থ করলাম যে এই শব্দের মানে এরকম, প্রডিগাল মানে স্মার্ট, প্রডিগালের আরো অনেকগুলো মিনিং আছে, ওগুলাকেও জানতে হবে এবং তোমাকে সেন্টেন্সে ইউজ ওটাও বুঝতে হবে। এইটা হচ্ছে মূলত, ওকে। তাছাড়া ভোকাবুলারি খুব একটা অন্য জায়গায় আসবে না। আর এই দুইটা কনসেপ্ট থাকলে বাকি সবকিছুই পারবা, যে কেন ইউজ হচ্ছে এবং মূল মিনিংটা। আর মাঝে মাঝে আমাদের যেমন আইডিয়াতে আসছিল স্পেলিং, কারেক্ট স্পেলিং করতে হয়, তো ওটাও মাথায় থাকলে ভালো। এটা vocab পারলে আই গেস কিছু হয়ে যাবে। আমি I বলবো heard vocab that ইগনোর if I করা am weak উচিত in না। vocab, I can just ignore that topic and focus on others. আচ্ছা, এটার আমি একটা স্ট্যাটস দেখাই। আমাদের বছর 10 to 11 কোশ্চেন আসে ভোকাবের, 30-এর মধ্যে 10টা থেকে 11টা কোশ্চেন ভোকাবের। লাস্ট ইয়ার 14টা কোশ্চেন ভোকাবের। তো অন্য টপিক কিন্তু থেকে তাই না, যতগুলি আমি আসে বলবো যে 30-এর মধ্যে vocab weak হইলেও vocab is one of the easiest questions in ইয়া the তোমার টাইমও ভেরি বাঁচাবে মাচ এবং vocab পারো। না পারলে ধরো তোমার রিডিং কম্পিটিশনে কয়েকটা ভুল যাবেই যাবে, এটা ইউনিভার্সাল। আমি একটা ভালো কথা সবাই মনে পড়ছে, ভুল গেছে। ভোকাব তোমার মেইন কনফিডেন্স কি? পুরা 3 মাসের আমি দেখছি যে যারা ভোকাব ভালো পারতো তারা অলওয়েজ কনফিডেন্ট থাকতো, আর যারা ভোকাব পারতো না তারা যত ভালোই পারতো বাকি জিনিস, তারা অলওয়েজ একটা ভয় থাকতো, একটা ভিতরের একটা ভয়। তো ভোকাব এমন একটা জিনিস, এইটা তুমি মানে তোমার ওয়ার্ডশট 1 জাস্ট পড়লেই আই গেস মোটামুটি হয়ে যায়। তুমি বাইগুলো এমনি ধীরে ধীরে পারবা, তোমার সব লাগবে না, ওয়ার্ডশট 2 লাগবে না। মানে সেশনটা আগে নেওয়ার একটা কারণই এটা। তোমরা ভোকাবটা টাইম দেওয়া লাগে না এত। মানে যদি তুমি এখন হঠাৎ করে 1 সপ্তাহ সব ভোকাব শেষ করতে চাও, মাথা খারাপ হয়ে যাবে। তুমি হচ্ছে রমজান মাসে প্রতিদিন 5টা করে ওয়ার্ড শিখলা, এনাফ। 10টা করে ওয়ার্ড শিখলে এনাফ। মানে ওয়ার্ড গুলো করে এখানে আমার স্ট্র্যাটেজিটা আরেকটা জিনিস করবে। আসলে আমি আরেকটা জিনিস ইনক্লুড করতেছি, সেটা হচ্ছে যে আজ কবি জীবনেও শুনি নাই 1800 এর পর এই ওয়ার্ড ইউজ করা হয় না, এমন ওয়ার্ড কম আসবে। আমাদের মূলত স্ট্যান্ডার্ড ওয়ার্ডই আসছিল আইবিএতে, একটা নাকি দুইটা খুব আজগুবি ওয়ার্ড আসছে। হ্যাঁ, দুই একটা তো আজব ওয়ার্ড থাকে, আমি যখন ওয়ার্ড বলছি। স্মার্ট দেখো, ওয়ার্ড স্মার্ট দেখো, ওয়ার্ড স্মার্টের সবকটা শব্দ জানো, তুমি ইউজ করতে পারো ডে টু ডে লাইফে। ওয়ার্ড গুলো যদি ইউজ করতে পারলে হবে। ইউজ যদি করতে পারো, তুমি দেখবা অনেক কিছু মানে ইজি হয়ে গেছে। আমি এখানে একটা টিপ দিব, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে তুমি যদি ওটা দিয়ে লিখতে পারো, ওই ওয়ার্ড থেকে কোনো ওয়ার্ডটা দিয়ে একটা স্টোরি লিখলা অথবা একটা প্যাসেজ লিখলা অথবা কোনো একটা রাইটিং এলিমেন্ট ইউজ করলা, তাহলে ওটা তোমার মানে ওটা মনে রাখার অনেক সুবিধা হবে। ওয়ার্ড স্মার্ট এনাফ, ওয়ার্ড স্মার্ট কোনো মোটামুটি এনাফ। বই ওয়ার্ড স্মার্ট কোনো মোটামুটি বই এনাফ। এনাফ না। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে ইংলিশ ভোকাবুলারিতে মনে হয় ভোকাবুলারি শেষ নাই, 26,000 না কত ওয়ার্ড আছে। হ্যাঁ, ভোকাব শেষ নাই। শেষ নাই। ওয়ার্ড স্মার্টে ভোকাব হচ্ছে তোর যতগুলো 800টা পারবা ওয়ার্ড। ততগুলো প্রত্যেকটা ওয়ার্ড স্মার্ট খালি মিনিং না, মিনিং এর নিচে সেন্টেন্স লেখা থাকে, কশন লেখা থাকে যে এই মিনিংটা এই ইউতে ইউজ হয়, এই মিনিং ইউজ হয়, বা এই মিনিংটা খালি এই ক্ষেত্রে এই মিনিং ইউজ হয়, অন্য ক্ষেত্রে এই মিনিং ইউজ না। তো ওই ভালোই পড়া লাগে, এটাই একটা ব্যাপার। আর রিডিং কম্পিটিশনটা নিয়ে তুই একটু করে দিস, ভোকাবটা পড়ে আমি পুরো একটা আলাদা সেকশনই রাখছি ভোকাবের, বুঝছস? পুরো একটা স্লাইডই ঠিক আছে আছে। ভোকাবের। রিডিং কম্প্রিহেনশন রিডিং যদি হাতে সময় থাকে, আমি বলবো বই পড়া। বই পড়া মানে ইট সাউন্ডস ক্লিশে, বাট এর চেয়ে আসলে ভালো কোনো নেই, সলিউশন নেই। আমি বলবো যদি পারো ইংলিশ নিউজ পেপার পড়তে পারো, তোমার যদি কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে থাকে তাহলে আর্টিকেল পড়তে পারো। আজকালকার আর্টিকেল গুলো খুব ভালো আমি জানি বলে ইংলিশে অনেকগুলো ভালো ভালো ওয়েবসাইট আছে। যে ধরো তোমার যদি কোনো একটা নিশ হবি থাকে, ওই হবির নিউজ দেখলে, নিউজ পড়লা, বেসিক্যালি এক্সপোজার লাগবে, মানে প্রপার ইংলিশে এক্সপোজারটা লাগবে বেশি তোমার রিডিং তুমি যদি বুঝো, কম্প্রিহেনশনের জন্য। জানতে তোমার তুমি যদি বুঝো। আর তোমার যদি ইন্টারেস্ট থাকে তাহলে তুমি বুঝতেও সহজ হবে। আমি এখন তোমাকে বলতেই মানে তোমাকে তিনটা খুব ডিফিকাল্ট বই হাতে দিয়ে বলতে পারি যে এটা পড়ো,
এটা পরে রিডিং কম্প্রিহেনশন পার হবে, তোমার এটা ভালো লাগবে না, তুমি এটা পড়ে শেষও করতে পারবে না, কষ্ট হবে। এর চেয়ে তুমি খুঁজে বের করো যে তোমার জন্য কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে পড়তে, যে ইংলিশ পড়ে তুমি ইনফরমেশনটা নিতে পারতেছো। কারণ রিডিং কম্প্রিহেনশন তোমার ওটাই করা লাগবে, ইংলিশটা পড়ে ইনফরমেশন নেওয়া লাগবে। আরেকটা বিষয়, রিডিং কম্প্রিহেনশনের স্টেমে 100% অলওয়েজ স্টেমে আনসার থাকবে। তো তোমাকে একদম স্ট্রিমিং ক্লু থাকে। সবকিছু ক্লু ক্লু থাকবে এবং আনসার থাকবে, যে তুমি মানে যাতে তুমি পরে মানে ইয়ে করতে পারবে, চ্যালেঞ্জ করতে তোর পারবে প্রায়র নলেজ পরীক্ষাতে যে লাগবে না যে হ্যাঁ আমার কি সায়েন্সে ভালো লাগবে, তুমি এটা ইচ্ছি না যে কয়জন মারা গেছে জিজ্ঞেস করবে, তোমার বারবার ওইগুলোই জিজ্ঞেস করে যে হ্যাঁ স্লাইড প্রোভাইড হবে, তোমাকে ওইগুলোই জিজ্ঞেস করে বারবার যে ওই যে কি বলতে চাইছে, এটা যখন লিখছিল অথরের মনে কি চলতেছিল, আমি কেমনে জানবো? এটা আমিও ভাবতাম যে আমি কেমনে জানবো, বাট আসলে জানার ওয়ে আছে। জানার ওয়েটা হচ্ছে আমি একটা ভিডিও দিব, ভিডিওটা হচ্ছে ভালোভাবে এক্সপ্লেন করছে। এই ভিডিও সবাই যে বুঝবা তা না, কিন্তু ভিডিওতে তুমি মোটামুটি ভালোভাবে জিস্ট পেয়ে যাবে যে কিভাবে অ্যাপ্রোচ করা লাগে। এটার অ্যাপ্রোচের স্টাইলটা অনেক ইউনিক। আর আমরা যেরকম এইচএসসি তে করছি তার অলমোস্ট অপোজিট। এখানে প্রত্যেকটা প্যারা যখন পড়বা, লাইক 2-3টা প্যারা থাকে, একটা যে রাইটিংটা আর্টিকেলটা দিবে, ওইখানে তোমার প্রত্যেক প্যারার পরে তুমি মাথায় রিজনিং করবা যে কেন লিখছে, এটা রিজনটা কি ছিল, এই পুরা লেখাটাতে এই প্যারার ভূমিকাটা কি, এটা কি একটা কনটেক্সট দিল, নাকি এটা একটা পরে একটা জিনিস যে হবে ওইটার আগে এটার একটা রিজনিংটা দিল, নাকি একটা জাস্ট প্রেক্ষাপট উল্লেখ করলো, প্রেমিস দিল, মানে এই জিনিসটা বুঝতে হবে। আমি এটার পুরো একটা 1.5 ঘন্টার একটা ভিডিও আছে, তোমরা ভেঙে ভেঙে দেখবা রোজার মাসে, সুন্দর করে দেখবে, ওই ভিডিও দেখে তোমার রিডিং কম্প্রিহেনশন ভালো হয়ে যাবে। রিডিং কম্প্রিহেনশন স্কিপ মাইরো না, যদি এটাই এমন হয় যে হচ্ছে বড় একটা আমি এখানে ইয়ে করি, এই হুম, বিষয়টা যেন মানে প্রতিবার ইয়ে করা মানে থিঙ্ক ব্যাক করা, এটা একটু ডিফিকাল্ট হতে পারে বিগিনারদের জন্য। তো তুমি হ্যাঁ যদি না করতে পারো গেলে ডিফিকাল্ট, প্রবলেম নাই, বাট ওরা এনাফ ঠিক আছে, টাইম পাবে। যদি টাইম দিতে পারো ভালো। আমি বলবো আগে প্রশ্নগুলো পড়ে নিবা, আর ইয়ে রিডিং কম্প্রিহেনশন ট্যাকল করার আগে প্রশ্নগুলো পড়ে নিবা, তারপর প্যাসেজ পড়বা। যদি কয়েকটা কোয়েশ্চেন, 1-2টা কোয়েশ্চেন থাকবেই খুবই ঝামেলা, যেগুলো পারবা না ওগুলো স্কিপ করে যাবা। হ্যাঁ রিডিং 50 কম্প্রিহেনশন কোশ্চেনের মধ্যে পুরোটা একটা হবে। স্কিপ করো না, বাট ওই 1-2টা কোয়েশ্চেন ইজ ট্রুলি নট ওয়ার্থ ইট। আমার অনেক সময় দেখবা, আইবিএস হ্যাঁ বলো পরীক্ষার বলো সময়, বলো তুমি। আমার ফুল ইংলিশ শেষ হয়ে গেছিল আমার মনে হয় 20 মিনিটের মধ্যে, কিন্তু আমার কয়েকটা 2-3টা কোয়েশ্চেন আনসার করতে গিয়ে আরো 10-15 মিনিট লাগছে এই রিডিং কম্প্রিহেনশনের। এই কোয়েশ্চেন গুলো হচ্ছে সিরিয়াসলি ডিফিকাল্ট, বুঝা দুইটা যায় জিনিস মেনশন অনেকগুলা করবো। খুব কাছাকাছি আছে। হুম, তো এক এক এটা আমি হচ্ছে যদি ওই দেখো, টাইমটা ম্যাথে দিতাম আমার জন্য আরো বেটার হতো। আমি বলি একটা জিনিস শেষ করি আমি। কারণ হচ্ছে যে অনেক সময় দেখবো অনেক বড় একটা প্যাসেজ থাকে, কোশ্চেন থাকে তিনটা চারটা ইয়ে, আবার কোশ্চেন গুলো স্টাইল দেখবো ওই যে হোয়াট ডিড দি অথর ওয়ান্ট টু সে, হ্যান ত্যান, ওগুলো স্কিপ করবা। 3টা কোশ্চেন, এত কম কোশ্চেন তুমি এত কিছু পড়ো না। আরেকটা থাকে তুমি শুরুতে পড়তে গিয়ে দেখবো তুমি কিচ্ছু বুঝতেছো না, তো যেটা তুমি কিচ্ছুই বুঝতেছো না ওটা তুমি আল্লাহর নাম নিয়ে ছেড়ে দাও। কিন্তু আগে থেকেই প্ল্যান নিয়ে যায় না যে রিডিং কম্পিটিশন আমি স্কিপ করবো, আগে দেখো, ইয়ে করো, তারপর তুমি দেখবা। রিডিং কম্পিটিশন আমাদের 10 মার্ক আসছিল, আমাদের প্রত্যেকটা রিডিং কম্পিটিশন, 2টা রিডিং কম্পিটিশনই 10টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেন ছিল যেটা যে কেউ রিডিং কম্পিটিশন প্যাসটা পড়লেই পারবে। 4টা কোশ্চেন ছিল, মানে প্রত্যেকটাতে 2টা কোশ্চেন ছিল যেটা একটু ট্রিকি। সো আমাদের প্রবলি 2টা কোশ্চেন ভুল গেছে, বাট স্টিল ওইটা ভোট থেকে ওটা অ্যান্সার করা। তো এটা বলবো। আর হচ্ছে এটার পরে যাই দেন আমি পরে সেন্টেন্স কারেকশন একটা স্যাম্পল কোশ্চেন আছে, স্যাম্পল কোশ্চেনটা তুই সহজ দেখা দিস, এক্সপ্লেনেশন দিয়ে দিস। আপাতত আমার মনে হয় যে সিএ কি জানি মনে হয়, হ্যাঁ রিডিং বল, আমি কম্প্রিহেনশন বলবো, আমি নেগেটিভ দেখবো মার্কিং আছে, অল এমসিকিউ তে নেগেটিভ মার্কিং আছে। হ্যাঁ নেগেটিভ একটা মার্কিং স্যাম্পল কোশ্চেন দেখতে পারতেছো তোমাদের সেন্টেন্স কারেকশনের জন্য, তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দিল, তোর প্যাসেজের ভয়েস মধ্যে অনেক একটা স্লো আসতেছে, আই গেস আমার কাছে লাগতেছে। প্যাসেজের মধ্যে একটা লাইন এখন আন্ডারলাইন ঠিক করে আছে, দিবে, ওকে বারে কমে। ওকে, এক প্যাসেজের মধ্যে একটা লাইন আন্ডারলাইন করে দিবে। তো ওই আন্ডারলাইন করা লাইনটার বিভিন্ন রকম বিভিন্ন টাইপের মানে বিভিন্ন ইটারেশন, বিভিন্ন হ্যালো। ইটারেশন অপশন থাকবে। হুম হুম তোমাকে অপশন গুলো দেখে যাচাই করতে জি হবে যে Wait a minute. যেইটা আছে, যে অপশনটা আছে হুম সেটা ঠিক আছে নাকি অন্যটা দিলে better হয়। হুম এটাই হচ্ছে রাতে বেসিক্যালি সাজেস্ট। অবশ্য সাজেস্ট কারেকশনে তোমাদের ভিতরে দিয়ে থাকতে পারে, সাবজেক্টের থাকতে পারে, সাবজেক্টের ওয়ালাইকুম এটা ভুল থাকতে পারে, অথবা গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে। ওগুলো তো তোমরা গ্রামাটিক্যাল ভুলই পাবা, ঠিক আছে। আমি এই যে আপাতত সাবজেক্ট খুব ভার্ব ইনডেপথে অ্যাগ্রিমেন্ট, যেতে চাচ্ছি না, হ্যাঁ কারণ ইনডেপথ গ্রামার করবো, শুরু এখন করলে আমরা শেষ যাবো হবে না না। সব। হ্যাঁ তো আমি সিএ দিয়ে গেলাম যে এরকম প্রশ্ন
তোর ভয়েস অনেক ভাঙ্গা ভাঙ্গা আসছে আমার কাছে। তোমাদের কাছে তো আমার ঠিক আছে? ইন্টারনেটে মোস্ট লাইকলি একটু প্রবলেম বইলো। হচ্ছে। কারণ অনেক ভাঙ্গা আসছে, লাস্ট কিছু বোঝা যায় নাই। আমি একটু এটা ক্লিয়ার করে দিই যে এখানে সেন্টেন্স কারেকশন থেকে কি কি টপিক পড়া লাগে, যে কি কি ভুল থাকে, এইটা তুমি টোফেলে মোটামুটি বেসিকটা বুঝবা। আর তুমি জিমেট্রিক বইটা লাগবে তোমার, তুমি এখনই কিনা ফেললেও ভালো। জিমেট্রিক এই বইটা থেকে তুমি যেটা হবে, এই বইটা থেকে তুমি আইডিয়া পাবা যে কিরকম, এখানে 250টার মতন আছে। আর তুমি আইডিয়া পাবা যে কিরকম কিরকম ভুল আছে। সাবজেক্ট কি মনে হয় কি অ্যান্সার হবে, এটা কি তোমরা মানে বলো কি হবে? আমি এটা বলতেছি, দেখো। The 32 species that make up the dolphin family are closely related to whales and in fact include the animal known as the killer whale, which can grow to be 30 feet long and is famous for its aggressive hunting parts. এখন দেখো, 32 species, so এইখানে ইনফ্যাক্ট এইখানে তো ইনক্লুডস হবে না, আমরা বুঝতেছি, কারণ এই সাবজেক্ট হচ্ছে 32 স্পিসিস। সো এখানে আমরা ইনক্লুড হবে না, ইনক্লুডস যেগুলো দুইটা বাদ। বিআরসি তে আমি তোমাদের বলি, এটা তোমরা হয়তো পরে বুঝবা বা হয়তো এখন অনেকে জানো, মডিফায়ার যারা পড়ছো তারা জানো। এই যে গ্রোয়িং অ্যাজ বিগ অ্যাজ 30 ফিট লং দেখছো? সরি সরি, আচ্ছা হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আই গেস। গ্রোয়িং অ্যাজ বিগ অ্যাজ 30 ফিট লং, এইটাতে দেখো এই আইএনজি ফর্মুলা থাকলে, কমার পর আইএনজি ফর্মুলা থাকলে আগের পুরাটারে আমার মডিফাই করতেছে, শুধু কিলার ওয়েলকে করতেছে না, পুরাটাকে করতেছে, যেটা ইনকারেক্ট। রাইট, ইনক্লুড দি এনিম্যাল নোন অ্যাজ দি কিলার ওয়েল, পুরাটাকে তো এটাকে মডিফাই করা লাগবে না, আমার তো জাস্ট কিলার ওয়েলটাকে মডিফাই করবো, কিলার ওয়েলটাকে মডিফাই করবো। সো এ বি সিও বাদ, ডিইও বাদ, ডি বাদ কেন? ইনক্লুড হবে না, ইনক্লুড হবে। সো অ্যান্সার এ, এটার অ্যান্সার এ হবে, শেষ, এটা সিম্পল। আর এরর ডিটেকশন কোশ্চেন ইয়ে ইফাজ একটু কি নেট ঠিক করছস? আমার ইয়ে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন আমার ভয়েস একটু মাইকটা কাছে নিয়ে কথা বলিস, তোর মাইক মনে হয় দূরে কাছে বা কানেক্ট হয় হেডফোন। একবার ভয়েস একরকম আসে, আরেকবার আরেক রকম আসে। ওকে, আমার ইয়েটা একটু প্রবলেম করছে। আমি জাস্ট এরর ডিটেকশনে শেষ করে আমি একটু ইয়ে করতেছি। ওকে ওকে, তারপর আমি এরর ডিটেকশন এবং সেন্টেন্স কারেকশন অলমোস্ট সিমিলার। তোমার Yeah. ইয়েতে সেন্টেন্স কারেকশনের কয়েকটা সেন্টেন্সের মধ্যে ঠিক করতে হবে যে আমার কাছে মনে হচ্ছে যে এই সেন্টেন্সটা ঠিক, ওকে এই সেন্টেন্সটা। কিন্তু এরর ডিটেকশনে আরেকটু ডিটেইলে যেতে হবে। তোমাকে জিজ্ঞেস করবে যে ওকে এই সেন্টেন্সটা ভুল কোথায়, মানে এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে, তোমাকে ডিটেক্ট করতে এখানে কোনোটা কি ভুল আছে, আর যদি একটাও ভুল থাকে কি, বেসিক্যালি Yeah. দিস ইজ এরর। নো এরর মানে ই। মানে তোমার যদি বড় কোনো ইয়েতে মানে সেন্টেন্সে তোমার ফুল সেন্টেন্সটাকে অ্যানালাইজ করতে হবে, সেন্টেন্সে ভুল আছে কি নাই, এবং তার জন্য একটা সুটেবল অল্টারনেটিভ দেখে সেটাকে সিলেক্ট করতে হবে। এখানে শুধুমাত্র তোমার ভুলটাকে যাচাই করতে হবে যে এখানে কোনটা ভুল, এখানে এ ভুল, বি ভুল, সি ভুল নাকি ডি ভুল। তারপর যদি তোমার কাছে মনে হয় যে না এই সেন্টেন্সটা ঠিকই আছে, তাহলে ই নো এরর। এখানে 1 এবং 2, 1 এ যেমন দেখো, obviously Whistler's painting, unlike Klee, are conventional in their subject matter. এখানে unlike Klee এটা হচ্ছে ভুল, কারণ এখানে তো উইসলস পেইন্টিং এর সাথে ক্লিয়ার আমরা কম্পারিজন করতেছি না। আমরা দুইজনের পেইন্টিং নিয়ে কথা বলছি, আমরা তাদেরকে নিয়ে কথা বলছি না। সো প্লিজ হবে ক্লিয়ার পেইন্টিং নিয়ে কথা হবে, সেই জন্য এখানে বি রং। এইটাই হচ্ছে এরর ডিটেকশন, যে তোমাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা ঠিক আছে কিনা, সেন্টেন্সটা একদম পারফেক্টলি মেক সেন্স করতেছে কিনা, এটুকুই। আমরা আগায় যাই। দুইয়েরটা একটু দেখা দেয়, এটা তো আধা মিনিট লাগবে। Okay. In the 19th century, careers in business and law were prestigious, but it did not require practitioners to hold college degrees. এখানে ভুলটা হচ্ছে ইট, বি নাম্বারে। কারণ দেখো আমরা কিন্তু প্লুরাল সাবজেক্ট নিয়ে কথা বলতেছি, ক্যারিয়ার্স ইন বিজনেস বিজনেস এন্ড এন্ড ল। ল দুইটা দিয়ে কথা বলতেছি, এই জন্য ইট হবে না, এখানে দে হবে। এরকম টাইপের ভুলগুলো তোমরা দেখতে পাবে। আর এই যে দেখো, এখানে আমি যে ক্র্যাকসেট ওয়েবসাইট নিচে একটা সুন্দর আন্ডারলাইন দেখতেছো, এই আন্ডারলাইনটা আসলে তোমরা যখন আমি পিডিএফ ফাইলটা দিব পুরো জিনিসটার, তখন হচ্ছে তোমরা এখানে ক্লিক করলে একটা ওয়েবসাইট আসবে, বুঝছো? ওই ক্র্যাকসেট ওয়েবসাইটে এই এরর ডিটেকশনে 29টা সেট আছে, ওই 29টা সেট করলে 29টা সেটে অ্যারাউন্ড 29 × 14 অ্যারাউন্ড মনে করো অনেক অনেক কোশ্চেন আছে। তো ওইগুলো করলে তোমাদের মোটামুটি এরর ডিটেকশন কিভাবে আসে একটা গ্রাস পাওয়া যাবে। আর বিল্ডিং বেসিক, তুমি বেসিক যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কোনটা সিঙ্গুলার ভার্ব, কোনটা সিঙ্গুলার নাউন, কোনটা প্লুরাল নাউন, এগুলো তোমরা টোটাল থেকে পারবে। গুলো কিন্তু কেউ স্কিপ মারো না, কারণ এই দুটা একদম মেইন, মানে
দুই ভাই মানে ভোকাব ভোকাব নিয়ে আমরা অলমোস্ট বই লিখেছি সব। ভোকাব নিয়ে আর খুব একটা কিছু বলার নাই। ভোকাব নিয়ে যেটা স্ট্র্যাটেজি দেখো, তুমি হচ্ছে এখন যেহেতু টাইম পাইতেছো, তুমি ওয়ার্ডশট ওয়ানটা মনে করে শেষ করবে। ওয়ার্ডশট ওয়ানটা আমি শেষ করছিলাম 1 মাসে। ওয়ার্ডশট ওয়ানে 850টার মতন ওয়ার্ড 1 মাসে শেষ করা নট ওয়াইজ। আমি অনেক কম টাইম পাইছিলাম। আমার অ্যাডমিশন জার্নি যখন আসবে তখন আমি এটা বলবো, ক্লিয়ার করবো। আমি কম টাইম পাইছিলাম, আমার তাড়াতাড়ি করা লাগছে। তোমরা যেটা করো, তোমরা টাইম পাইছো, এটা তোমাদের জন্য ব্লেসিং। তোমার আগেই আইবের কথা মাথায় আসছে, আমার অনেক পরে আসছিল যে ওয়াও আইবে বলতে কিছু একটা আছে। তো আমার জন্য যেটা, তোমাদের জন্য যেটা, যে তোমরা ওয়ার্কশপ ওয়ানটা শেষ করবা। ওয়ার্কশপ ওয়ানটা শেষ করার পরে যদি টাইম থাকে তাইলে তো ওয়ার্কশপ টুটা ধরবা। কারণ ওয়ার্কশপ টুটা ওরা কি করছে, ওয়ার্কশপ টুটা কিন্তু ওয়ানের কঠিন ভার্সন না। ওয়ার্কশপ ওয়ান ধরো ওরা লিখলো অ্যারাউন্ড 1980s এর ছিল। তো তারপর ওরা 15-20 বছর পর দেখলো আরো অনেক ওয়ার্ড নতুন ইউজ হইতেছে। তারপর ওরা ওয়ার্কশপ টুটা আনছে। সো ওয়ার্কশপ ওয়ানে যে ওয়ার্ড দেখবা, বেশিরভাগই দেখবা, অনেক ওয়ার্ড দেখবা অ্যানসিয়েন্ট ওয়ার্ড। 1950s-এ ফর্মাল ইউজ হইতো। এমন না যে ওইগুলো আননেসেসারি, ওগুলো নেসেসারি, বাট অ্যানশিয়েন্ট। কিন্তু বর্তমানেও ইউজ হয় অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড, যেগুলো মিনিং অলরেডি তোমরা অনেকেই জানো। এরকম অনেক ওয়ার্ড গুলো দেখবা হোয়াটসঅ্যাপ টুতে আছে। হোয়াটসঅ্যাপ টু তোমার সব ওয়ার্ড লাগবে না। হোয়াটসঅ্যাপ টুতে তুমি ওয়ার্ড দেখলেই বুঝবা কোনটা লাগে। হোয়াটসঅ্যাপ টুতে ওয়ার্ডের টাইপ আছে। একটা ওয়ার্ড, হ্যাঁ এই ওয়ার্ডটা তো আমি মিনিং জানি, কিন্তু এক্সাক্ট মিনিংটা আমি মুখে বলতে পারতেছি না, এরকম টাইপের অনেক ওয়ার্ড আছে, ওগুলো দেখবা। এন্ড হচ্ছে কিছু ওয়ার্ড আছে খুবই বিরক্তিকর দেখতে, মানে খুব উইয়ার্ড, এটা দেখলেই বুঝবা। আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, আমরা পরে তোমাকে ইয়ে করে দিয়ে দিব। আর তো ব্যারন্স জিআরই ট্রিপল থ্রি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, তুমি যখন হোয়াটসঅ্যাপ ওয়ান শেষ করবা, তারপরে ট্রিপল থ্রি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড এখানে দেখবা প্রায় বেশিরভাগ কমন পেয়ে গেছে। সো এইটাও একটু দেখে নিবা। ট্রিপল থ্রির মধ্যে তুমি 50টার মতো নতুন ওয়ার্ড পাবা, কারণ বাকিগুলো তুমি হোয়াটসঅ্যাপ ওয়ান থেকে পারো। আর মনে রাখবা কেমনে, ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারো। vocabulary.com আছে। এখানে হচ্ছে তোমার ওই যে কুইজের মতন করে আছে, যাদের হচ্ছে স্ক্রিনে থাকতে ভালো লাগে, পিসি ফোন ভালো লাগে, তারা হচ্ছে vocabulary.com এর যাবা। ম্যাগুস ভোকাবুলারি অ্যাপ আছে ফোনের জন্য, এটা ভালো। এন্ড ভোকাব জ্যাম অনেক ওয়েবসাইট আছে, আমি দিয়ে দিব না। আমরা কোনটা করছি আমার মনে নাই, কারণ আমি করিই নাই। আমার খুব কম টাইম পাইছিলাম। বাট যারা করছিল তারা ভোকাব অনেক স্ট্রং ছিল আমার চেয়ে। তো ভোকাব জ্যাম করলে মানে এটা, যে ভোকাব একটা মিনিং আসে, কে সবার আগে দিতে পারতেছে, কে সবার আগে করতেছে। এটা কম্পিটিশন, তো কম্পিটিশন হলে সব ওই প্যারাটা লাগে না, এক্সস্টিং লাগে না, একটা খেলায় হয়ে যায়। এন্ড এটা খুবই ইম্পর্টেন্ট ভোকাবুলারি। ভোকাবুলারি স্কিপ করাটা খুবই খারাপ একটা আইডিয়া, কারণ ভোকাবুলারি একটা কনফিডেন্স বুস্টার। প্লাস ভোকাবুলারি তোমার অনেক, লাইক, তুমি আন্দাজে মাইরেও হয়তো 10-11টার মধ্যে তুমি 2-3টা পারবা, বাট তোমার ওই যেগুলো, মানে তুমি আন্দাজে মারলে তোমার 10-11টি মারা লাগবে 2-3টা পারার জন্য। সো এটা এফিশিয়েন্ট না, নেগেটিভ মার্কিং আছে। তো তোমার ভালো করতে হলে এটা লাগবেই, তোমাকে এবার 120 আমি মধ্যে ঢুকতে যেটা হবে। ভোকাবুলারির জন্য ইউজ করছিলাম সেটা হচ্ছে যে ওয়ার্ড গুলা নিয়ে, যেগুলো আমি পারতাম না, সেই ওয়ার্ড গুলা নিয়ে নিজে একটা রাইটিং করছিলাম, একটা আর্টিকেল, সেই ওয়ার্ড গুলা ইউজ করে। তারপর ওই আর্টিকেল দিয়ে অথবা ওই স্টোরি দিয়ে অথবা অন্য কোনো একটা মানে মানে ট্র্যাক ডাউন করছে যে কোথায় ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে। ওই ইয়া, স্টোরি অথবা ওই আর্টিকেল গুলো মাথায় থাকলে তোমার ওয়ার্ড গুলো আরো ইজি হবে ওটাকে মাথায় রাখার জন্য। এটা যদি কম আচ্ছা পরে সময় একটা মিশনারি আছে, একটা ইয়ে আছে, স্লাইড আছে, অ্যানালজি, কানেক্টরস, এগুলো। হ্যাঁ, অ্যানালজি নিয়ে আচ্ছা আমি একটু বলি আগে। অ্যানালজি হচ্ছে ইফাস অলরেডি ডিসকাস করে ফেলছে। সো এই অ্যানালজিটা হচ্ছে একটু টাফ। আমরা বেশিরভাগই অ্যানালজি আসলে স্কিপ করছি, যে রিভিউগুলো দেখো বেশ টাফ। বাট তোমার যদি মনে হয় তোমার ভোকাব স্ট্রং, অ্যানালজি থেকে হাইয়েস্ট, এখানে আসলে আমি হাইয়েস্ট বলাটা মানায় না। হঠাৎ করে অ্যানালজি থেকে 5টা কোশ্চেন আসতেও পারে, বাট চান্সেস আর লো, ভেরি লো। আমাদের টাইমে মনে হয় 2টা আসছিল। এন্ড সবসময় এরকম 2-3টার মতনই আসে, 1টা 2টা 3টা এরকম আসে লাস্ট ইয়ার। এরকম মানে এরকমই আসে। এন্ড অ্যানালজি একটু টাফ। অ্যানালজিটা কি, অ্যানালজি আলাদা করে একটু দেখবা, কেন ওই যে অ্যানালজি একটু ট্রিক আছে, এটা আমরা পরে তোমাকে দেখাই দিব, এখানে তো আর সব ডিসকাস করবো না। আর হচ্ছে অ্যানালজি, তোমার ভোক্যাব আর অ্যানালজি অনেকটা হচ্ছে প্রপোর্শন, মানে মানে কানেক্টেড। তুমি যদি ভোক্যাব না পারো, অ্যানালজি তুমি জীবনে পারবে না। সো আর হচ্ছে আরো কিছু বলতে পারো, যে আমরা তো কিছু কিছু জিনিস নিয়ে ইয়ে করলাম, কিন্তু আমরা তো কানেক্ট কোর্স নিয়ে কিছু বলি নাই, প্যারাজাম নিয়ে কিছু বলি নাই। এগুলো অনেক সময় ছোট ছোট টপিক। এগুলো যখন আমরা পড়াবো বা ইয়ে করবো, হেল্প করবো, তখন আমরা ওইটার সোর্স দিলাম। বাট এগুলো অ্যাকচুয়ালি ভালো কোনো সোর্স দিয়ে নাই। কানেক্ট কোর্সের সোর্স এইচএসসির যে বই আছে ওইটাই। কানেক্ট কোর্স আমাদেরই ফার্স্ট আছে। প্যারাজাম্বল কিছু আছে, কিছু আমরা দিব। এন্ড এগুলো প্যারাজাম্বল আসলে হচ্ছে জাস্ট সবই ক্লিয়ারেন্স। বড়গুলোর ফাউন্ডেশন, বা বড়গুলো হচ্ছে ফাউন্ডেশন। হ্যাঁ, তুমি ওগুলা বড়গুলো পারলে পারলে, এগুলা তোমার যদি, ইজি। হ্যাঁ, তোমার যদি ইংলিশ, তুমি যদি ইনফারেন্স ভালো থাকে, তুমি যদি রিডিং কম্প্রিহেনশন ভালো পাবে, তুমি যদি ইংলিশে বেসিক ভালো থাকে, তুমি প্যারাজেবল অফকোর্স পারবা, যে কোনটার আগে কোনটা আসছে পারবা। প্যারাগ্রাফ কম্প্রিহেনশন, এটার পরে কোনটা বছর ভালো হবে এটাও তুমি পারবা। তুমি যখন আর্টিকেল বেশি পড়বা, অড ওয়ান আউট ইজিলি পারবা, প্যারা সামারি পারবা, যে কোনো কিছু পারবা। তো ওই 4টার উপর বেস করে তুমি বাকি সব। আর অ্যানালজিটা স্কিপ করা রেকমেন্ডেড না, বাট ইউ ক্যান ডু ইট। রিকমেন্ডেড তো কোনো কিছুই না, বাট আমিও করছি।
বেশিরভাগই করে অ্যানালজি স্কিপ। সো এটাই। এখন হচ্ছে আমি প্যাক বেশি করি, ম্যাথমেটিক্সও আমি পাইছি প্যাক বেশি করবো। ম্যাথমেটিক্স আচ্ছা, দেখো। হ্যাঁ, ইংলিশে কি কারো কোনো কোশ্চেন আছে একটু কমেন্ট করে, আমি যেগুলো এখন অ্যান্সার দেওয়ার মতন আমি হচ্ছে অ্যান্সার দিয়ে দিব, আমার ভয়েস ঠিক থাকলে একটু জানো। আর হচ্ছে যেগুলো হচ্ছে লাস্টে অ্যান্সার দেওয়ার মতো, আমরা একটু বড় বা একটু টাইম ইয়ে করে, বা এটার অ্যান্সার হয়তো তুমি পরে পাওয়া যাবে অলরেডি অটোমেটিকলি, ওইগুলো আমরা হচ্ছে পরে দিতেছি। তুমি এরকম যদি কোনো কোশ্চেন থাকে তোমরা মাইক অন করে বলতে পারো। ওকে, আমার কথা কি এখন শোনা যাচ্ছে ঠিক মতো? ইয়া ইয়া, এখন তোর কথা শোনা যায়। হ্যাঁ হ্যাঁ। ওকে, ইংলিশের লাস্ট একটা যেটা বলতে ওকে, যাচ্ছিলাম, রাইটিং স্লাইড যাবো প্র্যাকটিসটা আগে, লাস্ট। আগে স্লাইড ম্যাক্সিমাম যাবো। যারা ধরো 300-র মধ্যে আসছিল, অনেকেই যারা অনেক প্রিপারেশন নিছে, ভোকাবুলারিতে মানে ইনসেনলি ভালো, ম্যাথ ভালো পারে, অ্যানালিটিক্স ভালো পারে, ডেসক্রিপটিভ রাইটিং এ গিয়ে বাদ করে গেছে। ডেসক্রিপটিভ রাইটিংটা কম সময় মানে লিখতে পারার জন্য প্র্যাকটিস লাগে। আইদার ভালো প্র্যাকটিস লাগে অথবা অনেক ভালো রিডিং থাকতে হয়। মানে অনেক বই পড়ছো তোমার, মানে এতই বই পড়ছো যে তোমার ইয়ে অলরেডি এস্টাবলিশ, লিটারেচার অলরেডি এস্টাবলিশ। তাছাড়া আমি বলবো যে অ্যাটলিস্ট একটু প্র্যাকটিস রাখো, মানে ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য একটু টাইম দিও। কারণ অনেকেই যা পাওয়ার মতো তারা পায় না এই ডেসক্রিপটিভ ইয়ে করার জন্য, তোমরা মানে এইচএসসি প্রিপেয়ার তে করার এই জন্য। রাইটিং নিয়ে একটু সিরিয়াস হও। এইচএসসি তে তো আছে, তো এইচএসসি তেও তোমরা একটু ভালোভাবে লিখো, মানে তোমাদের একটা পড়ে যেতে বোঝা যায়। ডাজ ফ্লুয়েন্ট স্পিকিং এন্ড প্রোনাউন্সিয়েশন ম্যাটার্স? আচ্ছা, ভাইভাতে গিয়ে প্রোনাউন্সিয়েশন ম্যাটার করবে। একটু ম্যাটার করে, মানে একদম অ্যাকসেন্ট লাগবে না, বাট একদম বাজে প্রোনাউন্সিয়েশন, এই যে আমি স্পিসিস রে যদি আমি স্পিসিস, আমি যেটা ভুলটা করলাম এরকম ভুল করো না, বাট অ্যাকসেন্ট লাগবে না। আর ফ্লুয়েন্ট বেশি তোতলাইলে সমস্যা, কিন্তু একদম ফ্লুয়েন্ট লাগবে না, একটু একটু থাইমা থাইমা বললেও কোনো সমস্যা নাই। ভাইভারটা আমরা পরে বলবো, ভাই ভাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যে ভোকাব শিখবা, তুমি যদি রিটেনে ভোকাব গুলো অ্যাপ্লাই করবা, বাট ফোর্স অ্যাপ্লাই করো না, মানে অতিরিক্ত অ্যাপ্লাই করো না। অতিরিক্ত অ্যাপ্লাই করলে বোঝা যায়, তো অতিরিক্ত অ্যাপ্লাই করতে চায় না। এটা আমরা পরে বুঝাবো, এটা হয়তো এখন বুঝতেছো না। আমি ম্যাথটাকে ক্লিয়ার করি। ম্যাথটায় হচ্ছে 25টা কোশ্চেন থাকবে এখানে। 25টা কোশ্চেন হয়তো তুমি যখন অন্য মক টেস্টে যাবো, তুমি যদি 25টা কোশ্চেন অ্যান্সার করতে যাও, দেখবা তো 25টা কোশ্চেন অ্যান্সার করতে 50 মিনিট 1 ঘন্টা লাগতেছে। তো তোমার অফকোর্স সবগুলো করা লাগবে না। তুমি যেটা করবা, কয়েকটা কোশ্চেন থাকে, ওই যে আনাস, হালকেনস্টাইনের আনাস পীর, আনাস ভাই বলছিল যে মুরগি ধরে, যে অনেক কঠিন কোশ্চেন দেয়। তো এই মুরগি ধরার মতন কোশ্চেন গুলা আগেই তোমার ফিল্টার আউট করতে হবে, যে তোমার এগুলো দিবাই না। এগুলো অনেক বড় লাগতেছে, বা বড় বড় অনেকগুলো আসলে পড়লে বোঝা যায় এগুলো সব ছোট, কিন্তু যেগুলো কয়েকটা অ্যাকচুয়ালি কঠিন, দেখলেই বুঝবা। তুমি যখন মক দিবা, শুরুতে বুঝবা না, যখন মক দিবা, যখন প্র্যাকটিস করবা, তখন তুমি দেখলেই বুঝবা কোনটা কঠিন কোনটা ইয়ে। তো তুমি আগে ফিল্টার আউট করবে, একটা স্কিমিং দিবা, 1.5 মিনিট 2 মিনিট একটা স্কিম করবা, যে কোনগুলো অ্যান্সার করবো কোনগুলো অ্যান্সার করবো না। তো এইভাবে এইভাবে অ্যান্সার করবা। 25টার মধ্যে তুমি যদি 15টা অ্যান্সার করো, 15টার মধ্যে যদি তুমি 12টাও হয়, তুমি মানে মোর দেন এনাফ, মানে ওয়ে মোর, অনেক ভালো। তুমি যদি 15টা, তুমি যদি ম্যাথে 15টা অনেক ভালো। আমি আগে থেকেই বলবো না তোমাদের কোশ্চেন ইজি হইতে পারে, বাট 25টার মধ্যে তুমি ধরে রাখবা 15টা তুমি অ্যারাউন্ড অ্যান্সার করবা। খুব কঠিন হইলে মানুষ 5টা অ্যান্সার করে পাস হয়ে যায়, কিন্তু তুমি ধরে রাখবা একটু বেশি রাখবা। কঠিন হলে তো ওই অনুযায়ী অ্যাডজাস্ট করবা, কিন্তু শুরুতে শুরুর বারটা একটু বেশি রাখো, এটাই। তোমার সব অ্যাটেম্প্ট করা লাগবে না। অ্যান্সার তো তুমি করতে গেলে যেগুলো ইগোর সাথে একটা ব্যাটেল লাগবে, তুমি হয়তো অনেকটা কোশ্চেন অ্যান্সার করতে যাবা, বাট পারবা না। তো তখন তুমি যেটা মানে, অনেকে কি করি, যে আমিও অনেক সময় এই ভুলটা করছি, যে ওইটাতে অনেক টাইম লাগাই দিতাম, ওটা ভুল হইতো, নয়তো ওইটাতে আরো টাইম যেত। যখন তুমি রিয়েলাইজ করছো যদি পারতেছো না, জাস্ট কিপ ইট, এটাই আমি বলবো। আর হচ্ছে এই যে মেন্টাল ক্যালকুলেশন ভালো লাগবে, ক্যালকুলেটর অ্যালাউড না, এটা তো অফকোর্স, এটা আমি শুধু জানতাম না। ফানি থিং, আমি ফার্স্ট যখন মক দিছিলাম জানতাম না, বাট অনলাইন মক। অলসো ট্রাই টু ডু দি হ্যান্ড ক্যালকুলেশন স্মল এন্ড লিমিটেড প্লেস, কারণ হচ্ছে রাফ পেজ দিবে, বাট এই যে মনে করি এই যে ইয়েটায় লেখা, মনে করি এই যে এটা কোশ্চেন আমার এখানে, এই যে কোয়ান্টিটি, এই উপরে এই যে একটু স্পেস দেখতেছো, লাইনের মাঝখানে, এই যে বইয়ের ছবিটা এটার মাঝখানে, এইটার মাঝখানে যে তুমি কয় লাইন লিখে ফেলতে পারো, এরকম ভাবে তুমি প্র্যাকটিস করবা। হ্যাঁ। আর প্র্যাকটিসের কিছু ইয়ে আছে, যে রাফ পেজ দেয়, বাট রাফ পেজ দিলে তোমার বারবার পাতা উল্টায়, ওইখানে যাওয়া লাগবে এখানে যাওয়া লাগবে। তুমি 15 কোশ্চেনে লেখা 38, তুমি এখানে লিখেছো 48, কোশ্চেন 67, তুমি লিখেছো 76। তো এটা আমরা রেকমেন্ড করি না। দেন হচ্ছে এটার কি কি রিসোর্স, আমার ম্যাথ মোটামুটি ভালো ছিল, আমি জাস্ট মেন্টস ম্যাথ হ্যান্ডবুক থেকে প্রত্যেকটা টাইপ, মেন্টস ম্যাথ হ্যান্ডবুকে ডিফিকাল্টি ওয়াইজ টাইপ করা আছে। তো এখান থেকে আমি করে নিছি। মেন্টস ম্যাথ হ্যান্ডবুকটা হচ্ছে অনেকটা মাস্ট হ্যাভ এর মতন বলতে পারো, কারণ এখানে হচ্ছে বেসিক একটা ওভারভিউ পাওয়া যায়, তো তুমি বেসিক ওভারভিউ পাবা। অ্যাডভান্স ম্যাথ হাউএভার তুমি পাস করার জন্য অ্যাকচুয়ালি, মানে তুমি যদি মেন্টস ম্যাথ হ্যান্ডবুক পুরোপুরি ভালো করো, তোমরা আসলে তুমি এনাফ, অ্যাকচুয়ালি এনাফ। বাট
মেন্টাস ম্যাথমেটিক্স কিছু ভুল আছে, তো অনেক সময় দেখবো তোমার অ্যান্সার মিলছে না, কিন্তু আসলে তোমারটাই ঠিক, ওইটা একটা ব্যাপার। তো তোমরা আরেকটা বই নিতে পারো, এটা টোটালি অপশনাল, এই যে আগারওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। এটা বইটা হচ্ছে একটু মোটা, আবার নিউজ পেপার প্রিন্ট নীলক্ষেতে যেটা পাওয়া যায়। এটাতে অনেক অঙ্ক আছে, সব লাগবে না। মনে করো মেন্টরস ম্যাথ হ্যান্ডবুকে কয়েকটা করার পর তোমার ভালো লাগবে না, মনে হবে যে এখানে কয়েকটা টপিকস অনেক বেশি ম্যাথ দেওয়া, আবার কয়েকটা টপিকস অনেক কম ম্যাথ দেওয়া। তো যেগুলোতে কম ম্যাথ বা তোমার মনে হবে যে এটাতে আমার আরো প্র্যাকটিস লাগবে, ওই টপিকটা জাস্ট তুমি এখানে ঢুকে নিলা। বা তুমি এই বই নাও কিনতে পারো, মেন্টরস হ্যান্ডবুক কিনলা, এক্সাম ফেলে ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গিয়া ওখানে টপিক ওয়াইজ সাজানো আছে, যে এই টাইপ, পাইপ, রেস, পার্টনারশিপ, ইন্টারেস্ট, দেন হচ্ছে নাম্বারস, ডিভিজিবিলিটি, ওইরকম টপিক। তোমার এই টপিক একটু ঝামেলা, প্রাইম নাম্বার নিয়ে ঝামেলা, তুমি ওই টপিক দেখলা, শেষ। খুবই ম্যাথের জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে তুমি রিসোর্স পাবা অনলাইনে, সবচেয়ে সাজানো গোছানো রিসোর্স। আচ্ছা, দেন হচ্ছে যে কারো কোনো ইয়ে থাকলে ম্যাথের পর এইচএসসি এর পর থেকে নেওয়া গুড এনাফ, এটা ডিপেন্ড করে। এটা আমি হচ্ছে পরে ইয়ে করে নিব। ইংলিশ ভাই পারি দেখলে, বাট ডিসক্রিপশন দিতে পারি না যে কোনো, যে কেন হলো, এই জন্য কি ইউটিউব দেখে শিখলি। ইংলিশ ভাই পারি দেখলে ডেসক্রিপশন দিতে পারি না, মানে রিজনিং আছে, এটা আমি কোশ্চেনটা একটু পরে আবার ক্লিয়ার করে আমি বুঝিনি, ঠিক আছে? আমি পরের ইয়েতে যাইতেছি। ইংলিশের কোশ্চেনগুলো আমি আমার লাস্টে অ্যান্সার করবো, একদম লাস্টে কোশ্চেন অ্যান্সার সেশন আছে। ম্যাথমেটিক্সের স্যাম্পল কোশ্চেন আমি তোমার এটা হয়তো সলভ করে দেবো কিনা আমি বলি। দেখো, এই কোশ্চেনটা পড়ো, তোমরা একটু মাইক অন করলে ভালো, এই দুইটা আমি যখন সলভ করবো মাইক অন করলে ভালো হয়। তোমরা কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে আই গেস। একটু কেউ মাইক অন করলে, মানে কেউ আমার সাথে কোঅপারেট করলে ভালো হয়। তাইলে ওয়েট 1 মিনিট। সাইফার্স ম্যাথ একটু অনেক বেশি বেসিক। আর হচ্ছে কেউ একটু মাইকটা অন করলে, আচ্ছা মাইক অন করা আসলে ম্যান্ডেটরি না, বাট আমার বারবার রান রান বিটুইন পেজেস, আমার বারবার এদিক ওদিক আসা লাগতেছে, বুঝছো? কোশ্চেন ব্যাংক 2025 ভার্সন, তুমি আপাতত এটাই করো, দেন যখন এইচএসসি পরে যখন আসবে তখন তুমি হচ্ছে 2 নম্বর, আরেকটা হচ্ছে 10 তাইলে হচ্ছে ওর নাম্বার হচ্ছে 10x+3। কোশ্চেনে বলছে দ্য সাম অফ ইটস ডিজিটস ইজ 1/7 অফ দ্য নাম্বার ইটসেলফ। তার মানে যেই নাম্বারই থাকবে ওইটা হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল, এটা 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 এটা। তো 7 দ্বারা ডিভিজিবল কোনটা? 73 7 দ্বারা ডিভিজিবল না, এটা তুমি দেখলেই বুঝবে, এটা বাদ। 63 ইয়েস, 53 50 বাদ দিয়ে এটা তুমি দেখলেই বুঝছো। 63 হ্যাঁ, 63 এখন আমি নান অফ দিস আছে, so আমি আগে 63 দাগাবো না, আমি দেখবো 63 মিড টাইম, হোয়াট ওয়াজ দ্য ডিসটেন্স বিটুইন হিজ অফিস এন্ড হোম। এখানে এখন বলতে পারো যে অফিসের টাইম কত ছিল, যে 9টার মধ্যে পৌঁছতে হবে, কারণ 45 মিনিট লেট আবার 15 মিনিট আগে, এটা আসলে রিলেভেন্ট না। শুধু তুমি এখানে কি করবা, থট প্রসেস এরকম হবে, 45 মিনিট 15 মিনিট, 45 মিনিট লেট 15 মিনিট আর্লিয়ার, ডিফারেন্স কত? 1 আওয়ার, এক্সাক্ট 1 আওয়ার, রাইট? তো তুমি দুইটা ইকুয়েশন, তুমি দুইটা পাবা, যে এইটার তুমি যখন টাইম T1, শুরুতে টাইম কত লাগছে, 3 কিলোমিটার পার আওয়ারে হাঁটছে, ডি ধরলাম, ডিস্টেন্স তো চেঞ্জ হবে না দুইটা কেসেই, ডি বাই থ্রি লিখলা, ডি বাই থ্রি মাইনাস পাশে হচ্ছে এই যে d/5, d/3/d-d/5 ইকুয়াল টু 1। এটা সলভ করবা, শেষ। এরকম টাইপের কোশ্চেন আছে, তোমরা কোশ্চেন আমি পিডিএফ দিয়ে দিব, তো তখন তোমরা বুঝবা যে কোশ্চেন কিরকম টাইপ আসে। এরকম টাইপই আসে, আরেকটু আমরা বেসিক দেখাইলাম, এটা যেমন একটু মোটামুটি বেসিকই এই দুইটাই, বাট এরকম টাইপেরই। দেন পাজেল আমাদের করার কথা ছিল হচ্ছে কৌশিকের, রাইট? ইফাজ আসোস, আমাকে তো শোনা যায়, এখন শোনা যাচ্ছে? তো আমি কেউ মাইক অন করেনি, আমি ভালো আমি একলা পুরা যেতে, আমি একলা। এনিওয়েজ মাইক অন করলে ভালো, লাস্টে আই গেস মাইক অন করলে একটু ভালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পাজলটা আসলে কৌশিক করা হচ্ছিল, বাট কৌশিকের হচ্ছে আজকে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য বাস ধরা লাগবে 12টায়, সো আমি নিতেছি। পাজেলে যেটা হয়, অ্যানালিটিক্যালি আসছে পাজেল সিআরডিএস হচ্ছে, আমি পরে আসতেছি। পাজেলটা হচ্ছে একটা উপাদান থাকতে পারে, দুটো উপাদান থাকতে পারে। 15টার কোশ্চেনের মধ্যে অ্যারাউন্ড 8টা থেকে 10টা কোশ্চেন তোমার পাজল থেকেই আছে। তো পাজলটা হচ্ছে মেইন, অ্যানালিটিক্যাল পাজলটা হচ্ছে তোমার মেইন বলতে পারো। এইখানে তোমার একটা দিবে, একটা পুরো রাইটিং পার্ট দিবে, এরকম। এখানে তোমার একটা কন্ডিশন দেওয়া থাকবে, এই কন্ডিশন অনুসারে দেন 3টা থেকে 7টা কোশ্চেনের মতন থাকবে। 7টাও থাকে না, রেয়ারলি থাকে, অ্যারাউন্ড 3টাও থাকে না, রেয়ারলি থাকে, বাট 4টা 5টা এরকম থাকে। আমাদের 2টা আসছিল, 5 কোশ্চেন, 5 কোশ্চেন ইচ, তো এরকম আমাদের 10 কোশ্চেন আসছিল পাজল থেকে। তো
আমার স্যাম্পল পাজলটা এই যে এরকম, আমাদের হচ্ছে এরকম ইয়ে দেবে যে টাইম টু টাইম দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ আ কোম্পানি অ্যাপয়েন্টস প্ল্যানিং কমিটিজ ইচ কনসিস্টিং অফ এক্স্যাক্টলি 3 মেম্বার্স। 3জন মেম্বার থাকবে একটা কমিটিতে। টোটাল হচ্ছে এই যে 3 এক্সিকিউটিভ ফ্রম ফাইন্যান্স এন্ড 3 এক্সিকিউটিভ ফ্রম অপারেশনস। মানে সোজা কথা হচ্ছে এরকম, মানে এখানে 3জন লোক আছে, এখানে 3জন লোক আছে, এই ডিপার্টমেন্টে 3জন লোক, এই ডিপার্টমেন্টে 3জন লোক। এখান থেকে লোকটোক নিয়ে কিছু কন্ডিশন মানে লোকটোক নিয়ে তোমার 3জন লোকের একটা আলাদা একটা গ্রুপ বানাইতে হবে, একটা কমিটি বানাইতে হবে। কন্ডিশন বলতে অ্যাটলিস্ট 1 মেম্বার মাস্ট বি ফ্রম ফাইন্যান্স, অ্যাটলিস্ট 1 মেম্বার মাস্ট বি ফ্রম অপারেশন। মানে একটা ফুল টিম বানাইলে খালি ফাইন্যান্স থেকে এটা হবে না, মধ্যে ঝগড়া চলে। এইচ নট এল ক্যান বি অ্যাপয়েন্টেড আনলেস দি আদার ইজ অ্যাপয়েন্টেড ইজ অলসো। এইখানে এই যে এখানে কিন্তু গ্রামাটিক্যাল ভুল আছে। আমি এটা একদম জিমেটিয়া থেকে ডাইরেক্ট তুলছি, তারপরে গ্রামাটিক্যাল ভুল আছে। সো তোমাদের কোশ্চেন গ্রামাটিক্যাল ভুল থাকতেই পারে, হালকা বুঝে নিতে হবে। নিদার এইচ নর এল ক্যান বি অ্যাপয়েন্টেড আনলেস দি আদার ইজ অ্যাপয়েন্টেড অলসো। মানে হচ্ছে একটা ছাড়া আরেকটা আসবে না, এইচ আসলে এলও আসবে, এল আসলে এইচও আসবে, এরা খুব ভালো ফ্রেন্ড। আর ইফ কে ইজ অ্যাপয়েন্টেড এম মাস্ট অলসো বি অ্যাপয়েন্টেড। এটা ওই যে কে অ্যাপয়েন্ট হইলে এম অ্যাপয়েন্ট হইতে হবে, কিন্তু এম অ্যাপয়েন্ট হইছে মানে যে কে অ্যাপয়েন্ট হইছে তা না। এগুলো একটু মাথায় রাখবা। তো এরকম কন্ডিশন দিয়ে তারপর কোশ্চেন দিবে যে একটা টিম যদি এরকম হয় তাহলে এটা কিরকম হবে, এটা তুমি বুঝে যাবা। দেন আমাদের হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিংটা হচ্ছে একটু কিরকম, তোমরা যে ক্রিটিক্যাল থিঙ্কিং ইয়েটা ভালো পারো তারা বুঝবে ভালো হবে, যারা না পারো তারও সমস্যা নাই, বুঝবা। ওয়েট, হ্যাঁ, তোমাদের হচ্ছে একটা প্যাসেজ থাকবে, একটা প্রেমিস দেওয়া থাকবে, একটা প্রেক্ষাপট থাকবে বা একটা ইভেন্ট বলা থাকবে। তোমার তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল ইয়েটা কাজে লাগায় তোমার হচ্ছে ঠিক কোশ্চেন যেটা অ্যাস্ক করবে ওইটাই করা লাগবে আর কি। এভালুয়েট করতে বলতে পারে, ফাইন্ড ফ্লজ, এখানে কোন লজিক ফ্ল আছে, যে লাইক অনেক কোশ্চেন হইতে পারে যে কালকে বৃষ্টি হয়েছে তাই আজকেও বৃষ্টি হবে, এরকম এটাতে ফ্ল কি আছে যে কালকে থেকে আমি তো আজকে আসতে পারি না, এরকম টাইপের। ফাইন্ড দি অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন কোন অ্যাজাম্পশনের ভিত্তিতে, ফাইন্ড এক্সপ্লেনেশন, সাপোর্ট দি আর্গুমেন্ট, ড্র কনক্লুশন। সো মানে বেসিক্যালি এনিথিং দ্য কোশ্চেন অ্যাস্ক ফর, কোশ্চেন এরকম টাইপের জিনিস অ্যাস্ক করে যে একটা কনক্লুশন কি, সাপোর্ট করে আর্গুমেন্ট কোনটা সবচেয়ে বেশি সাপোর্ট করে, কোনটা উইকেন করে, মানে কোনটা ফ্ল, এরকম। তো একটা স্যাম্পল কোশ্চেনটা হচ্ছে এরকম যে দ্য মিডিয়ান হাউস ভ্যালু, এইটাতে এত মিডিয়ান হাউস ভ্যালু মানে কি, আই হাই আমি বলতেছি আই হাই, এটার মানে কি? এটার মানে আসলে কিছুই না, গড় মানে হাউস ভ্যালুটা তোমার হচ্ছে মানে হাউস, সোজা কথা হচ্ছে বাসার ভ্যালুটা মানে দাম কমছে, ফ্ল্যাট কেনার দাম কমছে। Butterfield has fallen significantly in the last few months. Nonetheless, the number of homes sold has been at its lowest level in 7 years. So, question is which of the following best explains the discrepancy? Discrepancy মানে হচ্ছে এই অসঙ্গতিটা, যে ফ্ল্যাটের দাম কমছে, আবার কিন্তু যেখানে কিন্তু ফ্ল্যাটের দাম কমছে তার মানে হচ্ছে সেল বাড়ার কথা, সবাই কিনবে, বাট সেলও কমছে। কোন জিনিসটা সবচেয়ে ভালো এক্সপ্লেন করতেছে? দেখো, দ্য ভ্যালু অফ হোমস ইজ নট অনলি ডিটারমিনেন্ট অফ ওয়েদার হাউস উইল বি সোল্ড। এটা আমরা গোল্লা দিলাম, এটা আমরা শিওর না, এলিমিনেট করতে পারতেছি না, পরে ভাববো। দ্য নেইবারিং সিটি অফ জ্যাকসনবার্গ হ্যাজ সিন আ রিসেন্ট সার্জ ইন হোম সেলস। এটা কোনো মানেই নাই ভাই, ফালতু জিনিস, বাদ। The Butterfield economy is struggling and the unemployment rate has reached historic rates. Sounds good. গোল্লা দিলাম, আগে শিওর না। Analysts predict that the number of homes sold will increase in the coming year. এটার সাথে কোনো কানেকশন নেই, কি কইতেছে এটি? Homes priced over $1 million have seen the sharpest decline in sales. এটাও কোনো মেক সেন্স করে না, কারণ মানে এটা মেক সেন্স করতেছে না, এটা তুমি বুঝতেছো। প্রাইস ওভার $1 million has seen the sharpest decline in sales, ওইটার সাথে তো আমার ওভারঅলের সাথে তো ইয়ে করে না, এটা তো এই ডিসক্রিপেন্সিটা মিলাইতেছে না। হ্যাঁ, এটা একটা কন্ট্রিবিউশন, বাট এটা তো এই অসঙ্গতিটাই না যে হাউস ভ্যালু কমছে কিন্তু কেন আমার ইয়ে টোটালি এটা কমলো, কি বাঁচলো, এ আর সি কোনটা বেশি মনে হয়? ভ্যালু অফ হোমস ইজ নট দি অনলি ডিটারমিনেন্ট অফ ওয়েদার এ হাউস শুড উইল বি সোল্ড। ঠিক আছে, এটা শুনতে খারাপ লাগে না, বাট এটা ডিটারমিনেন্ট অনলি ডিটারমিনেন্ট না, বাট এটা তো একটা ডিটারমিনেন্ট হইতে পারে, যদি হয়ে থাকে তাইলে এটা কেন হেনে মিললো না? তো এইটার চেয়ে সি নাম্বারটা বেশি ভালো না, যে দ্য বাটারফিল্ড ইকোনমি ইজ স্ট্রাগলিং এন্ড দি আনএমপ্লয়মেন্ট রেট হ্যাজ রিচড হিস্টোরিক রেটস। যে ওখানে সবাই এখন হচ্ছে খুবই খারাপ অবস্থায় আছে, এই কারণে আসলে ইয়ের লাইক জিনিসপত্রের দামও কমছে, আমার ইনকামও কমছে। তো এটা একটা ভালো। আমি ওইটা এ কেন গোল দিলাম, কারণ হচ্ছে সিটে যদি একটা ইউজলেস ফালতু কথা বলা থাকতো তাহলে আমি এই দাগাইতাম, এই কারণে এটা আগে বাদ দিলে দেই নাই। অ্যান্সার হচ্ছে সি। বুঝাইতেছে না, বাট সি হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি। ডেটা সাফিসিয়েন্সি আমি হচ্ছে, হ্যাঁ, ডেটা সাফিসিয়েন্সি হচ্ছে দিস টপিক, এইটা হচ্ছে অনেক সময় ম্যাথে অ্যাপিয়ার হয়। আমার কথা কি ঠিকঠাক শুনে দিতেছে? হ্যাঁ, তোমার কথা ঠিক মতোই শোনা যাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে অনেকটা ওই যে মানে ম্যাথের মতন,
ডেটা সাফিসিয়েন্সিটা আমার হচ্ছে যে এটা এখানে ভালোভাবে আমি বলছি ইট টেস্ট ইউর অ্যাবিলিটি টু ডিসাইড ওয়েদার দি গিভেন ইনফরমেশন ইজ এনাফ টু অ্যান্সার এ কোশ্চেন। তোমার মানে অ্যান্সারের কোশ্চেন মানে এখান থেকে তুমি অ্যান্সার বের করতে পারবে কিনা এইটা হচ্ছে তোমার ডিসাইড করা লাগবে। তোমার অ্যান্সার এক্সাক্ট মান লাগবে না বা অ্যান্সার কত এটা লাগবে না, অ্যান্সারটা বাই করা পসিবল। এক্স সমান 3 ছিল, ওটা খুব ইজি হয়। এক্স কে দিছি এই জন্য যে তোমরা যখন এই আইবিতে আসবা, আইবির যে এগুলো সলভ করবা, তোমরা এক্স স্কোয়ারে প্লাস মাইনাস কিছু ঠিক আছে, কিন্তু ইমাজিনারি অ্যান্সার গুলা বাদ দিয়ে দিবা। এখানে এগুলো নাই, এটা সায়েন্সের জন্য জাস্ট ইমাজিনারি অ্যান্সার বাদ। তো এক্স সমান 3, তার মানে আমাদের স্টেটমেন্ট 2 এনাফ, স্টেটমেন্ট 1 এনাফ না। স্টেটমেন্ট 2 কিন্তু একলাই এনাফ, 1 and 2 একসাথে এনাফ আছে, কিন্তু 2 কিন্তু একলাই এনাফ। সো এ এ হচ্ছে স্টেটমেন্ট 1 alone is sufficient but 2 alone is not, এটা তো বাদ। বি স্টেটমেন্ট 2 is alone is sufficient but 1 alone is not, এটা যদি এমন হইতো যে এক্স এটাতেও না হইতো, মানে দুইটা মিলায় করা লাগতো, দুইটা একসাথে হইলে আমার অ্যান্সার বাইর হবে, কিন্তু যে কোনো একটাও একলা পারবে না, তাইলে সি হইতো। আর যদি প্রত্যেকটাই যদি এটা x equal to 3 থাকতো, x equal to 27 থাকতো, তাহলে ইচ অ্যালোন ইজ সাফিসিয়েন্ট হতো, কারণ দুইটা দিয়ে আমি অ্যান্সার বাইর করছি, একলা একলা কইরে। আর হচ্ছে মানে তুমি দুইটা জোর দিলেও হয় না অ্যান্সার বাইরে না, দুইটা একসাথে কইরাও তুমি অ্যান্সার বাইর করতে পারবা না, তাইলে গেল। এখন হচ্ছে ওয়্যার টু প্র্যাকটিস ফ্রম, মানে অ্যানালিটিক্যাল করতে প্র্যাকটিস করবা। আমি বলবো অ্যানালিটিক্যাল তোমরা এইচএসসি মতো ওয়েট করতে, অ্যানালিটিক্যাল এখনই তেমনই না করতে, হালকা পাতলা পাজল দেখতে পারো, অ্যানালিটিক্যাল এখন কইরো না। মানে কইরো না বলতে কি, করবা, বাট অ্যানালিটিক্যালটা হচ্ছে তোমার মানে আগে এত ভাইবো না অ্যানালিটিক্যাল নিয়ে। তোমরা ম্যাথ যদি ভালো হয়, স্পেশালি ম্যাথ ভালো হয় যদি, আর ইংলিশ হয় তুমি ওই যে প্যাসেজ করে বুঝতে পারো, ম্যাথ ভালো হলে তুমি ডেটা সাফিসিয়েন্সি পারবা। ইংলিশ ভালো হয় বুঝতে পারলে, ইংলিশ যদি ভালো হয় তাহলে তুমি ক্রিটিক্যাল রিজনিং ভালো পারবা। আবার এট দি সেম টাইম তুমি হচ্ছে ওই ইয়েও পারবা, পাজেলে তুমি কন্ডিশন গুলো ভালো বুঝতে পারবা। তাইলে তোমার আর পাজেল তো কিছু তো তোমার অভ্যাসের ব্যাপার আছে যে হ্যাঁ আমার ব্রেন তাড়াতাড়ি কাজ করতেছে, ওইটা তোমার প্র্যাকটিস করতে করতে হবে, ওই টাইম তুমি এনাফ পাবা। অ্যানালিটিক্যাল খুব একটা বেশি ইয়ে না। অ্যানালিটিক্যাল জন্য ভালো সোর্স বলতে অ্যানালিটিক্যাল সোর্স গুলো খুব স্ক্যাটার্ড। সো উই হোপ যে আমরা একটা সোর্স দিতে পারবো তোমাদের, এইচএসসির মধ্যে একটা ভালো সোর্স দিতে পারবো। এখন যদি তোমরা কেউ এইচএসসির আগে কেউ চাও, তাইলে যেটা করবা যে এই যে পাজলটা জেরি বিগ বুকে অনেক পাজল, 200-র মতন পাজল। আমি একটা লিস্ট দিয়ে দিব না, আমাদের সিনিয়র ভাইয়ের একটা লিস্ট ছিল, ওই লিস্টটি আমরাও ফলো করছি, তোমরাও ফলো করবা, আর তোমাদের পরেও ফলো করবে হয়তো। তো ওই লিস্টটা আমরা দিয়ে দিব, ওই লিস্ট থেকে তোমরা পাজল প্র্যাকটিস করতে পারো। আর হচ্ছে এই যে সিআর এর জন্য হচ্ছে জিমেট রিভিউতে এনাফ ইয়ে আছে, 200+ কোশ্চেন আছে, সিআর ক্রিটিক্যাল রিজনিং হয়ে যাবে। এখন এই যে আমি শর্ট ফর্ম কেন লিখতে পারবা, কারণ তুমি যখন প্রিপারেশন নিবা তখন তোমার এই যে শর্ট ফর্ম গুলোই সবাই বলবে, ক্রিটিক্যাল রিজনিং ফুল বলবে না, সিআরই বলবে, ডিএসসি বলবে। তো এটা তো একটু অভ্যস্ত হওয়া যদি তোমরা প্রিপারেশন নাও। সো আর ডেটা সাফিসিয়েন্সি ইজ ম্যাথ। সো তুমি যদি ম্যাথে ভালো, তুমি এটাতে ডিএসও ভালো হবা। একটা জিনিস কি, ডিএস একটু তাড়াহুড়া কম করবা। আমি ওই যে তাড়াহুড়া একটু বেশি হইতো আমার, আমি হচ্ছে মনে করি এই যে এটা দেখা তাড়াতাড়ি করে, আর এটা দিয়ে এটা বুঝা যায় না, এটা দিয়ে হয় সি দাগে একদম তাড়াতাড়ি করে, একটু ভালোভাবে দেখবা, একটু তাড়াহুড়া কম করবা, ম্যাথে হচ্ছে আর একটু ভালোভাবে দেখে দেখে করবা। আর হচ্ছে আহ তারপরে এটাই ডিএস প্রবলেম তো জিমেটে বেসিক ডিএস প্রবলেম আছে, তোমরা এইচএসসি আগে এগুলোই করো। ডিএস এর এছাড়া সোর্স কিছু আছে, বাট এখনই আমরা রেকমেন্ড করবো না। সো ওয়েট ফর দ্যাট। নেক্সট হচ্ছে ওয়েন টু অ্যাকচুয়ালি স্টার্ট প্রিপেয়ারিং। এটা ইফাজার আমি দুজন মিলাই বলি, ইফাজাকে বল। আমি অনেকক্ষণ বলছি, আমার গলা শুকায় গেছে, আমি পানি এখন খাবো না, বাট একটু রেস্ট নিই। ঠিক আছে, সমস্যা নেই। আমি বলবো আজকে থেকে যদি প্রিপারেশন নিতে পারো খুবই ভালো, বাট তোমাদের সবার এইচএসসির সামনে। সো রিয়েলিস্টিকলি বলবো অ্যানালিটিক্যাল এখন টাচই করো না। তাসলিম যে বললো অ্যানালিটিক্যালের দিকে তাকাও না, ইংলিশের ভোকাবুলারি দেখো, ইংলিশ আই উড সি। গ্রামারটা শেষ পর্যন্ত দেখতে পারবো, ভোকাবুলারি এবং রিডিং কম্প্রিহেনশন আমরা গ্রামারটা কেন বলতেছি, এই কারণে গ্রামারটা তোমার এইচএসসি তেও কাজে দিবে। টোফেলের গ্রামার অ্যাকচুয়ালি এইচএসসি তে কাজে দেয়, তোমার অনেক ইজি লাগবে এইচএসসি এর ইংলিশ, তখন এটা কাজে দিবে। আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে ম্যাথে ম্যাথটা প্র্যাকটিস লাগে। ম্যাথটা হেড ক্যালকুলেশন যদি প্র্যাকটিস না থাকে, মানে প্যানিকে ইয়ে করবা, ভুল করবা। তো এই দুইটা হচ্ছে তোমার এখন মূলত যেটা ইয়ে করা লাগবে, মানে প্র্যাকটিস করা লাগবে, ইংলিশ আর ম্যাথ। ম্যাথে হেড ক্যালকুলেশন, আর হচ্ছে ইংলিশের জন্য ভোকাব এবং রিডিং কম্প্রিহেনশন। এইটুকুই করলে হবে। এখন ডিপেন্ডিং অন তোমার আইডিয়ার পরীক্ষা কবে পড়তেছে, তোমাদের এইচএসসি যদি তোমরা 26 মাস হয়ে থাকো, আমরা যে সময় এইচএসসি দিয়েছি সেই সময় হওয়ার কথা। অ্যারাউন্ড ওই টাইম। এইবার ইউ গাইস হ্যাভ অ্যারাউন্ড 4 মান্থস। এইবার আই হোপ যে তোমাদের আইবি এক্সামটা শুরুতে হয় এবং তোমরা বাকি সবকিছু টাইম পাও। ঠিক আছে, এটা ভালো অ্যাকচুয়ালি, আমরা শুরুতে খুব স্যাট খাইছিলাম যে এত আগে কেন, বাট আলটিমেটলি এটা আসলে ভালো। আলটিমেটলি ভালোই হয়েছে যে শুরুতেই ইয়ে শেষ, প্রবলেম শেষ।
প্যারা শেষ। কারণ আমরা ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য অনেক কম টাইম পেয়েছি, 2 মাস 3 মাসের মধ্যে সব এক্সাম শেষ। হোপ করতেছি তোমাদের আরো লম্বা টাইম পাবা, আর একটু ভালো ইয়ে যাবে, অ্যাডমিশন সিজন যাবে। তো এইচএসসি শেষ হওয়ার পরপরই প্র্যাকটিক্যাল শেষ করে আমি বলবো তখন অ্যানালিটিক্যাল স্টার্ট করো। তখন অ্যানালিটিক্যাল এবং গ্রামার দেখো, আর তার সাথে তোমরা যদি কেউ ইঞ্জিনিয়ারিং নিতে থাকো, ম্যাথটা করতে চাইছো। ম্যাথটা ওই সময় তোমার মূলত ফাউন্ডে গিয়ে গ্যাপ ফিল আপ করতে হয়। তো তোমরা যদি সি ইউনিটে প্রেপ নিতে চাও, একসাথে সি, আইবিএ এবং ইঞ্জিনিয়ারিং প্রেপের ম্যাথটা প্রেপ নিতে পারো। সি ইউনিটের মূলত তোমাদের এনসিটিভি সায়েন্স সায়েন্স সি ইউনিটের সায়েন্স থেকে দিবা সি ইউনিটে তাদের তোর মাইকটা আবার একটু ব্লারি হয়ে গেছে। আমি আরেকবার বলি, সি ইউনিটে যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা তাদের এনসিটিভি বই থেকেই সব ম্যাথ আসবে। তো ওভাবে যদি প্রিপারেশন নিয়ে নাও, ওটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য অনেক হেল্প করবে এবং আইবি এর ম্যাথেও কিছুটা হেল্প করবে, স্পেশালি যখন হ্যান্ড ক্যালকুলেশন করবা। তো ওভাবে প্রিপারেশন নিতে পারবে। এটা আসলে ডিপেন্ড করে যে তোমাদের কিভাবে সাজাইছে অ্যাডমিশন টেস্ট। বাট ইয়ে পর্যন্ত, রেজাল্ট পর্যন্ত আমি বলবো ওই সময়ের মধ্যে অ্যানালিটিক্যালটা কভার করে দাও, আর ইংলিশ গ্রামারটা, বাকি সব হ্যাঁ, এখন আমি বলি তোর কথা অ্যাসপিরেশন শুনলে তুই বলিস একটু আমি তখন ট্রাই করবো। ওকে। আমার মূলত শেষ। আমি পার্সোনালি একদম লাস্ট এসে প্রিপারেশন নিয়েছিলাম 1 মান্থের। মূলত আমার ওই সময় যদি লাস্ট মিনিট প্রেপ কেউ নিতে চাও, আমি বলবো ম্যাথ এবং ইয়েতে ফোকাস করো, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল। কারণ লাস্ট মিনিটে আসলে ইংলিশ হয়ে সাধারণ। এটা একটা আমি ওই কখন একটা স্টার্ট প্রেপিং, অনেকে জিরো প্রেপ। আমি একটা জিনিস বলি, অনেকে ভাবে যে প্রেপ না নিলেই হয়ে যায়। প্রেপ না নিলে তাদের অনেকের হয় যাদের হচ্ছে অ্যাপটিটিউড আগে থেকে ভালো, এরা অলিম্পিয়াড করছে কিংবা এরা কিছু না কিছু করছে, এদের ওই দিক দিয়ে ভালো, ওরা ইংলিশে আর্টিকেল পড়ছে, ওরা হয়তো কোন একটা পেজে আর্টিকেলই লিখতো, তো ওদের ওগুলো ভালো, মানে এরকম টাইপের ভালো ভালো এরা এরা হয়তো পারে। আবার যারা হচ্ছে অ্যাকচুয়ালি আইবিএ চায় কিন্তু আইবিএ প্রিপারেশন নেয়নি, তারা পারে না। এটা খুব উইয়ার্ড একটা ব্যাপার। বাট যারা চায় না বা যারা ভাবেই নাই, বাট এমনি যাইতেছে, কোনো প্রেশার নাই, মেন্টাল প্রেশার নাই, জাস্ট আমি দিব, যাবো, মানে যাবো, এক্সাম দিব, চলে আসবো, হইলে হইছে নাইলে নাই, তার অনেক কাম থাকে, তো তাতে হারানোর কিছু নাই। তোরা তো আর তাদের মধ্যে অনেকেই দেখবা ঠুস করে পায়রা যায়। তো তোমরা যারা চিন্তা করছো আইবিএটা যাওয়ার, তোমরা একটা প্রিপারেশন নাও, তোমরা ডায়াগনস্টিক টেস্ট দাও। তোমরা যদি অ্যাকচুয়ালি দেখো যে তোমরা কেপেবল, তাহলে তোমরা গো ফর ইট। যদি তোমরা চাও আইবি এর বাংলাদেশে থাকতে হইলে বা বিদেশে গেলে ইঞ্জিনিয়ারিং ইজ অলসো গুড অপশন। বাংলাদেশে থাকলে আইবি ওয়ান অফ দি বেস্ট অপশনস ইউ উইল গেট। সো এন্ড যদি তোমার কর্পোরেট এই সেলস এন্ড এন্টারপ্রেনারশিপ এগুলো তোমার ভাল লাগে, তোমার মানে এইগুলো তোমার, এটা তোমার খুব ভালো লাগে, মানে এটাই যে ইউ শুড গো ফর ইট। যদি তোমার কাছে মনে হয় যে তুমি পারবা, তুমি ডায়াগনস্টিক টেস্ট দিবা, তাইলেই হবে। ডায়াগনস্টিক দিয়ে আমাদের বলবা, আমরা হচ্ছে তাইলে বাকিটুকু গাইড করে দেবো। আর আমাদের গ্রুপটা খুলে তো বললামই যেটা, যে মেইন রিজনটা এটাই যে যাতে নেটওয়ার্ক পাও তোমরা, তোমরা যে কোনো হেল্পে যাতে আমাদের বলতে পারো। যদি মনে হয় যে ফোমো কাজ করে, যে অনেকে দেখবা আহ অনেক আগে থেকে প্রিপারেশন নেয়, লাইক তোমাদের অনেক ফ্রেন্ড দেখবা ফার্স্ট ইয়ার যখন উঠছে, বেটারা হোয়াটসঅ্যাপ 1 and 2 এরা পড়া শুরু করে দিচ্ছে। আমাদের একটা ছেলে ছিল আমাদের গ্রুপে, একজন ছিল যে ও আগে থেকে এগুলো করতো, কিছু হইলেই আরে আইবি ভাই, আমি তো এগুলো পড়ি না, এগুলো তো আমার ইচ্ছাও নাই। আমরা যখন ইঞ্জিনিয়ারিং বা হ্যানতেন বা ফিজিক্স নিয়ে কথা বলতাম, তখন ওর খালি ওর পাস করলেই হবে, আমি তো আইবি এর জন্য পড়তেছি, আইবি এর মেথড এগুলো লাগে না, আমি ইয়েতে নাই। তো এত আগে স্টার্ট করা লাগবে না, এত আগে স্টার্ট করা মানে যে আগে গেছে তা না। তুমি যে এই যে তোমার টেস্ট শেষ হয়েছে, তুমি এখন যে আইবি এর কথা চিন্তা করতেছো, তুমি অলরেডি আইবি এর কথা মাথায় আছে, তুমি সেশন জয়েন দিতেছো, এটা দিছো, যেন আরো আগে আরো মানুষ নিছে, যদি ওটা দাও ওটা না দাও সমস্যা নাই, আমারটা এটা দিছো, তুমি অলরেডি তুমি আদার বেশিরভাগের চেয়ে আগায় গেছো। এন্ড আই হোপ যে এই সেশনটা এখন পর্যন্ত যা বলছি মোটামুটি ইউজফুল হইতেছে। আচ্ছা আই হাই, হোপ দ্যাট। আচ্ছা হাসনাইন, ও কৌশিক, কি বল। আমি হচ্ছে বেরোবো তো, সো আই গেস আওয়ার অ্যাডমিশন জার্নিতে আমি ফার্স্ট একটু এই পার্টটা একটু আগে নিয়ে এসে আমার পার্টটা আমি এন্ড করে চলে যাই। আচ্ছা এটার পরেই হ্যাঁ, আচ্ছা অ্যাডমিশন জার্নিটা তুই একটু বইলা দে। হ্যাঁ তুই বইলা দে, আমি তারপর ব্যাকে যাবো ডিসকাস করতে। হ্যাঁ আচ্ছা গাইস, আমি হচ্ছে কৌশিক। আচ্ছা, অ্যাডমিশন জার্নির ফার্স্ট থেকে আম, আচ্ছা, আমার হচ্ছে স্কুল ছিল নওগাঁ কেরি গভর্নমেন্ট হাই স্কুল, রাইট? আই এম ফ্রম নওগাঁ। দেন আই মুভ টু ঢাকা কলেজ, অ্যান্ড এরপর হচ্ছে আইবিটিউতে। আমার অ্যাডমিশন জার্নি বোঝার আগে বেসিক্যালি হচ্ছে বুঝতে হবে যে আই ওয়াজ এ ডিবেটার। দ্যাট মিনস আমি হচ্ছে অনেক আগে থেকে নেটওয়ার্কিং অ্যান্ড অল এই জায়গাগুলোর সাথে আমি এক্সপোজারটা আমার ছিল। আমি 2022-তে কুয়েটে হচ্ছে গেছিলাম আর কি, সেখানে আইবিএ ডিউ ওয়াজ দ্য চ্যাম্প, অ্যান্ড আইবিএ ডিউর স্পিচটা শুনছিলাম ফাইনাল।
সো এইটা আমার ইন্সপিরেশন ছিল, সেখান থেকে আইবিডিউ সম্পর্কে জানছি ক্লাস 10 এর আফটার প্রি টেস্ট আর কি। সো আমি অল্প অল্প করে হচ্ছে জিনিসপত্র ঘাটাঘাটি ওখান থেকে শুরু করেছিলাম। দেন 2023 এ হচ্ছে মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস যখন অল্প অল্প করে ঘাটা শুরু করো and তুমি হচ্ছে একটা ডেডলাইন সেট করো যে আচ্ছা আমার এইটা কিছু সময় পরে একটা ইভেন্ট আছে অথবা এই একটা টাস্ক আছে, ফুলফিল করতে পারলে আই উইল ফাইন্ড প্লেজার। আমি বেসিক্যালি এই মোডে হচ্ছে চলার চেষ্টা করেছি মোস্ট অফ দ্য টাইম। 2023 তে মানে যখন আমার জাস্ট হচ্ছে কলেজে আমি ঢুকবো আর কি, এর আগেই এনডিডিসি যে হচ্ছে বিজনেস ফেস্ট হয়, সেটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যে হচ্ছে কম্পিটিশন হয়, সেটাতে হচ্ছে সেগমেন্টে আই ওয়াজ দ্য সেকেন্ড রানার আপ। এইটা থেকে আই দ্যাট গিভ মি হচ্ছে মোরাল বুঝ যে আচ্ছা প্রবাবলি এই সেক্টরটা আমার জন্য। এন্ড আমি যখন হচ্ছে আশেপাশে আরো কম্পেটিবিলিটি দেখি এন্ড আমি আরো রিসোর্স বইটা তখন থেকে ঘাটাঘাটি শুরু করি আর কি। সো আমার কাছে আইবিএ প্রেপটা যে আমি শুরু থেকে নেবো এটা আমি কলেজের শুরু থেকে আমি শিওর ছিলাম। সো আমি সায়েন্স থেকে হলে আমার বায়োলজি নেই নাই। অ্যান্ড এইটার পরবর্তীতে 2024 2024-এ আমি 33rd যে ব্যাচ ছিল সেটার সাথে প্রিপারেশন নিয়েছিলাম। তাথির মতারি চৌধুরী ভাইয়ের হচ্ছে তাথির মিছিলে। সো সেই মোমেন্টটা ওয়াজ এ ডিফাইনিং ওয়ান। পুরোপুরি আইবে ম্যাটেরিয়ালস এর সাথে এক্সপোজার প্র্যাকটিস ও ট্যাকটিস হচ্ছে সবকিছু আমাদের আগের ব্যাচের সাথে প্রিপারেশন নিচ্ছিল। হ্যাঁ। সো এইটার পরবর্তীতে আমি তোমার ধরো হচ্ছে এইটা শেষ হওয়ার পর দেন আমি আমার অ্যাডমিশন টাইমে মেন্টরস হচ্ছে অফলাইনে হচ্ছে পড়াশোনা করেছি। এটা বাদে আমি অনেক রিসোর্স হচ্ছে ঘাটাঘাটি করেছি আর কি। আম, এখন ফ্যাক্ট হচ্ছে যে আমি আমার অ্যাডমিশন জার্নিতে অলওয়েজ আমার গোল ছিল যে আমি দেশের টপ 5 যে বিজনেস গুলো আমি সেখানে এক্সামস দিব। এইটার জন্য আমি শুরু থেকে ধরো আইবিএ ডিউ প্রিপারেশন নিলে মোটামুটি আইবিএ জিইউ বিইউপি নর্থ সাউথ এগুলো হয়ে যাচ্ছে। এটা আমি র্যাঙ্ক করেছিলাম। ফার্মিং। ইয়া অ্যান্ড ঢাকা ভার্সিটি সি ইউনিটের জন্য আমি এক্সট্রা নিয়ে রেখেছিলাম ধরো একাডেমিকের যে পড়াশোনা আমি হচ্ছে বলতে পারো মেইন প্রেপ নিয়েছি ডিউস ইউনিটের জন্য 7 দিন। বাট এইটার আগে একাডেমিকের যে ধরো বাংলা আইসিটি এগুলো আমি আগে থেকে হচ্ছে প্রপারলি বিল্ড আপ করা শুরু করেছিলাম। আইসিটিতে এইচএসসি তে আই হ্যাড 98। সো এই যে সেগমেন্ট গুলো আমি জানতাম স্পেসিফিক্যালি এইচএসসি তে ফোকাস দিতাম কারণ ডিউস ইউনিটে আমার এটা লাগবে। সো এই জিনিসগুলোর জন্য আমি আগে থেকে মাইন্ড নিয়ে পড়াশোনা করতাম। সো দ্যাট ওয়াজ মাই অ্যাডমিশন জার্নি স্টোরি। এই তো। কোনো কোশ্চেন আচ্ছা থাকলে এখানেই তোমরা করে নাও যদি আমাকে কোনো আচ্ছা, কোশ্চেন। কৌশিককে যদি কোনো কোশ্চেন করা থাকে এখন কইরা নাও, কারণ কৌশিক হচ্ছে একটু ওর বাস ধরা লাগবে। It's কয়বার যে বললাম এই কথা, ওর আর কি যাওয়া লাগবে তো। আচ্ছা, কৌশিক কেন প্লাবন প্লাবন ভাইস জিমেল? কারণ হচ্ছে ওইটাতে ওর ওই গুগল ওয়ান আছে, প্রোনাম আছে। এই যে নাইলে তোমাদের এতক্ষণে 2বার বাইর করে আবার ঢুকানো লাগতো, আবার ইয়েতে বাইরেও আবার লিঙ্ক দিতেছে আবার ঢুকো, ওটা প্যারা বহুত। তো আবার রেকর্ডিংও করতেছ না? হুম হুম ইয়ে, হুম। এই তো রেকর্ডিং করতে পারতেছি আমরা, আমরা খুব এফোর্ট দিতেছি বুঝছো। So, এটাই সরি। আচ্ছা আমরা কি ব্যাকে যাবো নাকি আমরা অ্যাডমিশন জার্নিটা, কারো কারো কোশ্চেন আছে? কৌশিক আছে, কৌশিক চলে যাবে। সো আমরা, তারপর আমরা দুজনই আছি, কারো থাকলে কইরা ফেলো। অলরাইট আই থিঙ্ক কারোর কোনো কোয়েশ্চেন নাই। সো আই মুভিং অন, মুভ অন। ওকে, আর যে কোনো কোশ্চেন পরে উদয় হইলে মাথায় আসলে জাস্ট মেসেঞ্জার গ্রুপে, মানে ওয়ান অফ দি এক্সেপশন যে অনেক আগে থেকে প্রিপারেশন নিয়েছে। সো হ্যাঁ, আগে থেকে ইয়ে এসএসসি হারারা। ইংলিশ এন্ড ম্যাথস, স্পেশালি ইংলিশটা আর ম্যাথসটা, কি ম্যাথের একটু টাইপটা দেখবো তুমি কেমন পারো। সেই তো অ্যানালিটিক্যালটা এখন স্টার্ট করা লাগবে না এইচএসসির পরে। আর ডেইলি, আর রমজান মাসে বা ইয়েতে তুমি টোফেলটা শেষ করলা আর ওয়াটসঅ্যাপ ওয়ানটা শেষ করলা, এটা তোমার এইচএসসি তো কাজে দিবে। সো আইবে তুমি পরে বসো না বসো, দাও না দাও, বাইচা থাকো বা না থাকো, তোমার এইচএসসির জন্য লাভ লাভ আছে। আর ডায়াগনস্টিক টেস্টের এই তো আমি অনেকগুলোই আমরা দিয়ে দাও। বানাইতেছি, আমরা আমাদের ফ্রেন্ডরা বানাইতেছে, সিনিয়রদের আছে, আমরা সবগুলাই দিব। ওইগুলো তোমরা, আমরা লিঙ্ক শেয়ার করে দিব, তোমরা দিবা ওইগুলো। এন্ড এটাই আমরা হচ্ছে বেশি ওভার এমফাসিস করা লাগবে না এইচএসসির আগে যে আমার এটা করা লাগবে এটা করা লাগবে, আয় হ্যাঁ কোনখান থেকে পড়বো, অন্যরা আগায় যেতেছে, এরকম এরকম কোনো কিছু ভাবার কোনো কারণ নাই। কারণ তোমরা অলরেডি আগায় আছে, একটা ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি, ওই 3 মাস ওইটা মেইন, এখানে তুমি বেস ক্রিয়েট করো, ওই 3 মাসে তো মেইন পড়াটা দিবা। এখানে তো বেসিকটা যায় থাকে যে হ্যাঁ আমি গ্রামার রুল গুলো জানি, পরে মেইন এইটাই প্র্যাকটিসটা, ওই মেইন ইয়েটা ওই টাইমে। এখন তো গ্রামার রুলটা জানি না রাখো, এটাই। আর ওয়ার্ডস তুমি অনেকগুলোই ভুলে যাবা, বাট একবার পড়ে রাখলে পরেগুলো তাড়াতাড়ি মনে আসবে। আর এরপর হচ্ছে ডুজ এন্ড ডোন্টস, ইয়েগুলা বল, ইফাস বল। সরি, আমার ইয়েটা একটু ঝামেলা করতেছিলাম, শোনা যায় আমাকে? ইয়া শোনা যায়।
ওকে, সরি। এখানে মূলত যা আছে তার চেয়ে বেশি খুব একটা নেই। খুব বেশি টাইম ইনভেস্ট করবে না প্রেপে, কোনো প্রেপ দিয়ে যাবে না, কমপ্লেসেন্সি নেবে না। দিজ আর নর্মাল। যেটা একদমই করাই যাবে না সেটা হচ্ছে যে কোনো একটা টপিকে, মানে এখানে যেটা বলতেছে যে ধরো ওভারলি অন আ সিঙ্গেল পোর্শন। এটা মানে কি, ধরো তুমি সারা দিন রাত ম্যাথ পড়লা, তোমার পরীক্ষার আগের রাত পর্যন্ত ম্যাথ করলা, 2 মাস আগে ম্যাথ করলা, 3 মাস আগে ম্যাথ করলা। তোমার যেটা মানে ধরো গুড হইতে হবে, সবকিছুতেই ভালো হইতে হবে। কারণ সবকিছুতেই যেহেতু তোমার মানে একটা 5 বার ইয়েতে সবকিছু। পাঁচবার আছে, তুমি যদি পাস না করতে পারো এবং তোমাকে মানে প্রত্যেকটাতে একটু মানে মানে অ্যাটেনশন না দিলে হয় না। যেমন অ্যানালিটিক্যালে কিছু জিব্রা পাজল, কিছু কঠিন পাজল আছে যেগুলো তোমাকে দেখে যেতে হবে। কিছু ডেটা সাফিসিয়েন্সি আছে যেটা তোমাকে দেখে যেতে হবে। কিছু সরি, আমার এমনি তো একটু গলার অবস্থা খারাপ, তো ওর জন্য হুম হুম সমস্যা হতে পারে, এটাও একটু প্রবলেম। আহ আমি তাও বেস্ট ইয়ে করবো না, হাত তুই পরে বাকিটা ইয়ে করে দিস, এক্সপ্লেন করে দিস। বাট বেসিক্যালি এটাই, কোনো মানে রিলাই করবে না। আইবিএ পরীক্ষা যেটা সবচেয়ে বেশি আমাদেরকে ভোগাইছে সেটা হচ্ছে যে কোনো প্রপার রুব্রিক নেই। আমরা তোমাদেরকে যা দেখালাম প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ হতে পারে। অ্যানালিটিক্যাল একটু বাড়তে পারে, কোয়েশ্চেন সংখ্যা ম্যাথে কমতে পারে, Yeah. ইংলিশে কমতে পারে, ইংলিশে বাড়তে পারে। সাধারণত এরকমই থাকবে। বাট ওরা কোনোই ইয়ে দেয় না যে মানে এটা কমবে এটা বাড়বে, অথবা এরকমই থাকবে, এরকম স্টাইলের প্রশ্ন হবে, এরকম ডিফিকাল্টির প্রশ্ন হবে। তোমার মূল প্রেপের আইডিয়াটা থাকবে যে আমি সাবজেক্ট ম্যাটারে যা জানা তা জেনে যাচ্ছি কিনা ঠিক মতো, এবং আমাকে ওই সাবজেক্ট ম্যাটারে যেভাবে প্রশ্ন করো আমি সেটাকে অ্যাটেন্ড করতে পারবো কিনা। সেই জন্যই আমরা কিন্তু ইংলিশে তোমাকে যেমন বলতেছি না যে আহ, এভাবে এরর ডিটেকশন মুখস্থ করো, এভাবে সেন্টেন্স কারেক্ট করো, অ্যানালজি দেখে যাও। তোমার ভালো মতো ভোকাব থাকতে হবে, সরি, ভালো ভোকাব থাকতে হবে, ভালো রিডিং কম্প্রিহেনশন থাকতে হবে। এই দুটো থাকলে এবং তোমার যদি একটা সলিড গ্রামার দিয়ে থাকে, স্ট্যান্ডিং থাকে, যেভাবেই প্রশ্নগুলো তোমাকে আটকাইতে পারবে না। ম্যাথেও সেম, অ্যানালিটিক্যালও সেম। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকতে হবে 3 রকম। একটা হচ্ছে পাজল টাইপ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, একটা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি যেটা হচ্ছে মোর অন দ্য ম্যাথমেটিক্স সাইড, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং which is more on ইংলিশ সাইড। তো একটা এরকম একটা মানে ধাঁচে একটা প্রিপারেশন নিয়ে যাও। ইনশাআল্লাহ তোমরা যদি খুব ভালো মতো ইয়েটা ইংলিশের পেপারটা নিতে পারো, চলে আসা উচিত আইবিএতে। বাট অ্যাট দি সেম টাইম কয়েকটা ফ্রিক অফ নেচার থাকে, যারা ধরো ইংলিশে অলরেডি বই লেখা শুরু করে ফেলছে, ম্যাথে অলিম্পিয়াড করে, কনস্ট্যান্টলি প্রোগ্রামিং এ সলভ করে। এরকম অনেকেই থাকবে, 30 জন 40 জন এরকম থাকবে, আমাদেরও আছে কয়েকজন যারা অলরেডি বই লেখে। তো তোমাকে বুঝতে হবে যে তুমি কাদের সাথে কম্পিট করতেছো, সিটটা অনেক কম। তো ইফ ইউ ওয়ান্ট গো ফর ইট, গো ডিপ, এবং সিরিয়াসলি প্রেপ নাও। আর না হইলে ইটস নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ইউ গেট ব্যাকআপ ইউ হ্যাভ সাম অপশনস এজ ওয়েল, আরো অপশন আছে, বিউপি, জেইউ, অনেক অপশন আছে। এন্ড আমি এটাই বললাম, এটা ডুজ এন্ড ডোন্টস। আমি যেটা করলাম, অ্যাটেন্ড মক টেস্ট। মক টেস্ট অনেক বড় ব্যাপার, যে কোনো অ্যাডমিশনে। ইঞ্জিনিয়ারিং দিল মক টেস্ট হচ্ছে অনেক, মানে তোমাকে অভ্যস্ত করাবে। অ্যান্ড অলওয়েজ ট্রাইং টু লার্ন নিউ ওয়ার্ডস। ওকে, এটা তো সবাই বলে, এটা আমিও লিখছি। ওয়েন গিভিং মকস ট্রাই টু মেক ইউর ওন এক্সাম স্ট্র্যাটেজি। এটা তুমি যখন মক দেবে তখনই বুঝবা যে কোনটায় 1.5 ঘন্টার পরীক্ষা, তুমি কোনটায় কতক্ষণ দিবা। এটা তুমি এক একজনের এক একটা। সো এটা নিয়ে আমি যাইতেছি না, এটা নিয়ে লিটারালি 1 ঘন্টার আলাপ করা যাবে। এটা নিয়ে এখন আমি যাইতেছি না। এটা তুমি যখন মক টেস্ট দিবে এইচএসসির পর তখন বুঝবা। তুমি একটা প্রপার স্টাডি প্ল্যান, একটু প্রপার ইয়ে যায় যে আমি ওয়ার্ড স্মার্ট ওয়ানটা বা আমি এটা আমি রমজানে শেষ করব, কিংবা হচ্ছে টোফেলটা রমজানে শেষ করতেছি, এরকম একটা ইয়ে করো, তাহলে একটু ভালো। যে ইংলিশটা যাতে ওই টাইমে তোমার এই নতুন বেসিক জিনিসগুলো যাতে না পড়া লাগে। অনেকে আমাদের পড়া লাগছে, আমি জার্নির সময় বলতেছি। আর হ্যাভ সুইটেবল ব্যাকআপ প্ল্যান। ব্যাকআপ প্ল্যান একটা রাখো, যে এমন না যে জাস্ট আইবে, না হলে তুমি বইরা পড়ে থাকবে, এরকম যাতে না হয়। যে কোথাও এটা কোথাও যাতে একটা হয়। ডিউবি যারা কমার্সে আছো, যদি তোমাদের ডায়াগনোস্টিক টেস্টটা ভালো আসে, দ্যাট মিনস তুমি ভালো ইউর কেপেবল। দেন তুমি তারপরও সাথে তুমি যতই কেপেবল হও, তারপরও সাথে হচ্ছে ডিউসিটা রাখো, বা ডিউবি, যেটাই ইচ্ছা। তো এটাই। আর ডোন্ট ইনভেস্ট টু মাচ টাইম ইন আইবিএ প্রেপ বিফোর এইচএসসি, এটা তো অবভিয়াস।
ডোন্ট গো জিরো প্রেপ মোড ফর আইবে। যারা আইবে অলরেডি ভাবছে, একবার ভাইবা ফেলছে মাথার মধ্যে, তারা জিরো প্রেপ যায় না। যারা জীবনে ভাবে নাই তারা পরীক্ষার আগের দিন হুদাই জিরো প্রেপ গেল, ওইটা আলাদা। বাট যারা ভাইবা ফেলছে একবার, তারা জিরো প্রেপ যায় না। যদি না নিলে একদমই নাই, নিলে ভালো হবে না। এটাই। ডোন্ট গেট কমপ্লেসেন্ট। হ্যাঁ, আমার মার্ক তো অনেক আসছে, আমার আর ইয়ে করা লাগবে না। আমি মক টেস্ট যতই পাইতাম, আমি মক টেস্টে ভালোই করতাম মোটামুটি। তো মক টেস্টে আসার পরে আমি তো সাথে সাথে ইয়ে নিয়ে ওই রাতের বেলা যখন হচ্ছে ইয়েটা দিত, অ্যান্সার কিজ দেওয়ার পর আমি হচ্ছে সলিউশন কিজ দেওয়ার পর আমি হচ্ছে ওটা মিলাইতাম। আমি বারবার যে কোনটা কেন ভুল গেল। কয়েকটা ওয়ার্ড দেখতাম যেগুলা না আছে ওয়ার্ড স্মার্টে, কোথাও নাই। মানে ওয়ার্ড স্মার্টে নাই, ব্যারন্সে নাই, কি কোথাও নাই। আমি এগুলো লিখে রাখতাম, গুগলে সার্চ দিতাম এটার মিনিং কি। আমি নিজে একটা ডিকশনারি বানাইছিলাম, মানে ডিকশনারি না, মানে একটা ওয়ার্ড গ্লসারি ইয়ে টাইপ ওয়ার্ডের কয়েকটা লিস্ট ছিল। অ্যারাউন্ড 100 ওয়ার্ডের মতন ছিল, জাস্ট বেশি না, 100 ওয়ার্ডের মতন ছিল। যেগুলো আমার হয়তো 20টা মনে ছিল শেষমেশ, বাট স্টিল। দেন হচ্ছে এই যে সিঙ্গেল পোর্শন, এটা তো ইয়ে বলছে ইফাজ, ডোন্ট গেট ফোমো ফিয়ার অফ মিসিং আউট। অন্যরা আগায় নাই, তুমি আগায় আছো। এটাই। এত কিছু মানে পড়া লাগবে অনেক কিছু, বাট সব একবারে না। এটা ইয়ে আছে, সবকিছু একটা টাইম আছে। এইচএসসির পর আমরা ভালোভাবে গাইড করে দিব, যারা ইয়ে চাও, যদি কেউ তোমরা বুঝো। ডায়াগনস্টিক টেস্টটা এইচএসসির আগেই দিয়ে দাও, এটাই বেটার। বাট এইচএসসি মানে ডায়াগনস্টিক টেস্ট লিটারালি কালকে বসে দিলে আরো ভালো, মানে যতদিন দিবা তত ভালো। বাট অ্যাকচুয়াল যে প্রিপারেশন, ফাইনাল প্রিপারেশন, যে একদম অল আউট যখন যাবা, ওইটা এইচএসসির পরে, এইচএসসির আগে এত সিরিয়াস হয় না। আর এক্সামে যে ডোন্ট ফাইট ফর ইডিয়ট, এটা আমি আগে মেনশন করছি যে সব পারা লাগবে না, এটাই। আর অ্যাডমিশন জার্নি ফার্স্ট তুই আগে বল, তোরটা বল। তোরটা তো অনেক শর্ট। আমারটা শর্ট, কারণ আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম মূলত। আমি একদম শেষে এসে আইবিএ প্রেপ নেই। আমি ম্যাথে কোনো মতে পাস করছি আইবিএ তে। আমি মনে হয় সবচেয়ে কম দিয়ে ম্যাথে ইয়ে করছি। বাট আমি যেই জায়গায় সবচেয়ে ভালো করছি সেটা হচ্ছে ইংলিশে। ইংলিশ এখন তোর স্যাট দেওয়া আমার ছিল, এটা বল, এই জন্য তুই ভালো আমি করছিস, এটা একটা স্যাট বড় কারণ। আমি স্যাট দিয়েছিলাম, আমি স্যাটের প্রেপ নিয়েছি অনেক, ওখান থেকে আমার ইংলিশটা বেটার হয়েছে। আমি অনেক বই পড়ছিলাম, তো আমার ইংলিশের ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল। তোমাদের যদি এরকম কোনো কোনো একটা জায়গায় ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, ওইটাকে ইউজ করো। এই যে ওটাকে অনেকে মানে স্যাট দিছো তোমরা। ওটার উপর ওটার উপর ইয়ে করে বাকিগুলাকে তখন তোমরা টার্গেট করো। আমার যেমন একদম শেষ পর্যন্ত ম্যাথ করছি, কারণ আমার ম্যাথটাকে ইয়ে করা লাগতো। আমার হ্যান্ড ক্যালকুলেশন খুবই বাজে ছিল, সবসময় ক্যালকুলেটর ইউজ ছিলাম। সেই জন্য আমি তোমাদেরকে বলছি আগে থেকে যেন প্র্যাকটিস থাকে। ইট ইজ ওয়ান অফ মাই রিগ্রেটস যে আমি যদি আরো অনেক আগে থেকে হ্যান্ড ক্যালকুলেশন করতাম, আমার হ্যান্ড ক্যালকুলেশনটা আরো অনেক বেটার হইতো। বাট শেষে এসে সেই জন্য আমার এখানে ম্যাথ নিয়ে অনেক সমস্যা হয়েছে। বাট একটা এজ লাগে। তোমরা যদি কোনো একটা সাবজেক্টে তোমরা চুজ করো যে এই তিনটার মধ্যে যেটাতে তুমি একদম ডিপে যেতে চাও এবং খুব ভালো করতে চাও, আই উড নট সাজেস্ট অ্যানালিটিক্যাল। এটার মধ্যে অ্যানালিটিক্যাল মার্কটা অনেক কম, মাত্র 15 মার্ক। তো ইংলিশ অথবা ম্যাথ যে কোনো একটা চুজ করো, ওটাতে স্পেশালাইজ করার চেষ্টা করো, এবং আমার মনে হয় ওটাতেই খুব ভালো করবা। আমি শুধুমাত্র এসিএস এক্সাম দিয়েছিলাম, কোনো জায়গায় আমি এত দেরিতে ইয়ে শুরু করছি, প্রেপ শুরু করছি যে সব জায়গায় সিটও শেষ হয়ে গেছিল। এটা কোনো প্রমোশন না, বাট একটা কোন একটা জায়গায় আমি বলে দেবো, কোন একটা জায়গায় মক টেস্ট ভালো, মানে ইয়ে দিলে ভালো। বাট মক টেস্টটা দিও। মক টেস্ট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তুমি যদি কোথাও কোচিং করো যে না করো, মক টেস্টটা খুবই হেল্প করে। মক টেস্টে তুমি যদি ধরো ভালো করতে পারো, ইটস আ গুড সাইন যে তুমি লিস্ট শর্ট লিস্টে থাকতে পারবা। তারপর তোমার আহ ইয়ের উপর ডিপেন্ড করবে, ডিসক্রিপটিভ রাইটিং এর উপর। সো আমি বলবো যে খুবই স্পেশাল আমার খুবই বেশি একটা স্টোরি। আমি লাস্ট 1 মাস একদম জান দিয়ে প্রেপ দিছিলাম, মোস্টলি ম্যাথের। এবং ম্যাথটা যেহেতু কভার করতে পারছি, বাকিটা মূলত হয়ে গেছে ওটার সাথে। আহ আজদাইন, তুই ইয়ে কর, তুই যদি বলো। আমার ইয়েটা ছিল কি, আমি, আচ্ছা আমার কথা রিকোয়েস্ট আছে তুই, আচ্ছা আমার জার্নিটা শুরু হচ্ছে একদম এইচএসসির ওই টাইমটাতে। এইচএসসির টাইমটাতে আমার মাথায় ক্লিক করছে আইবের কথাটা, যে আমি একটা আইবের ট্রাই করি। তো আমি এমনি ম্যাথটা ঘাটলাম যে আইবেতে কিরকম ম্যাথ আছে, পরে দেখলাম স্যাটের মতন। আমি ইউটিউবে বসে বসে মাঝে মধ্যে ওই যে ভিডিও আছে না, যে দেয়ার ইজ এ স্যাট প্রবলেম 99% কুডন্ট সলভ দিস। তো আমার ওইগুলো দেখতে ভালো লাগতো, মজা লাগতো, যেগুলো কেমন সলভ করতো। আমি ভাবতাম মানে ওইরকম। তো ওইগুলোই করলাম, মানে ওইগুলো একটু দেখলাম। তো তখন দেখলাম, ভাবলাম যে পারি, তো খারাপ না। তো ওই টাইমেই এইচএসসির পরেই একটা আইবি এর একটা, এসএসসি এর একটা পটেনশিয়াল আইবিএস এর একটা এক্সাম ছিল। ওই এক্সাম দিলাম, ওই এক্সামে অনলাইনে দিলাম এমনি। ওইটা আমার একটা, তার আগে আমি হচ্ছে তাঁতির একটা ওয়েবসাইটে এক্সাম দিয়েছিলাম, দেখি আমার ভেরি গুড বলতেছে, মানে আমার নাম্বার বেশ ভালো আসছে।
37.5 পাইছিলাম 70-এ। তো ইংলিশে বাজে ছিল, খুবই বাজে ছিল ইংলিশে। তো ইংলিশে বাজে ছিল, ম্যাথে বেশ ভালো ছিল, আর হচ্ছে অ্যানালিটিক্যালও ভালো ছিল। ইংলিশে খারাপ ছিল, তো আমার তখন একটাই আসছিল যে আমার, তার মানে আমার ম্যাথ যেমনে বলতেছে ওয়েবসাইটে, আমি তো ইয়ে করে রাখছি যে আমার তাহলে ম্যাথ আর অ্যানালিটিক্যাল কিছু নেওয়াই লাগবে না, আমি এটা নিয়েই বলবো। আর হচ্ছে ইংলিশটা ভালোভাবে পড়া লাগবে। তো তখন থেকে আমি একটু সিরিয়াস নিলাম। শুরুতে চাচ্ছিলাম যে ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে আইবি একসাথে নিব। দেন আসলে আমি অনেক কনসাল্ট করলাম, ভাইদের সাথে কথা বললাম, সিনিয়র ভাইদের সাথে and সবার সাথে কথা বলার পর বুঝলাম যে আমার আসলে যে কোনো একটাতে সিরিয়াস ইয়ে হওয়া উচিত, আরেকটা আমার জাস্ট যাইতে দেওয়া উচিত। তো রিস্ক নিছি। যে কেউ আইবিএটা ছাড়বে, বেশিরভাগ মানুষ আইবিএটা ছাড়বে, সায়েন্স থেকে পড়ছি। তো সারা জীবন আমি বুয়েট বুয়েটই করছি। তো এই অ্যাডমিশন ফেজে এসে হঠাৎ করে আমি পোল্টি মারলাম, এরকমই একটা ব্যাপার। তো আমি বুয়েট ছেড়ে দিলাম, আইবিএ প্রিপারেশন নিলাম। আইবিএ প্রিপারেশন সোলি আইবিএ প্রিপারেশন নিচ্ছি 2 মাস। আর সেপ্টেম্বর মাসে যেটা আমি ইয়ে শেষ, সেপ্টেম্বর মাসে আমি দুইটার প্রিপারেশন নিচ্ছি, ইঞ্জিনিয়ারিং প্লাস আইবিএ। আর অক্টোবর নভেম্বর এই 2টা মাস হচ্ছে আমি জাস্ট আইবিএ। এই 2টা মাস আমি ইঞ্জিনিয়ারিং ধরিও নাই, আর পরে আমি ইঞ্জিনিয়ারিং দিইও নাই পরীক্ষা। তো এটাই আমি হচ্ছে, তোমরা টিউটর ব্যাচে ভর্তি হইতে পারো, তোমাদের ইচ্ছা, এটা তোমার যদি মনে হয় লাগবে দেন ফাইন, বাট মক টেস্টটা ম্যান্ডেটরি এটা একটা। আর হচ্ছে আমি যেটা করতাম, এই যে যেটা বলছি যে আমি অলওয়েজ কেন ভুল হয়েছে মিলাইতাম। আমার মকে, আমার একটা সমস্যা ছিল যে আমি অনেকটা বেশি কনফিডেন্ট হয়ে গেছিলাম, যে আমার মকে খুব ভালো আছে তুলনামূলক। লাইক মকে র্যাঙ্ক থাকতো আমার আর কৌশিকের দুইজনেরই, মকে অনেক উপরে র্যাঙ্ক থাকতো, লাইক টপ 3-তে থাকতাম আমরা মোস্ট অফ দ্য টাইম। বাট মেইন এক্সামে দেখা গেছে ও হচ্ছে 20, আমি হচ্ছে 39। সো মক এক্সামই সব না, বাট মকে তুমি যে ওই যে স্ট্র্যাটেজিটা করতেছো, যে নার্ভ কন্ট্রোলের ব্যাপার আছে, যে তুমি কঠিন কোশ্চেন দেখলে কেমনে নার্ভ ঠিক রাখবা, ঠিকভাবে এক্সাম দিবা, এইটা একটা বড় বিষয়। তো এটাই এন্ড দ্যাটস ইট। আমাদের যা দেখানোর, আমরা আই গেস আমরা সবকিছু কভার, বেসিক সবকিছু কভার করছি। এইচএসসির পরে আরো কোশ্চেন ইয়ে হইতে পারে, আরো নতুন কিছু আসতে পারে, কারণ হঠাৎ করে দেখবা সার্কুলার দিছে, সার্কুলার দেখবা নতুন অ্যানালিটিক্যালে 20 দিয়ে দিছে, ম্যাথে কমাই দিছে, বা ইংলিশে কমাই দিছে, হইতেই পারে। মানে লাস্ট কয়েক বছর এটাই হয়েছে, আমাদের ঠিক হয়েছে, বাট হইতেই পারে। তো এটাই আমরা আসলে, আই গেস এটা, যারা এই সেশনটা করছো পুরাটা, মানুষ এত বেশি না, কম, অন্য অনেক সেশনের চেয়ে হয়তো কম, বাট আই গেস ইউজফুল, বেশ ইউজফুল ছিল। তো এটার পরে আমাদের জাস্ট কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন। আমাদের তো কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে হচ্ছে মূলত এক দুই একটা কোশ্চেন এখানে কমেন্ট দেখছিলাম, আর কি কোশ্চেন আছে আমাকে একটু আগে একটু ভয়েসে, একটু মানে যাদের কোশ্চেন আছে একটু ভয়েসে যদি আসা পসিবল হয়, রাত হয়েছে অনেক, ভয়েসে আসা পসিবল হইলে, যদি একটু পসিবল হয় তাইলে বলো, আর নয়তো হচ্ছে টাইপ করো। এখনো টাইপ করো। আমি হচ্ছে উপর থেকে অ্যান্সার করতে করতে আসছি। আর ভয়েস যদি, মানে কেউ যদি ভয়েসে কোশ্চেন ইয়ে করো, তাইলে হচ্ছে আমাকে একটু জাস্ট ভয়েসে জাস্ট বলো যে এটা কোশ্চেন। একটা বড় একটা কোশ্চেন ছিল ভাই, ডায়াগনস্টিক টেস্টে তো আমি জানি না ঠিক কতগুলো অ্যান্সার করব। তো অ্যাটলিস্ট পাস, এন্ড দিতে যে তো আই কাইন্ড অফ ফিল স্কেয়ার্ড বিকজ আই নিড টু মেইনটেইন টাইম এন্ড এভরিথিং। কি বলা যায়, আই শুড গো একটু প্রিপারেশন নিয়ে সেকেন্ড টাইম দেন বেটার হইতো। হ্যাঁ, সেকেন্ড টাইম দিলে, হ্যাঁ সেকেন্ড টাইম দাও। কোনো ওইরকম প্রিপারেশন না, তুমি মেন্টালি প্রিপেয়ার থাকো, বাট ওইরকম প্রিপারেশন এত নিও না যে আমার এই সাবজেক্ট পড়াবে, এই সাবজেক্ট পড়াবে না। এই ডায়াগনস্টিক টেস্টটার মিনিংই হচ্ছে যে তুমি এটা অলমোস্ট জিরো প্রিপারেশনে দিবা। তুমি মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে রাখো, একটা টাইমিং গুছায় রাখো যে আমি এত মিনিট, লাইক 40 মিনিট ম্যাথে দিব, 30 মিনিট ইংলিশে দিব, 20 মিনিট অ্যানালিটিক্যাল দিব, এরকম একটা ইয়ে করে রাখো। আহ, আর হ্যাঁ হ্যাঁ, এখন ফার্স্ট ডায়াগনস্টিক অনেক সময় খারাপ হয়। তো তুমি 2টা 3টা দাও, সমস্যা নেই, ডায়াগনস্টিক তো টাইম তো আছে, এটাই। আমি ইংলিশের একটা কোয়েশ্চেন যেটা দেখলাম যে ডেসক্রিপশন দিতে পারো না, ডেসক্রিপশন হ্যাঁ, মূলত চাবে না, ঠিক আছে? তো তুমি যদি ইন্টুইশন থেকে পারো, মূলত বুঝি না, ঠিক আছে? প্যারায় যেখানে পড়বা সেটা হচ্ছে যে এরর ডিটেকশনে গিয়ে প্যারায় পড়বা, অথবা মানে কয়েকটা স্পেশালাইজড পড়বে প্যারায়। গ্রামার লাগবে আর তুমি কি, যদি গ্রামার পারা মূলত লাগবে। তুমি মূলত যদি ইন্টুইশন দিয়ে পার হয়ে যেতে পারো, আমি বলবো যে নো নিড টু এখানে বসে আবার পুরা গ্রামার দেখার পরে পুরো গ্রামার লাগবে না, কারণ ইনটিউশন মানে হচ্ছে তুমি কোনো একটা গ্রামারের বেসিসই করতেছো, জাস্ট ওটা একটু রিক্যাপ দিও। তো ইন্টুইশন যদি থাকে খুবই ভালো, ওটা নিয়ে কোনো ইয়ে নেই। অনেক ইনটিউশন ভালো, অনেক ইনটিউশন ভালো না, তো এটা বুঝে নিও। আর হচ্ছে কোশ্চেন এই যে, সিন্স আমাদের এইচএসসি মেইন আগে, তাইলে ওয়েন উড বি দ্য গ্রেট টাইম টু স্টার্ট প্রিপারিং ফর অ্যাপটিটিউড ম্যাথ ফর হিউম্যানিটি স্টুডেন্ট। মানে লাস্ট ওয়ার্ডে এসে একটু ক্যাচ আছে, হিউম্যানিটি স্টুডেন্ট। হিউম্যানিটি স্টুডেন্টের জন্য তুমি যদি ম্যাথ অ্যাকচুয়ালি কেমন পারো, এটার জন্য আসলে একটু ডায়াগনস্টিক টেস্ট দেওয়া লাগবে, বা একটু মেন্টরস ম্যাথ হ্যান্ডবুকটা কিনে ওটাতে একটু দেখা লাগবে যে এটা কেমন। অ্যান্ড হিউম্যানিটি স্টুডেন্ট, মোস্ট অফ দেম আর ভেরি উইক ইন ম্যাথ।